আমি এখন যেমন মানুষকে ক্যারিয়ার নিয়ে অনেক ধরনের পরামর্শ দেই, গাইড দেই, তখন আমাকে এরকম কেউ দেয়নি। কেউ যদি কোনো চাকরি 2 বছর না করে সেটা তার সিভিতে উল্লেখ করা উচিত না। যেদিন আমার 4 কোম্পানি মিলে চাকরির বয়স 10 বছর পূর্ণ হয় সেদিন আমি চাকরিটা ছাড়ি। আমার সৌভাগ্য হয়েছে বাংলাদেশের 2 শতাধিক কোম্পানির 60,000-এর বেশি মানুষকে বিক্রয় প্রশিক্ষণ প্রদান করা। যারা এই ভিডিও দেখছেন তাদের প্রত্যেকের মধ্যে বিক্রয় দক্ষতা আছে। 10 লাখ লোক ক্যান্সারের সাথে লড়াই করছে এবং প্রত্যেক বছর 2 লাখ লোক যুক্ত হচ্ছে। 9টা ভুল আমরা করছি খাদ্যাভ্যাস সংক্রান্ত। এর মধ্যে 4টা ভুল হচ্ছে আমার স্বার্থটা ওখানে যে আমি সুস্থতার চর্চা করাই, প্র্যাকটিস করাই, সচেতন তৈরি করছি যেন মানুষ সুস্থ থাকে। রাজীব আহমেদ ট্রেনিং জগতে বিক্রয় বন্ধু নামে খ্যাত। তিনি 4টি স্বনামধন্য বহুজাতিক কোম্পানি রেকিট বেনকিজার, ইউনিলিভার, বাংলা লিংক এবং রবিতে 10 বছরের কর্মজীবন থেকে স্বেচ্ছায় ছুটি নিয়ে এখন সফল বিক্রয় প্রশিক্ষক হিসেবে জয় করে চলেছেন অসংখ্য বিক্রয় পেশাজীবী, শিক্ষার্থী ও দর্শক শ্রোতার হৃদয়। লেখালেখি তার নেশা, প্রকাশ করেছেন 50টিরও বেশি বই। সেই সাথে ভালোবাসেন দেশ বিদেশে ঘুরে বেড়াতে, স্বাস্থ্য সচেতনতা ও সুস্থতা নিয়েও সোচ্চার অবিরাম। ঢাকা পডকাস্টের আজকের এপিসোডে আমন্ত্রণ জানাচ্ছি বিক্রয় বন্ধু রাজীব আহমেদকে। আসসালামু আলাইকুম অ্যান্ড গ্রিটিংস। কেমন আছেন সবাই? আমরা আমাদের জীবনের শুরু থেকে যে বিষয়টা সবসময় না শিখেও শিখি সেটা হচ্ছে সেলস। আমরা যে আসলে সেলস জানি এবং প্রতিদিন তা করি তা নিজেরাও আসলে জানি না। আমরা প্রতিনিয়ত এই সেলসের সুবাদে আমাদের জীবনে প্রতি ক্ষেত্রে বিভিন্ন রকমের সুবিধা পাচ্ছি। আর এই সেলসটা আমাদের বাস্তব জীবনের সাথে সাথে আমাদের কেরিয়ারে, আমাদের ব্যবসায়ে বা আমাদের চাকুরিতে আমরা কিভাবে বাস্তবায়ন করতে পারি, এর জন্য প্রয়োজন আমাদের বিক্রয় বন্ধু। আর বিক্রয় বন্ধুর কথা যখন আসে তখন আসে রাজীব আহমেদের কথা। আর আজকে ঢাকা পডকাস্টের অতিথি হচ্ছে রাজীব আহমেদ। রাজীব আহমেদ ভাই, ওয়েলকাম টু ঢাকা পডকাস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম রাজীব ভাই, কেমন আছেন? বেশ ভালো আছি, আপনি? জি ভালো আছি। তো রাজীব ভাই, আমরা আপনার সম্বন্ধে জানি, আমরা আপনার উপর বই পড়েছি, আপনার অনেক ভিডিও দেখেছি। তো আজকে জানবো যে আপনার জীবন কাহিনী, আপনি ছোটোবেলাটা কেমন ছিল, কিভাবে শুরু করলেন, কিংবা আপনার এডুকেশন, কিভাবে আপনি সেলস শুরু করলেন, কিভাবে আপনি বিক্রয় বন্ধু হলেন, সেটা সম্বন্ধে আমরা একটু জানবো। ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। আমার জন্ম বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের চুয়াডাঙ্গা জেলায়। আমার বাবা একজন কলেজ শিক্ষক, আমি তার একমাত্র ছেলে। আমার শৈশব কৈশোর কেটেছে চুয়াডাঙ্গাতেই। চুয়াডাঙ্গা শহরের বিজয় সরকারি উচ্চ বিদ্যালয় থেকে আমি এসএসসি পাশ করি 1991 সালে। 1993 সালে আমি ইন্টারমিডিয়েট পাশ করি। তারপর ঢাকায় চলে আসি, তেজগাঁ কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করি এবং ফাইনালি একটা বেসরকারি ইউনিভার্সিটি থেকে MBA সম্পন্ন করি। এই হলো আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা। আর এর বাইরে আমি ছাত্রজীবন থেকে লেখালেখির মধ্যে অভ্যস্ত ছিলাম। আমার তখন শখটা ছিল এরকম যে ছাপার অক্ষরে নিজের নামটা দেখা, ছাপার অক্ষরে নিজের নামটা ভালো লাগতো। এটার জন্য আমি লেখালেখিতে আসি। খুব বড় লেখক হব এমন কোনো লক্ষ্য বা স্বপ্ন কখনোই ছিল না এবং সেটা হতেও পারি নাই। যাই হোক, পরবর্তীতে আমি MBA কমপ্লিট করার পরে সৌভাগ্যক্রমেই বলতে পারেন একটা ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমার ক্যারিয়ার শুরু করার সুযোগ হয়। আমি রেকিট বেনকিজারের টেরিটরি সেলস ম্যানেজার হিসেবে দেশের উত্তরবঙ্গ থেকে চাকরি জীবন। এটা কত সালে রাজীব? 2002 সালের 2রা নভেম্বর আমার চাকরি শুরু হয়, ঢাকা অ্যাপয়েন্টমেন্ট পাই। 10 অক্টোবর অ্যাপয়েন্টমেন্ট লেটার পাই, 2রা নভেম্বর চাকরি শুরু হয়। আর 18ই নভেম্বর আমাকে চলে যেতে হয় সুদূর দিনাজপুরে। প্রচণ্ড শীত, সেখানেই শীতের মধ্যে আমার প্রথম উত্তরবঙ্গ ভিজিট। এর আগে আমি কখনো এলাকায় যাইনি এবং ওখানে আমার রোলটা ছিল আমি রেকিট বেনকিজারের টেরিটরি সেলস ম্যানেজার। আমার প্রোডাক্ট ছিল মর্টিন কয়েল, হারপিক, ডেটল সাবান, এগুলো দোকানে দোকানে বিক্রি করা, শীতের মধ্যে ঠিক আছে। এবং ওই এলাকায় এমন কিছু শীতের পোশাক পাওয়া যায় যেটা বাংলাদেশের কোন অঞ্চলে দেওয়া হয়। একটা থর্মাল বলে, একদম ভেতরে মোজা থেকে শুরু করে আন্ডারপ্যান্ট পর্যন্ত, আন্ডার গার্মেন্টস, তার উপরে মোটা জিন্স, তার উপরে একটা মানে জ্যাকেট পরেও শীত থামানো যায় না, এরকম একটা অবস্থা। যাই হোক, সেটা মানে ওভারকাম করে এসেছি। দীর্ঘ 2 বছর আমি উত্তরবঙ্গে ছিলাম। পরবর্তীতে আমি দ্বিতীয় চাকরি চলে আসি ইউনিলিভারে, লিভার ব্রাদার্স। লিভার ব্রাদার্স বাংলাদেশে একটা অতি পরিচিত একটা কোম্পানি। এই কোম্পানির প্রোডাক্ট লাক্স বলেন, ক্লোজ আপ বলেন, সানসিল্ক বলেন, এগুলো আমরা সবাই কম বেশি ব্যবহার করি। এই কোম্পানিতে আমি 2 বছর চাকরি করি, মাদারীপুর, শরীয়তপুর এই বেলটাতে, দেশের দক্ষিণাঞ্চলে। দেন
আমি চলে আসি বাংলা লিঙ্কে জোনাল ম্যানেজার হিসেবে ঢাকাতে। কত সনে? বাংলা লিঙ্কে আমি চাকরিতে আসি 2006 সালে। প্রথম চাকরিটা 2 বছর, ইউনিলিভার চাকরি 2 বছর। আচ্ছা, তৃতীয় চাকরি বাংলা লিঙ্কে 1 বছর এবং 2 বছর এটা কি সিগনিফিকেন্ট ভাবে আপনি নিজেই চেঞ্জ করছিলেন নাকি এটা কোইন্সিডেন্ট? ধন্যবাদ আপনার এই চমৎকার প্রশ্নটির জন্য। আমি এখন যেমন মানুষকে ক্যারিয়ার নিয়ে অনেক ধরনের পরামর্শ দেই, গাইড দেই, তখন আমাকে এরকম কেউ দেয়নি এবং সেটা আমার জীবনে ঘটে গেছে এবং আমি মনে করি যে যা ঘটেছে ভালোই ঘটেছে। হ্যাঁ, আপনি কোনো একটা চাকরিতে ঢুকলেন বা কোনো একটা পেশায় ঢুকলেন, যদি সেটা 2 বছর কমপ্লিট না হয় তাহলে সেটা যে আপনি ওটার উপযুক্ত সেটা প্রমাণিত হয় না। আচ্ছা, এটা Minimum 2 প্যারামিটার years. ধরতে পারেন, ঠিক আছে? এবং আমি বলি যে কেউ যদি কোনো চাকরি 2 বছর না করে সেটা তার সিভিতে উল্লেখ করা উচিত না। মানে আচ্ছা, আপনি একটা চাকরিতে ঢুকলেন, 6 মাস করলেন, বেরিয়ে গেলেন, আপনি ওটাকে যদি আপনার সিভিতে উল্লেখ করেন, এটা করতেই পারেন, এটা ভুল কিছু না, কিন্তু এইটা আসলে কোনো কিছু মিন করে না। আপনি যে একটা দায়িত্ব পেলেন, ওই দায়িত্বটা 2টা বছর পার করলে বোঝা যায় যে মোটামুটি সেই দায়িত্বটা করার উপযুক্ত, ভালো করেন আর খারাপ করেন, জি, ঠিক আছে? তো এটা ছিল ব্যাপার। বাট আমার ক্ষেত্রে ঘটেছিল এত কিছু বুঝে না, আমি যেটা এখন বুঝে বললাম এত বুঝে আমারটা হয়নি। আমি ইউনিলিভার রেকিট বেনকিজারে ঢোকার পর থেকে আমার মনে হলো যে আমি যদি এই বেচা বিক্রির কষ্টদায়ক কাজটাই করি তাহলে আরও বড় কোম্পানিতে করতে চাই, আরও বড় পরিসরে করতে চাই। গ্লোবালি কিন্তু রেকিট বেনকিজার অনেক বড় কোম্পানি, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে রেকিট ছোট কোম্পানি, ইউনিলিভারের ব্যবসা বড়। তো তখন ওই কারণে আমার স্বপ্নটা জেগেছিল যে আমি যদি এই কাজটাই করি তাহলে আমি একটা বড় কোম্পানিতে গিয়ে করব। তাহলে আমি খুব স্বপ্ন দেখে সাধ করে ইউনিলিভারের চাকরিতে জয়েন করেছিলাম। ইউনিলিভারে 2 বছর করার পরে যে ঘটনাটা ঘটলো, ইউনিলিভার চাকরিটা আমি খুব আরামের সাথে করছিলাম, শান্তির সাথে করছিলাম, আমি যেটা চেয়েছি সৃষ্টিকর্তা সেটাই দিয়েছে। কিন্তু তখন সেবা টেলিকম একটা লোকাল কোম্পানিকে ওরাসকম কিনে নিয়ে, মিশরীয় কোম্পানি কিনে নিয়ে বাংলা লিঙ্ক চালু হলো এবং বাংলা লিঙ্ক চালু করার পর ওরা বাজার থেকে পিপল হায়ারিং শুরু করলো। একদম তখন একটা ব্যাপার ঘটে গেছিলো এরকম যে কেউ যদি যে কোনো কোম্পানির চাকরি করার পে স্লিপ এনে দেখাতে পারে এত টাকা বেতন পায়, জাস্ট দ্বিগুণ দিয়ে তারা অফার করে, ঠিক আছে? কারণ তারা তাদের টিমে মানে 2-4 মাসের মধ্যে 5-6 হাজার লোক নেবে, এরকম একটা টার্গেট। ফলে তারা খুব এগ্রেসিভলি কোয়ালিফাইড লোক নিচ্ছে এবং মানে হাই স্যালারি ছিল, হাই স্যালারি। আমি ইউনিলিভার চাকরিতে শখ করে ঢুকেছিলাম, কিন্তু আমার মনে হলো যে আমি যে জায়গায় আছি ইউনিলিভারে, ডাবল স্যালারি করতে ইউনিলিভারের মতো জায়গায় আমাকে 5 বছর বা না অ্যাটলিস্ট 3 বছর লাগবে। হয় যে আমি যদি কোনো কারণে বাংলা লিঙ্কে জবটা পাই, এটাও মাল্টিন্যাশনাল, তাহলে আমাকে ওই স্যালারিটা আমি এখনই এনজয় করতে পারবো। ওই চিন্তা করে, আমার অন্য কোনো কারণ ছিল না, আমি খুব মানে সাকসেসফুলি আমার টেরিটরি ম্যানেজার হিসেবে কাজ চালিয়ে যাচ্ছিলাম। ওই চিন্তা করে আমি চাকরিতে চেঞ্জ করি। আমার প্রথম চাকরির বেতন ছিল 15,000 টাকা। আমি 15,000 টাকা আমার চাকরি জীবন শুরু করি এবং ওখানে আমি 16,800 টাকা পর্যন্ত 2 বছরের বেতন বেড়ে হয়েছিল। ওই বছর দাম 500 টাকা 1,000 টাকা এরকম বাড়তো। দ্বিতীয় কোম্পানি ইউনিলিভারে আমি চাকরি জীবন শুরু করি 18,400 টাকা বেতন দিয়ে। তৃতীয় কোম্পানি বাংলা লিঙ্কে আমি শুরু করি 35,000 টাকা বেতন দিয়ে। এই যে 18 থেকে 35, এইটা যদি আমি ইউনিলিভারে 35 পেতে চাইতাম আমাকে আরও 3 বছর অপেক্ষা করতে হতো। এই কারণে আমি চাকরিটা চেঞ্জ করেছিলাম। বাংলা লিঙ্কে আসার পরে ওখানে আমি ভালো ছিলাম। ইন দ্য মিন টাইম একটেল থেকে আমার কাছে একটা অফার আসে। একটেলের হেড অফ মার্কেটিং আসিফ ইকবাল স্যার, উনি একজন বিখ্যাত গীতিকার, কর্পোরেট ব্যক্তিত্ব, উনি ইউনিলিভার থেকে সরাসরি একটেলের হেড অফ মার্কেটিং হয়ে এসছেন। তো উনি চাচ্ছিলেন ইউনিলিভারের যে স্ট্রাকচার আছে ওই স্ট্রাকচারে একটেলকে দাঁড় করাতে। একটেল মানে এখনকার রবি, ওকে? তো তখন ইউনিলিভার একটা পজিশন আছে সেলস ট্রেনিং ম্যানেজার, যে পজিশনে কোনো এইচআরের লোক না, সেলসের ভালো করে ওই ছেলেটিকে, ওই এরিয়া ম্যানেজারকে দায়িত্ব দেওয়া হয় কিছুদিন, তুমি অন্যদেরকে। এটা কি ইউনিলিভার না বাংলা লিঙ্ক? এটা ইউনিলিভারে ছিল বা আছে। হ্যাঁ। আসিফ ইকবাল ভাই যখন আসলেন একটেলে, উনার স্বপ্ন হচ্ছে, উনি তো স্বপ্নবাজ মানুষ, যে আমি ইউনিলিভারের স্ট্রাকচার মতো একটেলকে সাজাবো, আচ্ছা, মানে যেটা বর্তমান রবি। তখন উনি ইউনিলিভারের আদলে এখানে একটা সেলস ট্রেনিং ম্যানেজার পজিশন ক্রিয়েট করলেন। আচ্ছা, করে উনি খোঁজা শুরু করলেন আমি এমন একজনকে এই পজিশনে নেব যে তার সেলসে ভালো, আগাগোড়ায়। তখন উনি যাদেরকে জিজ্ঞেস করছেন তারা মানে কাকতালীয়ভাবে আমার নাম বলেছে। আমি কিন্তু এসবে কিছুই জানি না, এটা একটা খুব মজার স্টোরি, ঠিক আছে? আমি জানি না, আমাকে নিয়ে সবাই বলছে স্যার আপনি নিলে রাজীবকে। তার আগে পর্যন্ত কি রাজীব ভাই আপনি কোনো ট্রেনিং করিয়েছেন কখনো? না ভাই, আমি ট্রেনিংয়ের লোকই তো না, আমি তো সেলসের লোক। আমি তো দোকানে দোকানে প্রোডাক্ট সেল করার কাজ করে বেড়াই, ঠিক আছে? কিন্তু আচ্ছা, প্রশ্ন রাখতে পারে না যে আমার নাম কেন সবাই সুপারিশ করছে, বা আসিফ ভাই কেন আমাকে নিলেন? উত্তরটা হলো, আমি যখন রেকিট বেনকিজারে 2 বছর ছিলাম তখন পরপর 3 বার টেরিটরি ম্যানেজার হিসেবে কোয়ার্টারলি অ্যাচিভার হই। কোম্পানি থেকে আমাকে স্পেশাল অ্যাওয়ার্ড দেওয়া হয় এবং একটা বোনাস মানি দেওয়া হয়।
পরবর্তী যখন ইউনিলিভারে জয়েন করলাম তখন আমি মাদারীপুর টেরিটরিতে পোস্টিং। মাদারীপুর দেশে একটা রিমোট এরিয়া, কিন্তু সারা বাংলাদেশের মধ্যে মাদারীপুরে ফেয়ার অ্যান্ড লাভলির গ্রোথ সবচেয়ে বেশি ছিল সেলসের। ওয়াও, নাইস। এবং হেড অফিসে একটা মজার মানে হাসাহাসি হতো যে সব সুন্দরী কি মাদারীপুরে অবস্থান করে যে ওখানে এত ফেয়ার অ্যান্ড লাভলি বিক্রি হয়। আসলে ব্যাপারটা কিন্তু সুন্দরীর না, আমি একজন ভালো সেলসম্যান, আমি ম্যানেজ করেছিলাম যে আমি একটা কিছু এক্সাম্পল ক্রিয়েট করব। ইউনিলিভার তো পোর্টফোলিও তো অনেক প্রোডাক্ট, আমি চিন্তা করলাম এর মধ্যে যে কোনো একটা বা দুটা প্রোডাক্টকে হাইলাইট করব। এবং এটার একটা গল্প আছে, আমাদের ইউনিলিভার জয়েন করার পর আমাকে ট্রেনিং দেওয়ার জন্য, প্রোডাক্ট নলেজ দেওয়ার জন্য কালুরঘাটে নিয়ে যাওয়া হয়, চিটাগাঙে ফ্যাক্টরিতে। ওখানে আমাদের সব প্রোডাক্ট সম্পর্কে নলেজ দেওয়া হয় প্র্যাকটিক্যালি, কীভাবে তৈরি হয়, কীভাবে প্যাকেজিং হয়, সব কিছু। ওইখানে ফ্যাক্টরি ম্যানেজারকে আমি একটা প্রশ্ন করেছিলাম যে স্যার আমি সবই তো দেখলাম, কোন আইটেমটা বিক্রি করে ইউনিলিভারের সবচেয়ে বেশি প্রফিট মার্জিন থাকে সেটা কি আমাকে বলা যাবে? তো আমাকে ওই স্যার জবাব দিয়েছিলেন যে ইয়ং ম্যান, এই প্রশ্নের উত্তর আমিও ক্লিয়ারলি জানি না, এটা একটা কনফিডেন্সিয়াল। একই কোম্পানির 5টা পণ্য থাকতে পারে, 5টা বিক্রি করে সমান লাভ হয় না, প্রফিট হয় না। আর যেটা হয় সেটা শুধু জানে কোম্পানির ম্যানেজমেন্ট, সেটা আমরা ফিল্ডের লোকজন জানতে পারি না বা জানি না, এটাই বাস্তবতা। ঠিক আছে, তা আমি যেহেতু প্রশ্ন করে ফেলেছি, উনি আমাকে উত্তর দিলে আমারও জানা নাই, কিন্তু মানে এটা ধরে নাও যে হচ্ছে একটা ভালো মার্জিন থাকে। আমি তখন প্রশ্ন করেছিলাম যে আচ্ছা সবচেয়ে বেশি প্রফিট মার্জিন কোনটায় থাকে ইউনিলিভারে এতগুলো প্রোডাক্টের মধ্যে? তো তখন উনি বলছে ফেয়ার অ্যান্ড লাভলি। সেটা কত টাকা এটা আমি জানি না, কিন্তু আমার মাথার মধ্যে এসছে যে যেটা কোম্পানিকে সবচেয়ে বেশি লাভবান করে সেই পণ্যটা যদি আমি সবচেয়ে বেশি বিক্রি করতে পারি, তাহলে আমাকে কোম্পানি চাকরি দিয়ে যেমন আমাকে উপকৃত করেছে বা আমি লাভবান হয়েছি, কোম্পানিকে আমি লাভ বেশি দিব। তার মানে কি আপনি আপনার এই যে আপনার স্টোরি বা আপনার যে এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করলেন, এখান থেকে আপনি আমাদের সেলসম্যানদের এটা বলতে চাচ্ছেন যে যখন সে কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করবে, তখন যদি সে সেটা ফাইন্ড আউট করে যে কোম্পানি কোন প্রোডাক্টে বা কোন সার্ভিসে সবচেয়ে বেশি প্রফিট করছে এবং সেটা যদি সে বেশি বিক্রি করে, তাহলে সে সেলসম্যান অফ দ্য ইয়ার বা সেলসম্যান অফ দ্য মান্থ হতে পারে এবং ভালো একটা গ্রোথ পেতে পারে। সেলসম্যান অফ দ্য ইয়ার নাও হতে পারে, হ্যাঁ, কিন্তু আপনি ব্যাপারটা এইভাবে চিন্তা করেন, কন্ট্রিবিউশনের জায়গা থেকে সে নিজেকে টপ কন্ট্রিবিউটর বলতে পারে। ঠিক আছে, এবং একটা কথা ক্লিয়ার করি, সেটা হচ্ছে বিভিন্ন কোম্পানি একদম এন্ট্রি লেভেলে পৌঁছাতে এসআর সেলস রিপ্রেজেন্টেটিভ এরা কিন্তু এই জিনিসগুলো পাবে না, একটু সিনিয়র লেভেল, মানে অ্যাটলিস্ট আপনি এরিয়া এসআর উপরে টেরিটরি ম্যানেজার, তারপরে এরিয়া ম্যানেজার, এই লেভেলে বা রিজনাল ম্যানেজার, তখন ওরা স্ট্র্যাটেজি ঠিক করতে পারবে, স্ট্র্যাটেজি ঠিক করতে পারবেন। তখন আপনার সাথে ম্যানেজমেন্ট শেয়ার করবে যে তোমার এইটা লাভ বেশি ক্ষতি বেশি, কিন্তু এন্ট্রি লেভেলে কোনো ম্যানেজমেন্টই শেয়ার করবে না, বলবে যেটা পারো সেটা বেচো, টোটাল এত টাকা বিক্রি করে দাও। তখন শুধু তাদেরকে টাকায় ফোকাস করা হয়। কিন্তু আপনি যত উপরে উঠবেন, সিনিয়র হবেন, যত ম্যাচিউরড হবেন, তখন আপনাকে ম্যানেজমেন্ট অনেক কিছু আপনাকে ওপেন করবে। আবার আপনারও বিবেকবোধ থেকে, এক্সপিরিয়েন্স থেকে মনে হবে যে না, আমি এই পণ্যটাও বেচতে পারি, এটাও বেচতে পারি, এটা বেচলে কোম্পানির 10 টাকা লাভ, এটা বেচলে 5 টাকা লাভ, তাহলে আমার নৈতিক দায়িত্ব, আমাকে কেউ বলে নাই, কোম্পানি আমাকে বলছে তুমি এটা পারো, যেটা পারো বেচে 50 টাকা মিলাই দাও, এটা কোম্পানি বললেই খুশি, কোম্পানির বেশি চাচ্ছে না। কিন্তু আপনি যদি কোম্পানির প্রতি লয়াল হন এবং আপনার মধ্যে যদি বিবেকবোধ থাকে, আপনার মধ্যে যদি একটা সেন্স থাকে, তাহলে আপনি সবসময় চেষ্টা করবেন বা আমি চেষ্টা করব যে এটা বেচলে 5 টাকা লাভ হয়, এটা বেচলে 10 টাকা লাভ হয়, তাহলে 10 টাকা যেটা লাভ হয় সেটা আমি বেশি করে বেচি, কোম্পানিকে বেশি লাভবান করি, কোম্পানি ভালো থাকলে আমি ভালো থাকবো। এটা হচ্ছে নিজের থেকে চিন্তা করা, এটাকে কেউ আমাকে বাধ্য করে না এই কাজ। রাজীব ভাই, আমার একটা কিউরিওসিটি আর কি, সেটা হচ্ছে যে আপনি মাদারীপুরের মতো জায়গায় যেখানে আপনি ফেয়ার অ্যান্ড লাভলি এত বেশি বিক্রি করলেন, আপনি কি দু একটা স্ট্র্যাটেজি বলতে মানে শেয়ার করতে পারবেন? হ্যাঁ, এটা হচ্ছে একটা বিশেষ দিয়েছিল কোম্পানি, একটা ক্যাম্পেইন দিয়েছিল, হ্যাঁ, যে এই কোয়ার্টারে যে সারা বাংলাদেশের মধ্যে যেখানে বেশি বিক্রি হবে তাকে একটা বিশেষ ইনসেন্টিভ দেওয়া হবে। আমি ওই সুযোগটাকে কাজে লাগাইছিলাম, কোম্পানি থেকে একটা এক্সট্রা বেনিফিট পাবো। আমার কাছে মনে হলো এখনই সুযোগ, আমার যে স্বপ্ন, আমি ফ্যাক্টরি থেকে যেটা জেনে এসেছি যেটা বেচলে কোম্পানি বেশি লাভ হয়, ওইটা আমি এখন মানে ইমপ্লিমেন্ট করার সময় এসছে। আমার টোটাল সেলস টিম নিয়ে আমি মিটিংয়ে বসে গেলাম, বসে গিয়ে আমার প্রত্যেক সেলস টিমের যারা ছেলেরা ছিল, মেয়ে তো ছিল না, ছেলে ছিল, তাদের সবাইকে ফেয়ার অ্যান্ড লাভলি মেন পুরুষদের মাখার জন্য যে ফর্সা ক্রিম নিজের পকেটের টাকা দিয়ে কিনে তাদেরকে গিফট করছি, করে বলছি প্রতিদিন মেখে আসতে হবে। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে তাকে শয়নে, স্বপনে, আচরণে, ব্যবহারে তাকে সেলসম্যান বানাতে হবে। আচ্ছা, আপনি যখন কোনো প্রোডাক্ট তাকে ব্যবহার করাবেন, তখন এমনি তার মুখ দিয়ে ওটার পক্ষে কথা বেরোবে। তো আমি তাদেরকে প্রথমে উপহার দিলাম, তারপরে তাদেরকে ব্যবহার করতে উৎসাহিত করলাম, তারপর তাদেরকে বললাম যে মার্কেটে গিয়ে এটা বলো। এবং আমি ওদের সাথে, আমার সেলসম্যানদের সাথে যখন মার্কেটে যেতাম, তখন আমি নিয়মিত যে কাজটা করতাম, আমার সেলস কল ওপেনই করতাম ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে। আচ্ছা, এমনিতেই ভালো চলে, ওপেনও করতাম এটা দিয়ে, ফলে বিক্রি বেশি হলো। এইভাবে আমার একটা টার্গেট সেট করলাম যে আগামী 3 মাসের মধ্যে আমাকে এত কার্টুন বিক্রি করতে হবে। এবং আমি বলেছিলাম যে তোমরা আগায় নাও,
শেষে যেটুকু বেঁধে থাকবে সেটুকুও আমি করবো, কিন্তু এই টার্গেট আমি অ্যাচিভ করবই। এবং পরবর্তীতে যেটা হয়েছিল সেটা হচ্ছে একদম মানে লাস্ট উইকে গিয়ে যখন দেখছি আর অল্প, মনে করেন মোটামুটি 100 কার্টুন বিক্রি করতে পারলে আমার টোটাল কোয়ার্টার টার্গেট হয়ে যায়, কিন্তু আর হাতে সময় আছে একদিন, তখন আমি দুইটা কাজ করেছিলাম। একটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউটর যে পরিবেশক ছিল তার সাথে বসেছিলাম যে ভাই সেলসম্যানরা এত কষ্ট করছে, এখন অল্পের জন্য আমাদের টার্গেটটা মিস হয়ে যেতে পারে, আপনার তরফ থেকে একটা সাপোর্ট লাগবে। কি সাপোর্ট? আমি নগদ টাকায় পণ্য সেল করি সব সময়, কিন্তু ফর দি টাইম বিং এই প্রোডাক্টটা 100 কার্টুন মার্কেটে আমি এক্সট্রা দেবো, এমনও হতে পারে টাকাটা কয়েকদিন পরে আসবে, অর্থাৎ ক্রেডিটে আমি মালটা দেবো, যেটা কিন্তু আমরা নর্মালি করি না, যেহেতু আমাকে সাপোর্টটা দিতে হবে। তা ডিস্ট্রিবিউটর তো দেখতেছে 3 মাস ধরে আমি তার টিম নিয়ে খাটতেছি একটা প্রোগ্রামের প্রায় শেষের দিকে, তীরে এসে তৈরি ডোবানোর কোনো কারণ নাই। উনি তখন বললেন ঠিক আছে ভাই, আপনার সম্মানে আমি আপনাকে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত মার্কেট ক্রেডিট অ্যালাউ করবো, আচ্ছা। কিন্তু আমার লাগবে প্রায় লাখখানেক টাকার ব্যাপার। তখন মাদারীপুর শহরে বড় 3টা হোলসেল পার্টি ছিল, তার মধ্যে একটা হচ্ছে আব্বাস মাতব্বরের দোকান। সেই দোকানে আমি চলে যাই, গিয়ে এমনি তার সাথে আগেই সম্পর্ক ছিল, দোকানের ম্যানেজার ছিল শামস, ছেলেটার নাম আমার এখন শামস। মনে আছে, হ্যাঁ শামস। সেদিন তাদের জন্য আমি, যদি এখন আমি এটার বিপক্ষেই কথা বলি, কিন্তু তখন তারা আমি বলতাম না, আমি তাদের জন্য কোমল পানীয় কিনে নিয়ে গেলাম। আচ্ছা। নিয়ে গিয়ে আমি খেলাম, তাদেরকে খাওয়াইলাম, সবাইকে খাওয়াই টাওয়াই নিয়ে তারপর আমি বললাম ভাই আজকে একটা বিশেষ আবদার আছে। কি আবদার বস? তা আমি বললাম যে ভাই আমার একটা বিশেষ টার্গেটের জন্য এই প্রোডাক্টটা আপনাকে নিতে হবে একটু বেশি করে। ঠিক আছে 10 কার্টুন পাঠাই দিন। আমার যে না 10-20 কার্টুনে হলে তার আমি আসতাম না, বা আমার সেলসম্যানই পাঠাই দিতাম, আমি নিজে এসেছি মানে আমার একটু কত নিতে হবে বস? 50টা? আমার যে না ভাই 100টা। বলেন কি বস, এত কেমনে নেব? তো তখন আমি তাকে বললাম যে ভাই ঠিক আছে আপনি 100টা নেবেন, কিন্তু আমাকে 50টার দাম যেটা আপনি মুখ দিয়ে বলেছে ওইটার দাম আপনি নগদ পে করবেন, আর 50টার দাম 2 সপ্তাহ পরে পে করবেন। ওই যে আমি যেহেতু ডিস্ট্রিবিউটরের কাছে একটা পারমিশন নিয়ে রেখেছি জি, কিছু right, দিব। right. মানে মোট কথা আমার এই গল্পটা আরও মানে লম্বা করেও বলা যায়, সংক্ষেপে একটা কথাই বলা যেতে পারে, বটম লাইন হচ্ছে যে তোমার যদি ইচ্ছা থাকে কোনো না কোনো উপায় বেরিয়ে যাবে। বেরিয়ে যাবে। ইনশাআল্লাহ। নিয়ত Sell গুণে হবে। বরকত, নিয়তে বরকত। ঠিক আছে? আপনি নিয়ত করেন যে আমি এটা বিক্রি করব, হবেই। যদি আপনি নিয়তে ঘাপলা থাকে, এটা হবে তো কিভাবে পারবো না, বোধহয় হবে না, এত বেশি কিভাবে বিক্রি করব, মাথা চুলকাবেন, তাহলে হবে না। নিয়ত ঠিক থাকতে হবে, যে যেটা চাবে সে সেটা পাবে, শুধু চাওয়ার মতো চাইতে হবে এবং সেটা অর্জনের জন্য সেই পথে কাজ করতে হবে। এইটা করলে সব কিছু সম্ভব। তো গল্পটা আবার আগের জায়গায় ফেরত চলে আসি, একটেলে যখন সেলস ট্রেনিং ম্যানেজার নেওয়া হবে তখন আমি হয়ে গেলাম আনপ্যারালাল ক্যান্ডিডেট। আচ্ছা। আচ্ছা। মানে আমার রেকিট একটা ভালো সেলসের অ্যাচিভমেন্ট আছে, ইউনিলিভার একটা অ্যাচিভমেন্ট আছে, এবং রবি মানে একটেল তখন হচ্ছে মোবাইল কোম্পানি, আর আমি অলরেডি ইউনিলিভার ছেড়ে বাংলা লিঙ্কে চলে এসেছি, তার মানে আমার মোবাইলের মানে একটা অভিজ্ঞতা হয়ে গেছে। সব মিলিয়ে কোম্পানি যেমন চাচ্ছে ভালো সেলসম্যান, আবার মোবাইলে এক্সপিরিয়েন্স, সেটা আমার হয়ে গেছে। তখন আমাকে ডাইরেক্ট এনে রবির সেলস ট্রেনিং ম্যানেজার পজিশনে বসিয়ে দেওয়া হয়। রবির হয়ে আমি দীর্ঘ 2 থেকে 2.5 বছর সারা বাংলাদেশ ঘুরে ঘুরে সেলসের ট্রেনিং করেছি, মানে রবির লোকজনকে। এই কাজটা করতে গিয়ে আমার ট্রেনিংয়ের প্রতি ভালোবাসা, এবং এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি বাকি জীবন শুধু ট্রেনিং নিয়ে থাকব। আমাকে কেউ মানে জোরও করে নাই, বাধ্য করে নাই। আমি ছিলাম সেলসের মানুষ, ট্রেনার হয়েছিলাম পরিস্থিতির প্রেক্ষাপটে, হয়তো কোম্পানি আমাকে 2 বছর এই পদে রেখে আবার সেলসে ফেরত পাঠাবে, এটাই স্বাভাবিক। এটা মেন লাইনের পদ না, এটা হচ্ছে সাইড পদ। সাইড পদে কাউকে রাখলে আবার তাকে মেন স্টিমে নিয়ে যাওয়ার কথা। আমি এদের সাইডে ঢুকে গেলাম, আমি চিন্তা করলাম এটা আমার স্বপ্ন, এটা আমার স্বাদ। তখন আমি যে কাজটা করলাম, রবিতে থেকে রবির ট্রেনিং করা, এটা আমার চাকরি। আর শুক্র শনিবার যে 2 দিন ছুটি, ওই দিন আমি খ্যাপ মেরে খাই। খ্যাপ মেরে খাই মানে বিভিন্ন প্রতিষ্ঠানে আমার চেনা জানা ততদিন অনেক বেড়ে গেছে, তাদেরকে আমি বললাম যে ভাই আমি ট্রেনিং করাই, রবির নিজস্ব ট্রেনার, তোমার প্রতিষ্ঠানে যদি কখনো সুযোগ দাও আমি ট্রেনিং করাতে পারি। তো তখন আমি সেখান থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের থেকে অফার পাওয়া শুরু করি এবং সেখানে ট্রেনিং করানো শুরু করি। এর পাশাপাশি আমার কিছু লেখালেখির অভ্যাস ছিল, আমি আগেই বললাম। তখন আমার বিক্রয় বিষয়ক প্রথম বই বের হয়, বিক্রয় কৌশল, এবং এটাও একটা ভালো আমার জন্য একটা মাইলেজ দিয়েছিল। মানে সবাই মনে করছে এই লোকটা বই লিখে ফেলছে, তার মানে এই লোকটার কাছে বিক্রয় সংক্রান্ত কিছু জিনিসপত্র আছে। পরবর্তীতে আমি রবির চাকরিটা করি 5.5 বছর। 2012 সালের 30শে সেপ্টেম্বর, যেদিন আমার 4 কোম্পানি মিলে চাকরির বয়স 10 বছর পূর্ণ হয়, সেদিন আমি চাকরিটা ছাড়ি।
আচ্ছা, এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে কেউ যদি কোনো বিষয় নিজেকে বিশেষজ্ঞ দাবি করতে চায় তাহলে তাকে দুটো কাজ করতে হবে, হয় সেই বিষয়ে সে 10,000 ঘন্টা পড়াশোনা করবে অথবা 10 বছর অতিবাহিত করবে। মানে আচ্ছা। ম্যালকম হ্যাঁ, তার গ্ল্যাডওয়েলের একটা যে বলা যেতে পারে থিওরি, যে আমি হ্যাঁ একটা কিছু জানি বা বুঝি। আমি যেহেতু সেলস ট্রেনিং করিয়ে বাকি জীবন পার করবো বলে সিদ্ধান্ত নিয়েছি, তাহলে আমি যদি 10 বছর কমপ্লিট হয়, 4 কোম্পানি, হয়তো এক কোম্পানি হয়নি, 4 কোম্পানি মিলেই হলো, তাহলে আমি বলতে পারবো সবাইকে যে ভাই আমি 10 বছরের অভিজ্ঞতা আছে। এইটার জন্য আমি 10 বছর পর্যন্ত ওয়েট করি। 10 বছর অভিজ্ঞতা বা 10,000 ঘন্টা। 10,000 ঘন্টা কোনো বিষয়ে কেউ বিশেষজ্ঞ দাবি করলে অন্তত এক্সপিরিয়েন্সটা থাকা উচিত। ঠিক আছে, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, কারো আইকিউ লেভেল খুব হাই, সে অল্পতে অনেক কিছু জেনে ফেলতে পারে, অনেকে আরও 20,000 ঘন্টা পরেও কিছু বুঝতে পারবে না, এমন মানুষও থাকতে পারে। তা আমি আসলে 10 বছরের একটা টেনরটাকে ফিল আপ করলাম, করে আমি চাকরি ছেড়ে দিলাম, যেটা বললাম 2012 সালে। সেই থেকে এখন 2025, 13 বছর ধরে আমি একজন ফ্রিল্যান্সার ট্রেনার। আমার সৌভাগ্য হয়েছে বাংলাদেশের 2 শতাধিক কোম্পানির 60,000-এর বেশি মানুষকে বিক্রয় প্রশিক্ষণ প্রদান করার, এবং 60,000 প্লাস, এবং এদের মানে যারা আমার সাথে অন্তত একটা দিন কাটিয়েছে, এরকম আমার টোটাল এরকম 60,000 প্লাস। 60,000 মানুষ আছে আমার সাথে যোগাযোগ বিভিন্ন সময় করেছে। আমি হিসাব রেখেছি, কিছু কম বেশি হতে পারে। ঠিক আছে, আচ্ছা, আমার এই যে মানুষকে বিক্রয় কৌশল শেখানো সিস্টেমেটিক্যালি, এই কাজটা পেশাদারিত্বের সাথে আমি বাংলাদেশে প্রথম শুরু করি। এখন অনেক ট্রেনার আছে, সবাই ভালো করছেন, সবাই অনেক গুণী মানুষ, নো ডাউট, কিন্তু শুরুটা ছিল মোটামুটি আমার সেলস হাতে। ট্রেনিং এবং আপনার আমি এখন পর্যন্ত শুধু একটা কাজই করি। অনেক সবার প্রতি সম্মান রেখে বলছি, অনেক ট্রেনার, অনেক গুণীজন আছেন যারা একই সাথে একাধিক বিষয়ে কাজ করেন, হয়তো তারা সেরকম যোগ্য, সেরকম মেধাবী, এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, কিন্তু আমি শুধু একটা কথা কাজই করি, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি সেলস ট্রেনিংয়ের লোক, শুধু 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 সেলস বিক্রয় বাড়ানোর জন্য আমি কাজ করি। আমার প্রতিষ্ঠানের নাম সেলস প্লাস। এটার ব্যাখ্যাটা হলো যে আমার সাথে প্রশিক্ষণ গ্রহণ করলে আপনার সেলস যে পজিশনে থাকুক একটু হলেও প্লাস হবে, এই জন্য আমার প্রতিষ্ঠানের নামই আমি রেখেছি সেলস প্লাস। অসাধারণ রাজীব ভাই। প্রথম প্রশ্ন আপনার কাছে, জি, সেটা হচ্ছে রাজীব ভাই, যে আমরা যেই জিনিস দিয়ে জীবনে চলছি সেটা হচ্ছে সেলস। কারণ Right. একটা বাচ্চা জন্মের পরেই সর্বপ্রথম কাঁদে, Right. আমরা বলতে পারি সেটাই সেলস, সেটাই sales. সেটা দেখেই মা তাকে দুধ দিচ্ছে। রাইট। তো সেই জিনিসটা নিয়ে এত অবজ্ঞা কেন আমাদের মাঝে? আসলে সেলস এত মজার একটা সাবজেক্ট বা মজার একটা বিষয়, এটা আমরা অনেকে বুঝে উঠতে পারি না। হ্যাঁ, আমরা সেলসের টার্গেটটাকে প্রেশার মনে করি এবং প্রথম থেকে আমরা ডিমোটিভেটেড হয়ে যাই, কিন্তু সেলস হচ্ছে এনজয় করার জব। হ্যাঁ, এইটা আপনার ওই যে ক্রিকেট খেলায় ধরেন, সাকিব আল হাসান মাঠে বল করছে বা উইকেট পাচ্ছে, আমরা ইয়াহু করছি, আমি কি খেলেছি নাকি, কিন্তু আমি ইয়াহু করছি কেন, মানে ওই মুহূর্তে আমি ধ্যানে জ্ঞানে স্বপনের অ্যালাইনমেন্টের সাথে অ্যালাইনমেন্ট হয়ে গেছে, মনে হচ্ছে আমি যেন আউট করে ফেললাম বা আমি যেন ছক্কা মেরে ফেললাম। রাইট, সেলসটা হচ্ছে এরকম, সেলসটা করছেন আপনি, লাভ হচ্ছে কোম্পানির, টাকা ঢুকছে কোম্পানি ঘরে, কিন্তু আপনি করছেন ইয়াহু। এই জোশটা অনেকে আনতে পারে না। টার্গেট নিয়ে আমার ভয় পায়, টার্গেট তো আপনার নয় ভাই, টার্গেট তো মার্কেটের। টার্গেট কি আপনার নাকি? আপনাকে একটা টেরিটরি দেওয়া হয়েছে বা আপনাকে একটা কি অ্যাকাউন্টস দেওয়া হয়েছে, বলা হয়েছে এই জায়গার এই মানুষগুলোর কাছে তুমি এই মাসে 1 লক্ষ টাকা বিক্রি করবা। টার্গেট কি আপনাকে দেওয়া হয়েছে না মার্কেটকে দেওয়া হয়েছে? মার্কেটকে দেওয়া হয়েছে। আপনার কাজ হচ্ছে এটা অর্জন করার চেষ্টা করা। আগেই বলেছি, আবারও বলছি, মানুষ যখন চায়, যে যেটা চায় সে সেটা পাবে, শুধু আপনাকে চিন্তা করতে হবে। আমরা টার্গেট কেন হবে না, বিক্রি কেন করতে পারবো না, মার্কেট কেন খারাপ, এটা নিয়ে যত আফসোস করি, এর অর্ধেক সময় যদি চিন্তা করতাম কীভাবে বিক্রি করা যায়, তাহলে বিক্রি হয়ে যায়। ঠিক আছে, বিক্রি করার জন্য নিয়তটা খুব জরুরি, যে আমি বিক্রি করতে চাই। আমার কাছ থেকে প্রশিক্ষণ নিতে হবে না, আমি বলছি আমার কাছে প্রশিক্ষণ নিতে হবে না, আপনার মধ্যে আছে, প্রত্যেকের মধ্যে আছে, যারা এই ভিডিও দেখছেন তাদের প্রত্যেকের মধ্যে বিক্রয় দক্ষতা আছে, শুধুমাত্র চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। এই জন্য আমি বলি প্রত্যেকটা সেলসম্যানের সকালবেলা ঘুম থেকে উঠে একটা শপথ বাক্য জোরে জোরে পাঠ করা উচিত, অটো সাজেশন। আমি বিশ্বাস করি আমার কোম্পানি সেরা, আমার পণ্য শ্রেষ্ঠ, আমি হব আমার কোম্পানি সেরা সেলসম্যান। সে যে যা বেচুক, যদি এই একটা শপথ ঠিক মতো করতে পারে, আমার কোম্পানি সেরা, আমার পণ্য শ্রেষ্ঠ, আমি হব আমার কোম্পানি সেরা সেলসম্যান, আমি পারি, আমি পারবো, আমি করে দেখাবো। শুধু এই একটা কথা যদি কেউ কনফিডেন্টলি বলতে পারে, তার বিক্রি বেড়ে যাবে। আপনি বলবেন বলবো আর বিক্রি পারবে, ইয়েস, কারণ আপনি যখন বারবার বলবেন আপনার ব্রেন তখন এটাকে ইয়ে করে নিচ্ছে, মানে তার সাবকনশিয়াস ভাই এটা ক্যাচ করে নিচ্ছে, মাথা ক্যাচ করে নিচ্ছে, সে মাথার মধ্যে তখন তার চিন্তা যে একে দিয়ে বেচতে হবে। আমরা কেন বেচতে পারি না জানেন? কারণ আমরা পণ্যকে বিশ্বাস করি না। আমরা যে কোম্পানি চাকরি করি সে কোম্পানির সমালোচনা করি, এগুলো করা যাবে না তো ভাই। আপনাকে একটা জায়গায় সারেন্ডার করতেই হবে। যদি আমি চাকরি করি, কোম্পানি যে পণ্য দেখ, হ্যাঁ ঠিক আছে, পণ্যের গুণগত মান আরও ভালো হতে পারে, আপনি ইন্টারনাল মিটিংয়ে বলতে পারেন, আপনি জায়গা মতো পয়েন্ট রেজ করতে পারেন, কিন্তু আপনাকে যখন দেওয়া হয়েছে পণ্য, বিক্রি করতে হবে, আপনাকে ওটার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এই চাকরিটা বা এই পেশাটা ওই 10টা 5টার চাকরি না ভাই, এই চাকরির ধরনটা হচ্ছে 24 আওয়ার্স। আপনাকে মাঝরাতেও কোনো কাস্টমার ফোন করতে পারে, এটা ধরাটা উচিত না অনুচিত এটা পরে, কিন্তু এটা আপনার পেশাগত দায়িত্বের অংশ হয়ে যাচ্ছে।
ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। যদি আমরা কেউ মনে প্রাণে চাই সফল হতে, প্রত্যেকটা মানুষ সফল হতে পারবে। আমরা চাই না বলে অনেক সময় সফল হতে পারি না, আমরা অজুহাত দাঁড় করাই। অজুহাত না দাঁড় করে আসুন আমরা চেষ্টা করি সফল সেলস। আমরা 2 হাত ব্যবহার করতে পারি। অবশ্যই অজুহাত বাদ দিয়ে 2 হাত ব্যবহার করতে পারি। রাজীব ভাই, আমি যদি সেলস শিখতে চাই সেক্ষেত্রে আমার আসলে কি কি করণীয়? বস, সেলস হচ্ছে শেখার বিষয়। এটা শুধু ক্লাসরুমে পড়লে হবে না, এটা প্র্যাকটিক্যালি করতে হবে। ক্লাসরুমে আপনাকে মার্কেটিংয়ের অনেক থিওরি শেখানো যাবে, কিন্তু প্র্যাকটিক্যালি সেলস করতে হবে। এই জন্য আমি বলি যে প্রত্যেকটা মানুষের যদি চাকরি জীবনে শুরুতে প্রথম 2 বছর সে যদি কোনো সেলসে চাকরি করতো, তাহলে তার হয়তো সেই চাকরি সে ভবিষ্যৎ নাও থাকতে পারে, কিন্তু তার যে অভিজ্ঞতা হবে এই অভিজ্ঞতাকে সে সারা জীবন ব্যবহার করতে কাজে পারবে। লাগাতে পারবে। কাজে লাগাতে হ্যাঁ, কারণ প্রত্যেকটা সেলস একটা আর্টিস্টিক ব্যাপার। একটা সেলসের সাথে আরেকটা সেলস প্রক্রিয়ার কোনো মিল নাই। কাস্টমার ভিন্ন, চিন্তা চেতনা ভিন্ন, টার্গেট ভিন্ন, মানে uniqueness চয়েস আছে, ভিন্ন, হ্যাঁ। প্রত্যেকটা আলাদা। তো সেলসম্যানকে প্রত্যেকটা বিক্রির জন্য নবরূপে নিজেকে সাজাতে হয়, নতুন আঙ্গিকে কথা বলতে। একই কথা আপনাকে বললে বিক্রি হবে, এই ভাইয়াকে বললে হয়তো ওই কথাটা বলার কারণে বিক্রিটা হবে না। So এই জিনিসগুলো বুঝতে হবে, কাস্টমারের নেচার বোঝা, তার ভিউ বোঝা এবং তাকে সঠিক জায়গায় সঠিক কাজটি করা, এইটা অভিজ্ঞতা অর্জন করতে হবে। তবে কিছু জিনিস আছে আপনার, সেটা হচ্ছে যে বিক্রয় কৌশল সংক্রান্ত অনেক বইপত্র পাওয়া যায় বাজারে আজকাল। এই বইগুলো হাতের কাছে রাখা, মাঝে মধ্যে উল্টে পাল্টে দেখা, তাহলে হবে কি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার সাথে বইগুলো একটা রিলেট match করা করা, যাবে। হ্যাঁ। মাঝে মধ্যে প্রশিক্ষণ গ্রহণ করা, কারণ একজন অবশ্যই। প্রশিক্ষক একটা প্রশিক্ষণে যা বলেন তিনি এটা বলার জন্য অন্তত 100টা বই পড়ে এসছেন হয়তোবা, এবং উনি অনেকগুলো প্রশিক্ষণ গ্রহণ করেছেন। সো একদিনের প্রশিক্ষণ থেকে আপনি অনেকগুলো বই পড়ার নির্যাস পেয়ে ফেলতে পারেন। তো মাঝে মধ্যে প্রশিক্ষণে অংশগ্রহণ করা, আমি বলি দেশ বিদেশে ভ্রমণ করা। যদি সেলসের চাকরিটা আজকাল ঘোরাঘুরির চাকরি, কিন্তু আপনাকে কখনো কখনো চাকরির বাইরেও ঘোরা উচিত নিজের নিজের- ইয়েতে ইনভেস্টমেন্ট। নিজের improvement-এর জন্য। ইমপ্রুভমেন্টের জন্য, দেশের ভিতরে এবং দেশের বাইরে। আমি তো এই কথা বলি যে কেউ যদি বাংলাদেশের 64 জেলা এক রাত করে কাটিয়ে আসে, তার যে অভিজ্ঞতা হবে সেই অভিজ্ঞতা আপনি 10টা বই পড়েও হবে না, 20টা বই পড়েও হবে না। So আমরা এবং কেউ যদি নিজেকে ভবিষ্যতে কোনো কোম্পানির হেড অফ সেলস পজিশনে দেখতে চায়, তাহলে তার চাকরি জীবনের প্রথম 10 বছরের মধ্যেই বাংলাদেশের সকল থানায় পা রেখে আসা, পদধূলি দিয়ে আসা উচিত। কারণ এইটাই সে ভবিষ্যতে যখন হেড অফ সেলসের ইন্টারভিউ দিতে যাবে, তখন সে বলবে যে স্যার আমি এই পদের জন্য যোগ্য। কীভাবে যোগ্য? স্যার আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলা চিনি, প্রত্যেকটা থানায় আমি এক রাত করে কাটিয়েছি বা একবার করে গিয়েছি। এইটা যে কত বড় অভিজ্ঞতা, এইটা মানে অন্যভাবে বোঝানো যাবে না। যদি কেউ মানে আমার কথাটা শুনে এটা পালন করে, সে বুঝবে যে আমি কতটা একটা মানে সুপরামর্শ তাদেরকে দিচ্ছি। আর সবচেয়ে বড় কৌশল হচ্ছে সঠিক বন্ধু নির্বাচন। আচ্ছা, বন্ধু নির্বাচন। আপনি বিক্রয় পেশায় ভালো করবেন তখনই যখন অন্যান্য যাদের সাথে আপনি ঘনিষ্ঠভাবে মিশছেন তারাও যদি সেলসম্যান হয় এবং তারাও স্ব পেশায় সফল হয়। আর আপনি সারাদিন যদি ব্যর্থ সেলসম্যানদের সাথে সময় কাটান, ব্যর্থদের সাথে বন্ধুত্ব করেন, তাহলে আপনিও আপনার কোম্পানি কেন বিক্রি করতে ব্যর্থ হবে তার 1000টা কারণ খুঁজে পাবেন। নিশ্চয়ই। এই কারণ খুঁজে পেয়ে কোনো লাভ নাই, বরং আমরা সফল সেলসম্যানের সাথে মানে নিজেকে মেশাই। আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে পদোন্নতি লাভের খুব সহজ একটা কৌশল আছে। যে কেউ কর্পোরেট লাইফে যদি কেউ পদোন্নতি লাভ করতে চায়, ধরেন আপনি এরিয়া ম্যানেজার, আপনার পরের ধাপটা হচ্ছে রিজনাল ম্যানেজার, তাহলে আপনি আপনার কোম্পানিতে আপনি এরিয়া ম্যানেজার, এই কোম্পানির রিজনাল ম্যানেজার আপনার বস, ঠিক আছে, তার সাথে আপনার বস সাবঅর্ডিনেট সম্পর্ক থাকবেই। কিন্তু অন্য কোম্পানির রিজনাল ম্যানেজার সে তো আপনার বন্ধু হতে পারে, তার সাথে আপনার ঘনিষ্ঠতা হতে পারে, তুই তুকারি সম্পর্ক হয়ে যেতে পারে, মানে আত্মিক সম্পর্কের অর্থে আমি বলার চেষ্টা করছি। আপনি আরও 10টা কোম্পানির 10 জন রিজনাল ম্যানেজারের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলেন, 6 মাস থেকে 1 বছর আপনি রিজনাল ম্যানেজার হবেন নিঃসন্দেহে। মানে নিঃসন্দেহে। একসাথে মিশার ওই কারণে মেশার প্রভাবে। হ্যাঁ, ওই ঠিক আছে? মাইন্ডসেটটা ওই ক্রিয়েট মাইন্ডসেট ক্রিয়েট হয়ে যাবে যে আমার বন্ধুরা সবাই রিজনাল ম্যানেজার, আমি তো রিজনাল ম্যানেজার কবে হবো। ওটা হয়ে যাবেই, আপনার হাঁটা চলার ভাব চেঞ্জ হয়ে যাবে, আপনি হওয়ার আগে আপনার চেঞ্জ হয়ে যাবে এবং ম্যানেজমেন্টের চোখে সেটা পড়বে এবং আপনি হয়ে যাবেন। সো আমরা যা হতে চাই সেই রকম 5 জন 10 জন বন্ধু জোগাড় করে যদি তাদের সাথে ঘনিষ্ঠভাবে চলাফেরা করতে পারি, আমিও সেটা হয়ে যাব। এই সহজ কৌশলটা আমরা সময় নেই না, আমরা কঠিন কৌশল অবলম্বন করি, কিন্তু সহজ কৌশল আছে, মানুষের মেশেও বেশি, রেজাল্ট পাওয়া বেশি। রাজীব ভাই, আমাদের বিভিন্ন কোম্পানিগুলো, বিশেষ করে বাংলাদেশি কোম্পানিগুলো তার সেলস টিমের জন্য বা সেলস এক্সিকিউটিভের জন্য টার্গেট নির্ধারণ করে। এটা নিয়ে সেলস এক্সিকিউটিভদের মধ্যে খুবই একটা অনীহা বা একটা কষ্ট যে তারা অবান্তর টার্গেট নির্ধারণ করেছে, অগ্রহণযোগ্য টার্গেট নির্ধারণ করেছে। তো এখন এই টার্গেটগুলো আসলে কোম্পানিগুলো কিভাবে নির্ধারণ করছে বা কোম্পানির টিমগুলো তারা কিভাবে অর্জন করতে পারে সেই টার্গেটটা, বা তারা কিভাবে বুঝবে যে সেটা অবাঞ্ছিত টার্গেট না? আমি আপনার এই প্রশ্নের উত্তরটা একটু দীর্ঘ হবে, কিন্তু আমার মনে হয় এই জিনিসটা, প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, এটা সবার জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার। প্রথম কথা হচ্ছে টার্গেট সবসময় বাড়বে, এটাকে মাথায় রাখতে হবে।
আপনি আজকে 10 টাকা বিক্রি করেছেন, কালকে কোম্পানি আপনাকে দিয়েই 11 টাকার বিক্রি চাইবে, এটা চাওয়াটা দোষের না। এখন প্রশ্ন হচ্ছে 11 টাকা চাইবে, 12 টাকা চাইবে, 15 টাকা চাইবে, না 20 টাকা চাইবে? এই তো কথা। যারা সেলসে চাকরি করে তারা বলে যে আমার 10 টাকা বেচার ক্ষমতা আছে, আমাকে 20 টাকা টার্গেট দিয়ে রেখেছে। আর ম্যানেজমেন্ট বলে যে না, এটা 20 টাকা মার্কেট, তুমি পারছো না। অবশ্যই। এখানে তো কনফ্লিক্টটা আসে। জি জি জি। ভালো করে বোঝেন, সেটা হচ্ছে যে যদি কোনো কোম্পানি টার্গেট দেয়, সেই টার্গেট যদি কোম্পানির একজন সেলসম্যানও করতে না পারে, তাহলে এটাই প্রমাণিত হয় টার্গেটটাই ভুল ছিল। আচ্ছা। কিন্তু একটা সার্টেন পার্সেন্টেজ, অর্ধেক লোক ওই টার্গেটটা অ্যাচিভ করে ফেলেছে, তাহলে টার্গেটকে আপনি আর প্রশ্নবিদ্ধ করতে পারবেন না। আমি কি কথাটা বোঝাতে পারলাম? যেটা কেউ পারছে না, সেটা আসলে তার মানে টার্গেটটি ভুল হয়েছে। ভুল ছিল। কেউ পারছে, কেউ পারছে না, তখন বোঝা যাচ্ছে তখন না। আপনাকে বুঝতে হবে যে কত পার্সেন্ট লোক পাচ্ছে। বেশিরভাগ লোক পাচ্ছে, তার মানে টার্গেট ঠিক Okay. আছে। ঠিকই আছে। এই হলো বিষয়টা। কিন্তু আমরা অনেক সময় করি কি, গণহারে যে দেয় সেও বলে যে হচ্ছে ওরা পারে না, আর যে টার্গেট করার কথা সেও বলে যে হচ্ছে আমাকে বাড়াই দিছে। কিন্তু এটা ব্যাপারটা তা না, কিন্তু ব্যাপারটা একটু সাইন্টিফিক্যালি বুঝতে হবে, যুক্তি দিয়ে বুঝতে হবে আপনাকে। অন্যরা পারলে তুমি পারবা না কেন? এখন আসেন, টার্গেট কী কীভাবে বাড়ে। একটা বাড়ে হচ্ছে যে যত দিন যাবে তত কাস্টমার বেস বড় হবে, এই কারণে একটা বিক্রি বাড়বে। মুদ্রাস্ফীতির কারণে একই সাবান আগে 22 টাকায় বেচতেন, এখন 52 টাকা বিক্রি করছেন, তাহলে ওখান থেকে একটা অ্যাডিশনাল ভ্যালু আসবে, ওইভাবেও একটা টার্গেট বড় হবে। জি। প্লাস আপনি যত আপনার ফ্রিকোয়েন্ট বাড়াতে পারবেন। আগে একটা মার্কেটে 15 দিন পর পর গিয়ে আপনি অর্ডার নিতেন, প্রোডাক্ট ডেলিভারি করতেন, এখন আপনি 7 দিন পর পর যাচ্ছেন, বিক্রি বাড়বে, দ্বিগুণ হবে না কিন্তু কিছুটা বাড়বে। বাড়বে। সো টার্গেটকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। টার্গেট যেটাই দেখ কোম্পানি, প্রথম কথা টার্গেটে বিশ্বাস করুন। কারণ যে মালিক আপনাকে নিয়োগ দিয়েছে সে মালিকই আপনাকে টার্গেট দিয়েছে। যদি আপনি মালিকের দেওয়া টার্গেটকে বিশ্বাস না করেন, তাহলে আপনাকে নিয়োগ দেওয়াটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আচ্ছা। তাই নয় কি? কারণ জি, ওই জি। একই মালিক তো সিদ্ধান্ত দিয়েছে। জি। আমি বলছি মালিকের ওই সিদ্ধান্তটা সঠিক ছিল, আমাকে নেওয়া, আর আমাকে দেওয়া টার্গেটটা ভুল ছিল, এটা হইলো ভাইয়া? না। তাহলে মালিকের ভুল হলে দুটোই ভুল হয়েছে, টার্গেটও দেওয়া ভুল হয়েছে, আমাকে নেওয়া ভুল হয়েছে। আমাকে নেওয়া ঠিক আছে আর টার্গেটটা ভুল হয়েছে, এটা হতে পারে না। সো টার্গেটের উপরে বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর হচ্ছে টার্গেটটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নেওয়া। টার্গেট কি হয়? একটা নির্ধারিত সময়ের জন্য একটা নির্ধারিত ভ্যালু বলা হয় বা যদি একটু ভলিউম উদাহরণ বলা দিয়ে হয়। বুঝান। হ্যাঁ, যে এক মাসে তোমার টার্গেট হচ্ছে 1 লক্ষ টাকা বিক্রি করা, এটা একটা টার্গেট। তাহলে 1 লক্ষ টাকাকে আমরা 30টা দিনের মধ্যে 4টা শুক্রবার বাদ দিলাম, তাহলে থাকে 26 দিন, বা আরও একটা দিন বাদ গেল 25 দিন। তাহলে 1 লক্ষ টাকা ডিভাইডেড বাই 25 সমান প্রতিদিন গড়ে 4000 টাকা। আমি আজকে এই অর্ডারটা নেওয়ার জন্য 10 জন মানুষের কাছে যাব। 10 জন মানুষের 10 জন আমার কথা শুনবে, 10 জন বুঝবে, নেবে কিন্তু 10 জন না, হয়তো 2 জন বা 3 জন বা 4 জন। তাহলে যদি 4 জন নেয়, তাহলে আমার 4000 টাকা আনতে হলে যে 4 জন ফাইনালি লক হবে তারা প্রত্যেকের কাছে গড়ে 1000 টাকা আনতে হবে। আচ্ছা, আমি 3 ধরনের পণ্য বিক্রি করি। একটা পণ্যর দাম 100 টাকা, একটার দাম 500 টাকা, একটার দাম 300 টাকা। তাহলে আমার 1000 টাকা মিলাইতে হলে কোন পণ্য কয়টা বেচতে হবে। এই যে মাইক্রো লেভেলে কেউ যদি চিন্তা করে এবং চিন্তা করে একটা প্ল্যান করে, এখন আপনি বলবেন সব কাস্টমার কি 1000 টাকারই পণ্য কিনবে? না, কিনবে না। কেউ 3000 টাকারও তো কিনতে পারে, আবার কেউ শুধু 500 টাকারও কিনতে পারে। কিন্তু আপনি যে সকালবেলা ভেবে নিয়েছেন আজকে আমাকে 4000 টাকা মিলাতে হবে, কমপক্ষে 4 জন মানুষের কাছ থেকে অর্ডারটা এনশিওর করতে হবে, এবং আমার 3 ধরনের আইটেম 3টাই কম অথবা বেশি বেচতে হবে, মোট মাঠ বিক্রি করে 4000 টাকা আনতে হবে। এইভাবে যদি কোনো সেলসম্যান প্রত্যেকটা দিন ভাবনা চিন্তা করে বের হয়, জি। তাহলে 19-20 হয়, 19-72 হবে না, আচ্ছা। 19-52 হবে না। কিন্তু আমরা অধিকাংশ সেলসম্যান এই ভাবনাগুলোর মধ্যেই যাই না। প্রথমেই ধরে নেয় টার্গেট ভুল, প্রথমেই ধরে নেয় টার্গেট চাপায় দেওয়া নেগেটিভ হয়েছে, মাইন্ডসেট প্রথমেই ধরে নেয় আমাকে ইনসেনটিভ না দেওয়ার জন্য কোম্পানি ইচ্ছা করে এই ধরনের আমাকে বিষয়টা ঠকাচ্ছে। করেছে, আমাকে ঠগাচ্ছে। ভাই, তোমার যদি এত ঠগার কথাই মনে হয়, তাহলে তুমি আছো কেন? অবশ্যই। হ্যাঁ, দিন শেষে মনে রাখতে হবে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু সোশ্যাল ওয়ার্ক না। এখান থেকে প্রফিট থেকে আপনাকে প্রফিটের একটা অংশ আপনাকে স্যালারি হিসেবে দেওয়া হবে। অতএব আপনাকে যখন চাকরি করতে হবে ভাইয়া, তখন আপনাকে ওই জিনিসটা মাথায় নিয়ে কাজ করতে হবে যে আমাকে কিছু জিনিস চাপিয়ে দেওয়া হবে, এই চাপিয়ে দেওয়া বোঝাটা টেনে নিয়ে যাওয়াটাই আমার কাজ। আমার এটার সমালোচনা করে কোনো লাভ নেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে টার্গেটের বিষয়টা আমরা আশা করি ক্লিয়ার করতে পারছি যে টার্গেট যেটাই হোক সেটা যদি কিছু মানুষ করতে পারে তাহলে বুঝতে হবে টার্গেট মোটামুটি ঠিক আছে, কেউ পারে নাই তাহলে ঠিক নাই, এটা ক্লিয়ার। এখন আসেন আমার যে টার্গেটটা হলো সেইটা কিসের ভিত্তিতে নির্ধারণ হয়েছে। তাহলে আমি যদি ভালো সেলসম্যান হই, তাহলে আমি একটু অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থাকতে হবে। গত বছর এই জায়গায় এই এলাকার মধ্যে কি বিক্রি হচ্ছে,
কোন পণ্যটা বিক্রি করে কত টাকা আয় হচ্ছে, এগুলোর যদি একটু ডাটাগুলো পাওয়া যায়, এগুলো আজকাল সব কিছু কম্পিউটার থাকে, এগুলো পাওয়া সম্ভব। ওইটার ভিত্তিতে যে আমার গত বছর আমি সাবান বিক্রেতা, এই এলাকায় 10টা সাবান বিক্রি হয়েছে, এবছর আমি 12টা সাবান বিক্রি করব। আমার শ্যাম্পু বিক্রি হয়েছে 3টা, এবার বিক্রি করব 5টা। আমার উমুকটা বিক্রি হয়েছে 2টা, এবার বিক্রি করব 3টা। এইভাবে যদি এসকিউ লেভেলে বা একদম মাইক্রো লেভেলে যদি সে চিন্তা করে, তাহলে সে প্রত্যেকটা পণ্যের উপরে কিছু গ্রোথ চিন্তা করলো, এটাকে যদি সে যোগ বিয়োগ গুণভাগ করে, তাহলে আপনি দেখবেন আপনার ওই টার্গেটটা ইজি হয়ে গেছে, মানে আমার ম্যাক্রো টার্গেট অর্জন হ্যাঁ হয়ে যাবে। একদম হয়ে যাবে। কিন্তু আমরা এগুলো এত কিছু করি না, আমরা খালি অজুহাত খুঁজে বের করার চেষ্টা করি কেন হবে না। একটা কথা মনে রাখবেন, যে কোনো প্রতিকূল দিন বিক্রির জন্য সেরা দিন। যেদিন আপনি মনে করছেন যে আজকে বিক্রি খারাপ হবে, সেদিন আসলে সম্ভাবনা বেশি। এখন রাজীব ভাই আমার প্রশ্ন আছে, আমার পার ডে 10,000 টাকা বিক্রি করতে হবে, আজকে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি, এইটা তো আমি ওই কথা ঝড়, বের হতে পারছি না, বাসার সামনে পানি কোমর সমান, কিভাবে এটাই করবো? ধন্যবাদ ভাইয়া, আপনি যেটা বলছেন আপনি সেই প্রশ্নটাই ছুড়ে দিলেন আমাকে। যে কোনো প্রতিকূল দিন, বাসার সামনে প্রচণ্ড পানি, এটাই হচ্ছে বিক্রির জন্য সুদিন। কেন জানেন? কারণ এরকম দিন প্রতিদিন আসবে না, এরকম দিন বছরে 2-4টায় আসবে। এই দিন মার্কেটে কম্পিটিটর কম থাকবে। ডেফিনেটলি আজকে বৃষ্টিতে ভিজতে হবে, আমাকে কষ্ট করতে হবে, কিন্তু আমি যখন এই পানির ডিঙায়া মার্কেটে পৌঁছে যাব, দেখবো অন্যদিন একটা নর্মাল দিন, সূর্য উজ্জ্বল আলোকিত দিন, এই দিন কিন্তু মার্কেটে আমি যে পণ্য নিয়ে যাচ্ছি একই রকম পণ্য নিয়ে 100টা কোম্পানির লোক যাচ্ছে, বা অ্যাটলিস্ট 10টা লোক যাচ্ছে। আর ওই দিন 9 জন সেলসম্যান কাঁথামুড়ি দিয়ে ঘুমাচ্ছে। আমি একমাত্র সেলসম্যান যে আমিও পারতাম কাঁথামুড়ি দিয়ে ঘুমাতে, না ঘুমিয়ে আমি পানিটা ডিঙিয়ে দোকান পর্যন্ত পৌঁছলাম। পৌঁছতে পৌঁছতে আমার গাটা ভিজে গেল। তখন দোকানদার দুইভাবে আমাকে মূল্যায়ন করবে। একটা হচ্ছে, এই বৃষ্টির মধ্যে ওই ছেলেটা এসছে, নিশ্চয়ই এর বিক্রি করার তাগিদ আছে, আমার প্রতি একটা সহানুভূতি হবে, সিম্প্যাথি হবে, এবং এই সিম্প্যাথির কারণে সে আমার পণ্যটা কিনবে। আর যেহেতু ওই দিন কম্পিটিটর নাই, অল্টারনেটিভ কাস্টমার নাই, ফলে সে আমার কাছ থেকে তার যা নেওয়ার, দোকানে যা চাহিদা, তার যে পণ্যের চাহিদা, পুরোটা আমার কাছ থেকে নেবে। অন্যদিন হয়তো 3 কোম্পানির কাছ থেকে একই ধরনের পণ্য নিয়ে সে তার বাস্কেট ফিল আপ করতো, আজকে শুধু আমার কাছ থেকে নেবে, তাহলে আমার পরিমাণটা বেশি হবে। আচ্ছা ধরলাম এসবের কিছুই হচ্ছে না, দোকানদার ওই দিন আমার পণ্যটা নিচ্ছেও না, কেউ রাখছেও না, কিন্তু ওই দিন যে রিলেশনশিপটা তৈরি হবে, এইটা ভবিষ্যতে কাজে দেবে। ওই দিন তো দোকানদারও ফ্রি, আমি কোম্পানির প্রতিনিধি একটা দোকানে গেছি, দোকানদার ফ্রি, ওই দিন তার কাজ নাই, দোকানে কাস্টমার নাই, ওই দিন তার সাথে আমি গল্প করব। ভাই আপনার সাথে এতবার আসি, প্রত্যেক সপ্তাহে একবার করে আসি, আমার তো জানাই নাই আপনার পরিবারে কে কে আছে। তো সেই দোকানদার বললো, ভাই আমার 1 ছেলে 1 মেয়ে। বা মাশাল্লাহ, ছেলের নাম কি সবুজ, মেয়ের নাম কি সাথী। বা মাশাল্লাহ, ঠিক আছে ভাই, খুব ভালো লাগলো। ওই দিন বিক্রি হলো না, আমি ধরলাম। এর পরের দিন প্রচণ্ড উজ্জ্বল আলোর দিন, সব কোম্পানি সেলসম্যানকে ওই দোকানে হামলায় পড়ছে, আজকে অর্ডার নেবে। আপনি পেছন থেকে সবার শেষে গেলেন, পেছন, সালাম আলাইকুম ভাই, সবুজ সাথীর আব্বা কেমন আছেন। আপনি নিশ্চিত থাকেন অন্য 10টা সেলসম্যানকে ডিঙায়া ওই দোকানদার আপনাকে অর্ডার দেবে, কারণ সে ইমোশনের জায়গা হচ্ছে সন্তান। অন্যরা গিয়ে বলছে, ভাইজান সালাম আলাইকুম, খালু সালাম আলাইকুম, মামা সালাম আলাইকুম, আর আপনি বলছেন সবুজ সাথীর আব্বা কেমন আছেন। ও তো অন্তরটা একদম ঠান্ডা হয়ে গেছে, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। ও তখন আপনার কাছে আসবে, আপনাকে বলবে, ভাই আপনি এটা অর্ডার নিয়ে যান। এই যে আপনাকে সাপোর্টটা দিল, কেন সাপোর্ট দিল? কারণ আপনি ওই বৃষ্টির দিনে, ওই দিন আপনি ওই রিলেশনশিপটার প্রাথমিক কাজটা করে রেখেছিলেন। এই কারণে আমি বলি ভাইয়া, যে কোনো প্রতিকূল দিন বিক্রির জন্য সেরা দিন। যে কাজটা নর্মাল দিনে করা কঠিন, অনেক সময় সেটা অ্যাবনর্মাল দিনে খুব সহজে হয়ে যায়। ব্রায়ান ট্রেসির একটা গল্প আছে এরকম, যে উনি তো আমেরিকায় যখন প্রচণ্ড বরফ পড়ে, উনি বলছেন সেই দিন তোমরা ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কালেকশনের জন্য বেরিয়ে যাও, দেখবা বেশি কালেকশন হবে। এবং উত্তর আসলেই তাই হয়, কারণ ওই দিন যায় যে পার্টিগুলোর কাছে মানুষ যায় কালেকশনের জন্য, তারাও ঘরে বন্দি থাকে, বরফ পড়ছে, কিছু করতে পারছে না, তখন ওই দিন তারা সহজে কালেকশনগুলো পেয়ে যায়। সো আপনি যদি প্রতিকূলতাকে ওভারকাম করতে পারেন, তাহলে আপনার জন্য বিক্রি কাজটা বা আমার জন্য বিক্রি কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে। আমরা অনেকে এটা করতে চাই না, এই রিস্কটা নিতে চাই না, বা এই কষ্টটা স্বীকার করতে চাই না। অ্যাবসলিউটলি। রাজীব ভাই, ব্রায়ান ট্রেসির কথা বললেন, তো ব্রায়ান ট্রেসির একটা সেলসের বই পড়েছিলাম, যে উনি বলেছে যে সেলসের একটা গুড প্রেজেন্টেশন থাকা দরকার, মানে একজন সেলসম্যান গুড প্রেজেন্টেশন দিবে। এই প্রেজেন্টেশন সম্বন্ধে যদি আপনি একটু বাংলাদেশের পার্সপেক্টিভে বলেন। পার্সপেক্টিভে সেটা হচ্ছে, আমাদের প্রোডাক্ট নলেজের অনেক ঘাটতি রয়ে গেছে সেলসম্যানদের। যে পণ্যটা বিক্রি করে সে ব্যাপারে সে কম জানে, কিন্তু যদি একটু বেশি জানতো তাহলে সে অনেক বেশি বেচতে পারতো। হ্যাঁ, প্রোডাক্ট নলেজ, আমি একটা কথাই বলবো ভাই, প্রেজেন্টেশন তৈরি করা পূর্ব শর্ত হচ্ছে পণ্য সম্পর্কে ভালো করে নলেজ থাকা, জানা, যে পণ্য আমি বিক্রি করি না কেন। এবং আমি টেকনিক্যাল প্রোডাক্ট বিক্রি করছি, আমি পেশা প্রাতিষ্ঠানিক শিক্ষা কোনো ইঞ্জিনিয়ার নই, কিন্তু ওই টেকনিক্যাল প্রোডাক্ট বেচতে আমাকে প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে যেতে হবে, যে আমি এটার ব্যাপারে খুঁটিনাটি জানি, আমি সব কিছু সহজে বুঝতে পারি, বলতে পারি, তাহলে আমি কাস্টমারকে বেচতে পারবো। একটা কথা মনে রাখবেন, যে মানুষকে যখন এতগুলা কথা বলবেন, মানুষ শুনবে এতগুলা, বুঝবে এতটুকু, মনে রাখবে এতটুকু, এটাই বাস্তবতা, রাইট? এখন আপনি সেলসম্যানকে বললেনই এতটুকু,
ও তো কিছুই থাকবে না, ও তো নাই হয়ে যাবে। True, true. তাহলে আপনাকে এত বড় বলতে হবে, রাবারের মতো টেনে লম্বা করতে হবে, আবার এত লম্বা করা যাবে না রাবার ছিঁড়ে যায়, ছেড়ে যায়, হ্যাঁ। ঠিক আছে, টেনে লম্বা করতে হবে, কিন্তু ভুল কথা দিয়ে না, সঠিক কথা দিয়ে। এইবার কাস্টমার ওখান থেকে শুনলো এতটুকু, বুঝলো এতটুকু, রাখলো এতটুকু, ওর কাছে পণ্যটা বিক্রি হবে। তো প্রেজেন্টেশন তৈরি পূর্ব শর্ত হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে নলেজ রাখা, আরেকটা হচ্ছে সত্যের উপরে থাকা। আমি একটা কথা প্রায় বলি যে সত্য কথা বলার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি বলেছিলাম সেটা মুখস্থ করে রাখার দরকার হয় না। আরেকটা কথা হচ্ছে সেলসম্যানের চাপার জোর থাকবে, কিন্তু চাপাবাজি করা যাবে না। চাপার জোর থাকতে হবে, মানে একটা কনফিডেন্স থাকতে হবে, কারণ কাস্টমারের সময় পণ্যকে দেখে কেনে না, সার্ভিস দেখে কেনে না, সেলসম্যানের অ্যাপ্রোচ দেখে কেনে। তো সেলসম্যান যদি মিন করে কথা বলতে না হয়, তাহলে হবে? সেলসম্যানকে কথা বলতে হবে জোর দিয়ে। আমি দুটো কথা বলতে চাই, কথা বলার জোর বাড়িয়ে দাও 10%, আর হাঁটার গতি বাড়িয়ে দাও 10%, তোমার সেল 20% বেড়ে যাবে। একদম পরীক্ষিত ফর্মুলা, আমার জীবনের পরীক্ষিত ফর্মুলা। হাঁটার গতি বাড়িয়ে দিন 10%, 10%। মানে নর্মাল যে গতিতে হাঁটেন, সেলস করতে গেলে একটু জোরে হাঁটবেন, একটু জোরে হাঁটবেন, তাহলে আপনার হাঁটার গতি অ্যাপ্রোচ, ঠিক আছে, ওই আপনার হাঁটার গতি বলে দেবে আপনি কত দূর যাবেন। 2 নম্বর হচ্ছে আপনার কথা বলার বলিষ্ঠতা, চিৎকার না কিন্তু বলিষ্ঠতা, বিশ্বাস, হ্যাঁ। কনফিডেন্স। With confidence, মানুষ হ্যাঁ। কনফিডেন্স করে যখন এই যে দেখেন রিয়েল এস্টেট কোম্পানিগুলো, তারা কি বেচে? স্বপ্ন বেচে। ফ্ল্যাট কোথায় বিক্রি করে? সব ফ্ল্যাট, যখন ফ্ল্যাট কিচ্ছু হয়নি, খালি জমি আছে, একটা সাইনবোর্ড আছে, তখনই কোটি কোটি টাকা তারা নিয়ে ফেলতেছে, স্বপ্ন বিক্রি করতেছে। এখন এই স্বপ্ন বিক্রি করতে হলে তো আপনাকে সেই কনফিডেন্সটা শো করতে হবে। যে বিল্ডিং তৈরি হয়নি সেই বিল্ডিংকে স্বপ্নে দেখাই দিতে হবে, তাকে বুঝাই দিতে হবে। আপনি যদি সেটা না করে আপনি স্যার দেখি বিল্ডিং হবে কিনা, তাহলে কেউ কিনবে না, 1 টাকা জমা দিবে। কিন্তু মানুষ মার্কে বিশ্বাস করে কোটি কোটি টাকা জমা দিয়ে ফেলে, কিসের ভিত্তিতে দিচ্ছে? তার কনফিডেন্স। এবং এই কনফিডেন্সটা তো হালাল, এটা ভুল না, ঠিক আছে। সো আপনি এইভাবে নিজেকে, যদি প্রত্যেকটা মানুষ তার কনফিডেন্স শো করতে পারে, প্রেজেন্টেশনের মধ্যে যে বললাম হাঁটার গতি জোর থাকতে হবে, কথা বলার জোর থাকতে হবে, আর প্রোডাক্ট নলেজ থাকতে হবে। যে বিষয়ে কথা বলছে, মানে কাস্টমার যেন কোনো অ্যাঙ্গেলে প্রশ্ন করে তাকে আটকাতে না পারে। হ্যাঁ, তারপরেও হতে পারে আপনি 50 বছর সেলসে চাকরি করার পরেও যেদিন রিটায়ারমেন্টে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, তার আগের দিন মার্কেটে গিয়েও এমন কোনো প্রশ্নের মুখোমুখি হতে পারেন যেটা বিগত 50 বছরে আপনি হন নাই। এটা কোনো সমস্যা না, কারণ মানুষ আসবে, নতুন আইডিয়া আসবে, নতুন প্রশ্ন আসবে। কিন্তু আপাত দৃষ্টিতে মোটামুটি আমরা যেন কিছু প্রশ্নের উত্তর রেডি থাকে, এবং প্রেজেন্টেশনের জন্য একটা রিহার্সেল করা দরকার। প্রোডাক্ট নলেজ নিয়ে নিজেরা সেলসম্যানরা যখন ফ্রি টাইমে থাকবে, একজন একজনকে প্রশ্ন উত্তর করবে, কুইজ টাইপের করতে পারে। আচ্ছা, তুমি অমুক পণ্যের 5টা গুণের কথা বলো, আচ্ছা তুমি এই পণ্যের বলো, ভাই আপনি এই পণ্যের 5টা গুণের কথা বলেন। নিজেরা চর্চা করা, ওই পণ্যের গুণগুলো, ফিচারগুলো, বেনিফিটসগুলো তখন তার মাথার মধ্যে আসবে, সে কাস্টমার সামনে বলতে গিয়ে মানে তার স্বাচ্ছন্দ্যে সে বলতে পারবে। আর ডেলিভারি যত মানে স্বাচ্ছন্দ্যময় হবে, তত তার বিক্রি বেশি হবে। সেই জন্য প্রেজেন্টেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজীব ভাই, সেলসম্যানদের ক্ষেত্রে সবচেয়ে বড় ভয় নো। আমাকে খালি সবাই ইগনোর করে, আমাকে নো বলে, আমার প্রোডাক্ট কিনে না। আমি তো চেষ্টা করি, আমি তো দৌড়ে যাই, আমার প্রোডাক্ট তো ভালো, বিক্রি করতে পারি না, নো খালি বলে। নো মানেই তো নেক্সট অপরচুনিটি, নো মানে তো না না, আচ্ছা। এন ফর নেক্সট, ও ফর অপরচুনিটি, পরবর্তী সম্ভাবনা। কাস্টমার কেন নো বললো এইটা খুঁজে বের করতে হবে। কিভাবে বের করব? কি বের করব? আমাকে একটু রিয়েলাইজ করতে হবে যে এত সহজে কাস্টমার কেন আমাকে না বললো। আমার আগের কাস্টমারটা তো হ্যাঁ বলেছিল, বা তার আগের কাস্টমারটা হ্যাঁ বলেছিল, বা তার আগের কাস্টমার হ্যাঁ বলেছিল, তাহলে এখানে আমার বলার মধ্যে কি ভুলটা ছিল? আগে নিজেকে শুধরাও। পণ্যের দোষ দিয়ে লাভ নাই, প্রাইসিংয়ের দোষ দিয়ে লাভ নাই, দাম বেশি উমুক টুমুকগুলো পরের কথা। আগে হচ্ছে নিজেকে শুধরাও, যে আমি তো বিক্রি করেছি, গতকালকে বিক্রি করতে পেরেছি, এই পণ্যটা বিক্রি করেছি এক্সের কাছে, আজকে ওয়াইয়ের কাছে বেচতে আসলাম, ওয়াই আমাকে নো বলে দিল। তাহলে এখানে পার্থক্যটা কার হলো? নিশ্চয় আমার কোনো ত্রুটি হচ্ছে। এটা যদি খুঁজে বের করতে পারা যায়, ওইটাকে শুধরাও, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, শুধরাতে আমার কোনো ত্রুটি হয় নাই, তাহলে বুঝতে হবে এখনও আমাকে আরেকটু বুঝাইতে হবে কাস্টমারকে, আমি এখনও জায়গা মতো বুঝাইতে পারি নাই। কে যে কোন জায়গাতে সন্তুষ্ট হবে এটা তো বলা মুশকিল। কাস্টমার কেনার অনেকগুলো কারণ আছে। কেউ কেউ কিনবে জেতার আশায়, কেউ কেউ জিতা না, হারবো না এতেই খুশি। মানে আমি একটা পণ্য কিনলাম, এই মাইক্রোফোনটা আমি কিনলাম, কেউ বলবে এটা ভালো হবে তো, হ্যাঁ ভালো হবে স্যার, সে কিনে ফেলবে। আরেকজন বলবে ভালো হোক না হোক চলবে তো 3 বছর, তাহলে আমি খুশি। এখন দুজনের ভিউ তো আলাদা। এখন যে চিন্তা করছে চলবে তো 3 বছর, তাকে গিয়ে আপনি বললেন ভালো হবে, কিনবে না। আর যে বলছে ভালো হবে, তাকে বলছে 3 বছর চলবে, কিনবে না। সো এই জন্য কাস্টমারের নিডটা বোঝা। আমরা কখন নো পাই জানেন? যখন আমরা কাস্টমারের নিডটা বুঝতে পারি না, তার চাওয়াটা বুঝতে পারি না। তার চাওয়ার সাথে ছোটোবেলায় খেলা খেলতাম না, আঙ্গুল মিলাই দেওয়া, মিলে গেলে জিতে গেলাম,
এড়ে গেল। যখন আপনি মিলছে না তখনই নো চলে আসছে। তো মিলানোর জন্য আপনাকে আগে তার চাওয়াটা বুঝতে হবে, সে কোন লেভেলে আছে, ওই লেভেলে আপনাকে নামতে হবে, বা ও উপরে আছে আপনাকে ওর সাথে যেতে হবে, তখন আপনি কাস্টমারের সাথে একটা লিঙ্ক আপ করতে পারবেন। আরেকটা কথা হচ্ছে, প্রত্যেক সেলসেই কিছু নো তো আসবেই, রিজেকশন তো আসবেই। পৃথিবীতে এমন কোনো সেলসম্যান নাই যে কখনো রিজেকশনের মুখোমুখি হয় নাই, প্রত্যেকেই হয়েছে। এবং উল্টাভাবে বললে 10 জনের কাছে গেলে এটাই স্বাভাবিক যে 8 জন ফাইনালি গিয়ে নো হবে। ব্যাপারটা আরেকটু ভেঙে বলি, 10 জন কাস্টমারকে আপনি গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, 2 জন থাকবে ওয়ালাইকুম সালামই বলবে না, 8 জন বলবে ওয়ালাইকুম সালাম। এই 8 জনকে আপনি আপনার পরিচয় দিলেন যে আমি উমুক প্রোডাক্টে সেল করি। ওই 8 জনের মধ্যে 3 জন এটা শুনেই বলবো আচ্ছা উমুকের দালাল, না ভাই লাগবে না, বলে আপনাকে নো করে দিল। 5 জন বলবো আচ্ছা কি আপনার পণ্যটা একটু বলেন দেখি, বা সার্ভিসটা বলেন দেখি। 5 জন শুনবে। এই শোনার পরে এর মধ্যে 2 জনকে আপনি পাবেন যে 2 জন গিয়ে ফাইনালি বলবে হ্যাঁ তোমার পণ্যটা বা তোমার সেবাটা আমার দরকার, ঠিক আছে, তাহলে তোমার সাথে ডিল ফাইনাল, আগামী শুক্রবারে আসো, তুমি টাকা নিয়ে যাও, প্রোডাক্টটা দিয়ে যাও বা সার্ভিসটা দিয়ে যাও। ওই শুক্রবার যেদিন আসবে আপনি প্রোডাক্ট নিয়ে 2 জনের কাছে যাবেন, একজন ঠিকই নেবে, একজন নেবে না। এমন একটা অজুহাত দেবে, ভাই আমার আজকে পেটে ব্যথা, ভাই আমার উমুক অসুস্থ, ভাই আমার উমুক, মানে ওইটার সে কিন্তু রাজি ছিল, রাজি কোনো ছিল। কারণে সে ঘুরে গেছে। গেছে। তাহলে এই গল্পটার সামারি হচ্ছে কি, 10টা কাস্টমারকে আপনি প্রাথমিক সালাম দিলে ফাইনালি টেকে একজন, ক্লোজিংটা একজনের ক্লোজ সাথে। একজন। তাহলে আমি এইভাবে বলতে পারি, প্রতি 9টা নোর বিপরীতে একটা ইয়েস। যদি আপনি 9টা নোর পরিবর্তে একটা ইয়েস পান, জি। তাহলে আপনার একটাই কাজ ভাইয়া, নো কালেকশন বাড়াই দেন। তাহলে ইয়েস কালেকশন নো কালেকশন বাড়াই দেন, আপনি ইয়েস বাড়ান, ইয়েস দরকার নাই, আপনি নো কালেকশন বাড়ান। এখন 9 জন মাসে আপনি নো বলছে, আপনি 27 জন মানুষকে নো বলান, হুম, তাহলে কি হবে? 3 জন চলে আসবে। এই তো আপনি 36 জনকে নো বলান, হ্যাঁ, 4 জন চলে আসবে। তাহলে তাহলে কেন আপনি 9 আটকে আছেন, কেন আপনি এটা 36 আনছেন না, কেন এটাকে 45 আনছেন না, কেন এটাকে আপনি আরো বেশি আনছেন না, আপনি 90 নিয়ে আসেন, 10 জন ইয়েস চলে আসবে, হয়ে গেল কাজ। এই তো। রাজীব ভাই, আমরা অনেক সময় অনেক সেলসম্যানদের কাছে শুনি যে ধরেন সে হয়তো প্রেজেন্টেশন দিচ্ছে, করছে, কমিউনিকেট করছে, সেলস ফলো আপ করছে, বাট ক্লোজিং করতে পারছে না। তো এইটা সম্বন্ধে যদি আপনি একটু কাইন্ডলি আপনি বলেন। খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন যে সেলসের ক্লোজিং এ গিয়ে আটকে যাচ্ছে। সে কথা আসলে আমরা যেটা আলোচনা করছিলাম এটা কিন্তু ওই ক্লোজিং এর Closing এর হ্যাঁ, একটা মানে part। সব হচ্ছে এই কিনবে কিনছে না, শেষ মুহূর্তে হবে টার্গেট হবে ফিল হচ্ছে হচ্ছে না। না, ঠিক আছে। এইটার জন্য সেলসম্যানকে 2টা জিনিস লাগবে, একটা হচ্ছে ধৈর্য আর একটা লেগে থাকা। ধৈর্য ধরা, লেগে থাকা। হ্যাঁ, আপনি যত সহজ মনে করছেন বিক্রি করা, কাস্টমার এত সহজে নাও কিনতে পারে, কারণ সে তার পকেটের পয়সা বের করবে। ভাই, দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষের কষ্টার্জিত পকেটের পয়সা বের করে নিজের পণ্য তার পকেটে গুছিয়ে দেওয়া। কারণ আপনি তো ওই পণ্যটা তৈরি করার আগে কারো পারমিশন নেন নাই। আপনি কি বলেছেন কাস্টমারকে যে ভাই আমি এই মগটা তৈরি করব, আমাকে আমাকে কিনবেন কিনা বলেন? সে বলছে হ্যাঁ কিনবো, আমি তৈরি করলাম। তা তো করেন না, আপনি আপনার নিজের পছন্দ মতো সুন্দর মতো আপনি মগটা তৈরি করছেন, করে আপনি এখন মগটাকে তাকে বলছেন ভাই এটাই কেন, 100 টাকা দাম দিতে হবে। তাহলে এটা কঠিন কাজ না? এই কঠিন কাজটা করতে হলে আপনাকে কিছু কৌশল অবলম্বন করে, একটা হচ্ছে ধৈর্য ধরতে হবে, আর একটা হচ্ছে লেগে থাকা, ফলো আপ। আমরা অধিকাংশ সেলসম্যান ওই একবার নো বললেই ফেরত চলে আসি। ভাইয়া, পৃথিবীতে একটা জরিপে দেখা গেছে 60% কাজ সম্পন্ন হয় প্রথমবারের চেষ্টায়, 60% কাজ সম্পন্ন হয় ফার্স্ট চান্সেই। 10টা কাজের 6টা প্রথম চান্সে হয়ে যাবে, রইল বাকি 4। আপনি ফলো আপ করবেন, সেকেন্ড ধাপে ধাক্কা দেবেন, আরও 2টা হবে, হয়ে গেল 80%, রইল বাকি 20%। ওইখানে তৃতীয়বারের মতো যেতে হবে, নতুন কোনো কৌশলে, নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো অফার নিয়ে, তখন হয়ে যাবে আরও 10%। আচ্ছা, হইল কত? 90। 90। চতুর্থবার ধাক্কা দেবেন, যে 10% বাকি আছে হবে 5%, হইল কত? 95। পঞ্চমবার ধাক্কা দেবেন, আরও 4% আপনার কথা শুনবে। এই 5 বারের ধাক্কায় 99% আপনার পক্ষে চলে আসবে। 1% যারা আসবে না তাদেরকে 5000 বার বললেও আসবে না, সেটার অন্য কোনো কারণ আছে, যে কারণ আমাদের প্রত্যেকের অজানার বাইরে, এক্সটার্নাল কারণ। এখন আমি বলি 99 আর 100 তো অলমোস্ট সেম। এই জন্য আমার একটা ডায়লগ হচ্ছে এরকম, একবার না পারিলে দেখো 5 বার, এর বেশি দরকার নাই। কিন্তু 5 বার না দেখে যদি তুমি একবার দেখে বলো স্যার গেছিলাম হয় নাই, নেয় নাই, না বইলা দিছে, বাইর করে দিছে, হবে না। একবার না পারিলে দেখো 5 বার। শুধু এই একটা নিয়ম সেলসের লোকজন ফলো করুক, তার জীবনে কখনো ব্যর্থতা আসবে না। আরেকটা খুব
কৌশল হচ্ছে, সুন্দর কৌশল হচ্ছে ফার্স্ট কল শুড বি মাস্ট কল। দিনের কাজ শুরু করতে হবে সফল একটা কাজ দিয়ে। আচ্ছা যারা সেলসে চাকরি করছেন বা করবেন তাদের জন্য আমার একটা পরামর্শ থাকবে এরকম, যে আপনি একটা দিনে 3 জন কাস্টমার, 10 জন কাস্টমার, 30 জন কাস্টমার যাবেন বলে আপনি সিদ্ধান্ত নিয়েছেন, সমস্যা নাই, কিন্তু আপনাকে এটা ভেবে ওয়েট করে নিতে হবে যে কোন কাস্টমারের কাছে সবার আগে যাব। সম্ভাবনা বেশি। আমরা সাধারণত করি কি, মনে করেন যে 5টা কাস্টমারকে যাব, আমার বাসা এখান থেকে বের হয়ে প্রথমে ইনি পড়ে, তারপরে ইনি, এভাবে যাওয়ার চেষ্টা করি। আমি বলি যে না, এইভাবে যেও না, তুমি কি শিওর এই লোকটা তোমার কথা শুনবেই? না ভাই, একটু সন্দেহ আছে। তাহলে এখানে কেন ফার্স্টে যাচ্ছ? তুমি এখানে যাও, এটাও সন্দেহ আছে, এটা শিওর শট, আমি বাঁচি মরি গেলেও আমার অর্ডার দেবে, আমার সাথে এত ভালো সম্পর্ক, আমার সাথে এত খাতির। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে এই দুটো দোকানে ভাই আসসালামু আলাইকুম, ভাই আসসালামু আলাইকুম বলে তৃতীয় দোকানে গিয়ে আগে অর্ডার নেওয়া, বা তোমার বিক্রয় কাজটা সম্পন্ন করা, করে আবার একটু ব্যাকে এসে এখানে কথা বলে আবার এই দোকান ডিঙে এখানে যাও। ফার্স্ট কল শুড বি মাস্ট কল। কনফিডেন্স বাড়ে। আর কেউ যদি সফল হতে চায় দ্রুততর গতিতে, তার জন্য আইনটা একটু কঠিন। ফার্স্ট 3 কল শুড বি মাস্ট কল। আচ্ছা, কিভাবে এটা? মানে পরপর 3টা কাজে সফল হতে হবে। আমি বলছি যে সাফল্যের মিনিমাম প্যারামিটার হচ্ছে ফার্স্ট কল শুড বি মাস্ট কল। প্রথম যে কাজটা করবে সফল হতেই হবে, এটা সবার জন্য, এটা আমজনতার জন্য প্রযোজ্য আইন। কিন্তু আপনি চাচ্ছেন না রাজীব ভাই, আমি সমসাময়িকদের চাইতে দ্রুততর সময়ে উন্নতি করতে চাই, তাহলে আপনার জন্য আমার পরামর্শ হচ্ছে আপনাকে শুধু প্রথম কল না, প্রথম 3টা কাজ সফল হতে হবে। এবং আপনি এখন প্রশ্ন করতে পারেন, ভাই 3টা কাজে যখন আমি সফল হওয়া শুরু করে দেবো, তখন কি আপনি আমাকে আবার আরও কঠিন শর্ত দেবেন যে 5টা কাজ? আমি বলবো যে না, যে লোকটা পরপর 3টা কাজে সফলতা অর্জন করতে পারে তার জন্য 30টা কাজও সফল হবে। আমি আর আইনটা আর বর্ধিত করব না, কিন্তু ফার্স্ট কল শুড বি মাস্ট কল। আর যারা দ্রুততা সফল হতে চায় তাদের জন্য ফার্স্ট 3 কল শুড বি মাস্ট কল। এই দুটা নিয়ম যদি কেউ মনে রাখতে পারে এবং বাস্তবায়ন করতে পারে, তার জীবনে সফলতা অনিবার্য। রাজীব ভাই, সেলসের বিষয় নিয়ে আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আপনার সাথে কথা বলতে চাই। আমি নিজেও পড়াশোনা করার চেষ্টা করছি সেলস নিয়ে। আপনি যেটা মাত্র বললেন যে 5বার চেষ্টা করা বা 5বার ফলো আপ রাখা, তারপরে একজন যে লিড থাকে সেই লিড আমার কাস্টমারে কনভার্ট হবে। যেমন আমার একটা ফার্ম আছে, সেটা হচ্ছে ভিসা কোচবিডি। এখানে আমার হচ্ছে কল সেন্টারে আমার কাউন্সিলর আছে। তো কাউন্সিলররা তারা হচ্ছে, আমরা ফেসবুকে হচ্ছে লিড ম্যাগনেট পাই, সেই লিডকে তারা ফোন দেয়, আমরা ক্লায়েন্টে কনভার্ট করি। তো প্রতিদিনই আমি তাকে লিড দিই। তো দেখা যাচ্ছে আমার এভারেজে কখনো 7বার থেকে 9বারও কল করতে হয়, তারপরে গিয়ে সে কনভার্ট হয়। কোনো ক্ষেত্রে 3বারও কনভার্ট হয়, কখনো 5বারও কনভার্ট হয়। এই ক্ষেত্রে আপনার মতে সঠিক পন্থাটা কত হতে পারে যে একজন ক্লায়েন্টকে, মানে একটা লিড, কেউ তো আমাকে লিড মানে কি, যে আমাকে কেউ বিশ্বাস করে তার নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস দিচ্ছে যে আমি তার প্রবলেমটা সলভ করতে পারবো, তো কতবার ফলো আপ করা উচিত তখন গিয়ে সে আমার ক্লায়েন্ট হবে? এটা হলো আমার 1 নম্বর প্রশ্ন। আচ্ছা, 2য় নম্বর প্রশ্ন, খুব কম কমিউনিকেট করে কথা বলে আমি কিভাবে ফাইন্ড আউট করব যে সে আমার আসলে কাস্টমার হবে না? আপনার 2য় প্রশ্নের উত্তরটা আগে আমি আসি। সেটা হচ্ছে যে হবে না এটা বললে তো আপনি হাল ছেড়ে দিলেন। আমাকে ভাবতে হবে আর একটা মানুষও যদি এই পণ্য কেনে সেটা আমারটাই কিনবে। আচ্ছা, ঠিক আছে, আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমাদের যার যাকে হচ্ছে তাই নিয়ে প্রস্তুত থাকো, আমার পণ্যকে তুমি তোমার জায়গায় নিয়ে যাবে ইনশাল্লাহ, এরকম টাইপের একটা থাকতে হবে। হবে না এটা ভাবা যাবে না। আপনি, আমার জীবনে একটা গল্পই বলি, কোন একটা সিমেন্ট কোম্পানি, বাংলাদেশের নাম করা একটা কোম্পানি, নাম বললে এক বাক্যে সবাই চিনবেন, ওই কোম্পানিতে প্রথম যেদিন আমি পরিচিত হতে যাই আর প্রথম যেদিন আমি ওখানে ট্রেনিংয়ের কাজ পাই, 2 দিনের মধ্যে ব্যবধান মাত্র 3.5 বছর। আচ্ছা, 3.5 বছর। প্রথম দিন আমি যেদিন পরিচিত হতে গিয়েছিলাম, যেদিন মনে আছে কেন, কারণ বিশেষ কোনো একটা কারণে আমার মনে আছে যে এত তারিখে গিয়েছিলাম, আবার এত তারিখে আমি কাজ পেয়েছি, এইটার ব্যাখ্যাটা এরকম। ঠিক আছে, আমি যদি ভাবতাম যে 3 বছর ধরে লেগে আছি, এই কোম্পানি তো আমার কাজ দিবে না, তাহলে আমি ওই কাজটা, ওই যে 3.5 বছর মাথায় যে পেয়েছি, সেটা আমার জীবনে সত্য হতো না। এবং শুনে খুশি হবেন, আমি যদি এখন বছরে 10 টাকা আয় করি ট্রেনিং করে, এর মধ্যে 4 টাকা আসে ওই কোম্পানি থেকে। মানে আমার মেইন রেভিনিউর একটা বড় অংশ ওই কোম্পানি আসছে, কিন্তু সেই কোম্পানি প্রথম কাজটা পেতে আমাকে অপেক্ষা করতে হচ্ছে 3.5 বছর। এই জন্য আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, কাস্টমার কখনোই হবে না এইটা মাথা থেকে ঝেড়ে ফেলুন, ভাবেন যে হবে আজ অথবা কাল অথবা পরশু। এবার আসি আপনার প্রথম প্রশ্নের উত্তরে, কয়বার, সেটা তো আমি আগে উত্তর দিলামই যে 5বার চেষ্টা করলে আশা করা যেতে পারে 99% ক্ষেত্রে আমরা সফল হতে পারবো। আমি আপনাকে প্রশ্নটা বলবো এইভাবে না করে উল্টাভাবে চিন্তা করি, কতভাবে কমিউনিকেট করা যায়, কতবার না কতভাবে। আপনি তার কাছে ইমেল অ্যাড্রেস রাখছেন, হোয়াটসঅ্যাপ রাখছেন, ফেসবুক অ্যাকাউন্ট রাখছেন, ফোন নাম্বার রাখছেন, আপনি শুধুমাত্র একটা কল করে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন, হবে না।
আপনি ইমেল দেন। আপনি কেন তাকে ইমেল দিলেন, ইমেল নাম্বারটা নিলেন কেন? আপনি তাকে প্রথমে কল করেন, করে তাকে গ্রিটিংস জানান, গুড মর্নিং স্যার, আসসালামু আলাইকুম স্যার, স্যার আমি ঢাকা পডকাস্ট থেকে বলছি স্যার, স্যার আমার কাছে এরকম একটা পণ্য আছে স্যার, ঠিক আছে স্যার, আমি পণ্যের ডিটেলসটা আপনাকে হোয়াটসঅ্যাপে একটা পিডিএফ ফরম্যাটে পাঠিয়ে রাখলাম স্যার, ঠিক আছে, একই সাথে স্যার ডিটেলসটা পাবেন আপনার ইমেলে। মানে একভাবে না একভাবে তো তাকে রিচ করবে। রিচ করতে হবে। আপনি যখন আমাকে ফোনটা করেছেন, ওই মোমেন্টে আমি যে বউয়ের সাথে ঝগড়া করছেন আপনি কি জানেন? অথবা আমি আমার কোনো টিমমেটকে বকাঝকা করছি না, আমার মুডটা কোন জায়গায় আছে, বা আমি পালিয়ে বেড়াচ্ছি না, অথবা আমি অন্য কোনো একটা দুঃখের মধ্যে আছি কিনা, আমি হাসপাতালে আমার রুগী মারা যাচ্ছে আমি সামনে দাঁড়ায় আছি কিনা, তা আপনি আমাকে ফোন করে ভাবছেন আমি তো কন্ট্যাক্ট ঠিকই করেছি। নো, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান, হোয়াটসঅ্যাপে পিডিএফ একটা ফরম্যাট পাঠান, ছোট্ট করে একটা, যেখানে 3 স্লাইডের একটা কিছু থাকবে, যেটা আমি পরবর্তীতে আচ্ছা ঠিক এই লোকটা কল করছে, আচ্ছা এটা এখানে দেখি তো। অনেকে হোয়াটসঅ্যাপে দেখতে পারে না, হোয়াটসঅ্যাপে খুলতে পারে না, খুললে আবার সব বিজ্ঞাপন চলে আসে, ঝামেলা হয়, তার জন্য আবার ইমেল কমফোর্টেবল, সে হয়তো এখানে না চাচ্ছে ওখানে চাচ্ছে। এখন আপনি কি জনে জনে জিজ্ঞেস করা সম্ভব হয় আপনি হোয়াটসঅ্যাপ পছন্দ করেন না ইমেল পছন্দ করেন না ফেসবুক পছন্দ করেন? ব্যাপার অত জিজ্ঞেস করার দরকার, আপনি সবগুলো তো আপনার কাছে সবগুলো পাঠিয়ে রাখেন, ওর যেখানে মন চায় সেখানে দেখে নেবে। আর একটা জিনিস কি রিমাইন্ডার কাজ করে, আপনি একটা জিনিস সহজে বোঝাই, আপনি মিরপুরে যান, ওই যে যেখানে পাওয়া যায় বেনারসি পল্লী বলে তো? জি জি, হ্যাঁ? বেনারসি পল্লী। আচ্ছা 11 ওখানে 11 বার এখানে সব ধরনের শাড়ি কাপড় মহিলাদের পাওয়া যায়, বিয়ের পোশাক সব পাওয়া যায়, রাইট? আপনি এই দোকানগুলোকে, এক জায়গায় দোকানগুলো আছে সবাই সবার কম্পিটিটর, আপনি এই দোকানগুলোকে এখান থেকে উচ্ছেদ করে সারা ঢাকা শহরে ছড়িয়ে দেন। ধরেন আমরা ছড়িয়ে দিলাম বাই ফোর্স, 1 মাস পরে হিসাব নেবেন কোন দোকানে বিক্রি কত। আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, এখন এক জায়গায় সব দোকান সবাই সবার কম্পিটিটর, সব মিলে যত টাকা সেল করছে, এই দোকানগুলোকে ছড়িয়ে দিলে টোটাল বিক্রি কমে যাবে, বাড়বে না। কেন? কিন্তু এরা কিন্তু এখানে ফাইটিং করছে, 500 টাকার জন্য ওই দোকানদার দিচ্ছে, এই দোকান দিচ্ছে না, মারামারি করছে, কামড়াকামড়ি করছে, তারপরে এটা বিক্রি করতে পারছে। আর এই দোকানগুলোকে আপনি ছড়িয়ে দিলেন ঢাকা শহরে, কমবে বিক্রি ওই 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 কটার দোকানে। আমি বুঝতে পারছি তো ব্যাপারটা। জি জি জি। কেন কমবে জানেন? সেটা হচ্ছে ওইখানে মানুষজন জানে, কাস্টমার জানে যে আমি এক দোকান হলে এক দোকান পাবো, ফলে কাস্টমার অন্ধের মতো মার্কেটে ঢুকে যাচ্ছে, দেখানতে পারছে, সেখান থেকে কিনেছে, মোটের উপর টাকাটা ওই মার্কেটে মানে নিয়ে থেকে যাচ্ছে, কেউ না কেউ পাচ্ছে, কেউ না কেউ পেয়ে যাচ্ছে। কিন্তু যদি আমি জানি যে এখান থেকে ওই গাউসিয়ার শেষ মা থেকে একটা দোকান আছে, আমি যাওয়ার উৎসাহ তো হারিয়ে ফেলবো কাস্টমার হিসাবে। তারপর আমি আমার জিনিস পাবো কি পাবো না আবার তারও পাবো গ্যারান্টি না, নেই। শিওর না। আবার অপশনও থাকবে না। ওখান থেকে না হলে আমাকে আবার উত্তরা যেতে হবে, উত্তরা থেকে না হলে আবার মতিঝিল যেতে হবে, আমি ভাই যাবোই না। ঠিক আছে, আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? জি, জি। সো এই কারণে একই জায়গায় অনেকগুলো অপশন থাকা আপনার জন্য খারাপ না, বরং ভালো। তাহলে একই লোককে আপনি প্রথমে ফোন করলেন, তারপরে হোয়াটসঅ্যাপে তার কাছে মেসেজ গেল, তারপরে তাকে ইমেলে গেল, তারপরে তার পাশের বন্ধুটা যে তার হোয়াটসঅ্যাপে ওই একই মেসেজ গেছে, ওইটাও ইনডিরেক্টলি আপনাকে মার্কেটিংয়ের হেল্প করবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে মানুষ বিরক্ত হচ্ছে, কিন্তু এটা তো আপনি ঠেকাতে পারবেন না ভাইয়া। এখন কি আপনি মানে মানুষের বিরক্তি বোধটাকে মানে ঠেকাইলে তো আপনার ঠেকানো করলে আমার বিক্রি হবে হ্যাঁ, সেল ঠিক হবে আছে? না। আমি জানাচ্ছি, আপনার হাতে রিমোট আছে, আপনি চ্যানেল চেঞ্জ করে ফেলতে পারেন, কিন্তু আমি জানাবো না টিভিতে, এটা তো আপনি বলতে পারেন না, আমাকে জানাতে দিতেই হবে। এই তো ব্যাপারটা। রাজীব ভাই, সেলসের সাথে নেগোসিয়েশন কিন্তু একটা খুব ওতপ্রোতভাবে জড়িত। এই নেগোসিয়েশন সম্বন্ধে যদি একটু বলেন। নেগোসিয়েশন সম্পর্কে কথা খুব ক্লিয়ার। 7 হ্যাবিটস ফর হাইলি ইফেক্টিভ পিপল, এই বইটা আমি শিওর যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের অনেকেই পড়েছেন, আপনারাও স্টিফেন পড়েছেন কোভি। স্টিফেন কোভির এই বইটাতে। এখানে এই নেগোসিয়েশনের একটা চমৎকার জিনিস বোঝানো আছে 6 একে, সেটা হচ্ছে 4 ধরনের নেগোসিয়েশন হইতে পারে। উইন উইন, আমি জিতবো অপরপক্ষ জিতবে। একটা হচ্ছে উইন লুজ, আমি জিতবো অপরপক্ষ হারবে। একটা হচ্ছে লুজ উইন, অর্থাৎ আমি হারবো অপরপক্ষ জিতবে। একটা হচ্ছে লুজ লুজ, আমিও হারবো অপরপক্ষ হারবে। এই যে ম্যাট্রিক্সে যদি ফেলা যায়, মজার ব্যাপার হচ্ছে ওই যে উইন উইনটা বাদ দিলে বাকি 3টার এন্ড রেজাল্ট হচ্ছে লস লস। লস মানে যেটা বলছেন উইন লস, মানে আমি জিতলাম আপনি হারলেন, ওটাও আসলে দিন শেষে আমিও হেরে গেলাম, হবেই। মানে এটা যদি আপনি লেস টানেন বা ওটার ভিতরে ঢোকেন তাহলে দেখবেন হয়ে গেল। তাহলে আমার আসলে এখানে নেগোসিয়েশন একটাই, সেটা হচ্ছে উইন উইন। নেগোসিয়েশন একটাই, সেটা হচ্ছে উইন উইন। এবং সেলস হচ্ছে এত মজার একটা খেলা, আমি আবার বলছি, পৃথিবীর সব খেলায় কি হয়, এক পক্ষ 2টা দল খেলতে নামে, এক দল জেতে এক দল হারে। সেলস একমাত্র খেলা যেখানে একসাথে 2 পক্ষ জিততে পারে। সেলসম্যান জিতবে তার টার্গেট পূরণ করে, কাস্টমার জিতবে তার কাঙ্ক্ষিত পণ্য বা সেবাটি বুঝে পেয়ে। তাহলে যেখানে একই খেলায় দুজনারই জেতার সম্ভাবনা আছে, সেখানে আমরা কেন জিতবো না?
রাইট? আমি জিতবো কাস্টমারের প্রয়োজন মিটিয়ে, আর কাস্টমার জিতবে তার কাঙ্ক্ষিত পণ্যটি ক্রয় করতে পেরে। রিলেশনশিপ, সেলস মার্কেটিং টিকে থাকবে আগামী দিন রিলেশনশিপের উপরে। নেগোসিয়েশন করতে গিয়ে কখনোই এতটা চাপানো যাবে না যেটা আমি এককভাবে জিতে গেলাম, তাহলে দিন শেষে আপনি হেরে যাবে। কাস্টমারকে বেঁচে না থাকলে সে তো ভবিষ্যতে আপনার পণ্যটা কিনবে না রে ভাই। আবার আমি মরে গিয়ে আমি এত কম দামে পণ্যটা দিলাম যে আমার ব্যবসায় আমি সার্ভাইভ করলাম আমি না। সার্ভাইভ করলাম না, তাহলে আমি পরবর্তী কি করে করব? সো এবং ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ মানুষ কম দামে পণ্য পেতে চায়, সস্তা খোঁজে, সব ঠিক আছে, এটা মানুষের হ্যাবিট। আমিও খুঁজবো 1 টাকা কম পেলে কেন 1 টাকা বেশিতে নেব, কিন্তু দিন শেষে মানুষ ভ্যালু দেয়। আপনি 30 লক্ষ 40 লক্ষ টাকাতেও টয়টা কার চালাতে পারবেন, আপনি কেন 1.5 কোটি টাকা দিয়ে মার্সিডিজ কিনছেন? একজন, আমি কিনছেন, আপনি কিনছেন, একজন না একজন তো কিনছে। কেন কিনছে? একটাই কারণ কিনছে, কারণ সে ভ্যালু দিচ্ছে, যে আমি একটা ভ্যালু পাচ্ছি। ঠিক আছে, আপনি দেখেন বাজারে সস্তা আইটেমও আছে, দামি আইটেমও আছে। আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই, বাংলাদেশে একসময় সবচেয়ে দামে মোবাইল অফারটা ছিল সিটিসেল। তারপরে একটা পর্যায়ে যখন কম্পিটিশন এলো, তারা কমাইতে 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 এক পর্যায়ে গিয়ে সিটিসেল কিন্তু শেষ বেলায় সবচেয়ে কম রেট ছিল, সবচেয়ে কম রেট ছিল। আর যখন সিটিসেলের রেট সবচেয়ে কম, তখন সবচেয়ে বেশি রেট হচ্ছে গ্রামীণ ফোনের। অনেক রকম অফার আছে, বাট নেট টু রেট যদি বলি একদম মোদ্দা কথায়, রাইট? তাহলে কম দামে দিলেই যদি টিকে থাকতো, তাহলে সিটিসেল টিকে থাকতো, গ্রামীণ ফোন হারিয়ে যেত। কিন্তু হয়েছেটা কি? গ্রামীণ ফোনে ঠিক আছে, গ্রামীণ market ফোন leader হয়ে টিকে গেছে। আছে, সিটিসেল হারিয়ে গেছে। মানে তার প্রাইসের সাথে ভ্যালু কম দিতে দিতে এত কমাই ফেলছে, নিজের অস্তিত্বই টান মারছে। টার্ন মারছে, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ গ্রামীণ ফোন বড় অপারেটর, তার অনেক কাস্টমার কমপ্লেন আছে। ভাই বড় লার্জ স্কেলে কাজ করলে তো লার্জ কমপ্লেন আসবেই। আপনি অল্প লোক নিয়ে কাজ করেন, আপনার গ্রাহক সংখ্যা 1 কোটি, আপনার কমপ্লেন যে আসবে, গ্রাহক সংখ্যা 10 কোটি, কমপ্লেন তো বেশি আসবে, 10 গুণ আসবে, এটা স্বাভাবিক, এটাকে অন্যভাবে দেখার কোনো কারণ নাই। কিন্তু দিন শেষে আপনাকে মার্কআপ রাখতে হবে, নাইলে ব্যবসা হবে না। এবং প্রত্যেক এমপ্লয়ীদের জন্য একটা কথা বলে দিতে পারি এখনই, আপনার যারা চাকরি করি আমরা বেতনভোগী, আমি যে বেতনটা কোম্পানি থেকে নেই, কমপক্ষে তার 7 গুণ প্রফিট যদি দিতে না পারি, তাহলে আমার পদই আউট হয়ে যাবে। আচ্ছা, এটাই হওয়া উচিত। প্রফিট, রেভিনিউ না, কিন্তু রেভিনিউ মিলাতে পারবেন না। আপনি বিমান বিক্রি করলে একটা বিমানের দামই 300 কোটি টাকা, আর আপনি যদি বাদাম বিক্রি করেন 3 টাকা প্যাকেট, 5 টাকা প্যাকেট, তো আপনি পণ্য দিয়ে না। আমি বলছি যে কোনো এমপ্লয়ি তার যা স্যালারি বা তার যা সিটিসি, কস্ট টু কোম্পানি থেকে যে বেনিফিটগুলো পায়, তার কমপক্ষে 7 থেকে 10 গুণ যদি সে রিটার্ন দিতে না পারে প্রফিট, তাহলে তার ওই পদ থাকবে না। ও খারাপ ভালো পরের কথা, ওই পদই ভ্যানিশ হয়ে যাবে। হ্যাঁ, এভাবেই মার্কেটিং চলছে। যে পদে চাকরি করছেন জেনে রাখুন, তার কাছ থেকে 7 গুণ বেনিফিট কোম্পানি নিচ্ছে, না নিলে তার ওই পদই এস্টাবলিশ হবে না। রাজীব ভাই, এক্ষেত্রে আমার একটা প্রশ্ন, যে আমরা দেখি যে সেলসে যখন কেউ চাকরি করছে, তো একটা কোম্পানির তাকে আমরা যেটা বলি হানিমুন পিরিয়ড, সেই হানিমুন পিরিয়ডটা কতদিন হওয়া উচিত? আমি বলি সেলসে একদিনও হানিমুন, সেলস কেন, কোনো চাকরিতে একদিনও হানিমুন পিরিয়ড বলে কিছু নাই। আচ্ছা, এটা একটা শব্দ এসছে, কিন্তু এই শব্দটা যে বেশি এখানে এনজয় করা শুরু করবে সে চাকরি হারাবে। আচ্ছা, আমি বলি যে আপনি কোনো চাকরিতে যোগদান করার পরে প্রথম 100 দিনের মধ্যে ঘেরাঘেটিস যা ঘটানো ঘটিয়ে ফেলতে হবে। 3 মাস 10 দিনের মধ্যে যদি আপনি ব্যতিক্রম কিছু করে দেখাতে পারেন, তাহলে আপনি এরপরে যত জীবন ওই কোম্পানিতে চাকরি করবেন, আপনি ব্যতিক্রমী একজন এমপ্লয়ি হিসাবে পরিগণিত হবেন। আর ওই কোনো কারণে এই প্রথম 100 দিন যদি আপনি গতানুগতিক দিন পার করেন, যে আমি এখনও বুঝলাম না, চিনলাম না, কোম্পানি কালচার বুঝলাম না, দাঁড়ান বুঝি, হানিমুন পিরিয়ড, তাহলে আপনি এরপরে সৎ থাকলে চাকরি থাকবে, কিন্তু আপনি গতানুগতিক অ্যাভারেজ কর্মী হিসেবে বিবেচিত হবেন। তো আমার একটা ফর্মুলাই আছে যে আপনি প্রথম 100 দিনের মধ্যে আপনি এই কাজগুলো চেঞ্জ যা করে ফেলান, 200 দিনের মধ্যে এইটা করে ফেলান, 300 দিনের মধ্যে এটা করে ফেলান। এবং আমি আরেকটা কথা এর সাথে শেষে যোগ করি, এবং আমার এই কথাটা আমি যতটুকু না পরিচিত বা জনপ্রিয়, তার চাইতে অনেক বেশি এই কথাটা কর্পোরেট জগতে ছড়িয়ে গেছে আমার মাধ্যমে। সেটা হচ্ছে একই কোম্পানিতে একই পদে একই দায়িত্ব একইভাবে একই ম্যানেজারের অধীনে 1000 দিনের বেশি করবেন না। আচ্ছা, আমি একটা পোস্টে সর্বোচ্চ কতদিন তাহলে চাকরি করতে পারি? সর্বনিম্ন 2 বছর, সর্বোচ্চ 3 বছর। পোস্টে না, একই রোল একই জায়গা। পোস্ট কখনো কখনো একই পোস্টে আপনি টেরিটরি ম্যানেজার, এই পদে আপনি 3 বছর থেকে 5 বছর থাকতে পারেন, কিন্তু একই টেরিটরিতে নয়। আপনি খুলনা টেরিটরি ম্যানেজার ছিলেন, আপনার মানে উন্নতি হচ্ছে না, আপনার উচিত কুষ্টিয়া টেরিটরিতে চলে আসা, বা ম্যানেজমেন্ট উচিত আপনাকে চলে দেওয়া। যদি আপনি 1000 দিন পার করে ফেলেন একই পদে একই দায়িত্ব একই বেতন একই বস, তাহলে আপনিও ঠকছেন, কোম্পানিকেও ঠকাচ্ছেন। আচ্ছা, আপনি এক কোম্পানিতে সারা জীবন থাকেন, 20 বছর, খুব ভালো কথা, একই পদে নয়, একই দায়িত্বে নয়। আচ্ছা, এই কথা বললে আবার মানুষজন বলে কি, ভাইয়া আমার না গত বছর 5% ইনক্রিমেন্ট হয়েছে, তাহলে তো আমি ঠিক আছি।
এখন প্রশ্ন হচ্ছে এটা কি ইনক্রিমেন্ট শুধু আপনার একলা হয়েছে না সবার হয়েছে? যদি কোম্পানির সবাইকে 5% করে গণহারে বাড়ানো হয়, এটা কিন্তু ইনক্রিমেন্ট, এটা হচ্ছে কোলা। কোলা মানে COLA, কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ গণহারে সবাইকে 5% বাড়িয়ে দেওয়া হয়েছে। আমিও ওই ভাগে যোগ করে 5% পেয়েছি। ইনফ্লেশনের সাথে হ্যাঁ, অ্যাডজাস্ট এইটা কোনো আমার অগ্রগতি না। অগ্রগতি কোনটা? কোম্পানির সবার 5% বেড়েছে, আমার গত বছরের পারফরমেন্স এত ভালো ছিল যে আমার 5.1% বেড়েছে, মানে সবার চাইতে আমাকে একটুখানি বেশি দেওয়া হয়েছে। এটা ইন্ডিকেশন করে যে আপনি গুড বুকে আছেন। কিন্তু সবার সাথে আপনার অ্যাভারেজ পেয়েছেন, ওইটা আপনার কোনো স্পেশাল অ্যাচিভমেন্ট না। এটা তো ঝড়ে বক মরে ফকিরে কেরামত ওই রকম একটা ব্যাপার হয়ে গেছে। রাজীব ভাই, সেলসম্যানদের আর কি তার যে ড্রেস আপ, তার যে মানে আউটফিট, এটা কতটুকু ইম্পর্ট্যান্ট? এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। বড় লোক হওয়ার দরকার নাই, বড় লোকই ভাব দেখাতে হবে বিক্রি করতে গেলে। ঠিক আছে, আপনি কোটি টাকার গাড়ি বিক্রি করতে শোরুমে দাঁড়িয়ে আছেন, আপনার পরনে আছে সেরা স্যান্ডেল। আপনি কাস্টমারকে যতই গাড়ির খুঁটিনাটি বোঝান, প্রোডাক্ট নলেজ দিয়ে আপনি একদম তামা করে ফেলান, কাস্টমার তো গাড়ির দিকে তাকাবে না, আপনার পায়ের দিকে তাকাবে, বলবে যে এই বেটা পায়ের স্যান্ডেলটাই তো ঠিক না, এই কেমনে কোটি টাকার গাড়ি বিক্রি করবে। ঠিক আছে, বদমাস কোম্পানি একটা সিনেমা আছে, হিন্দি মুভি, ওখানে জিনিসটা দেখানো হয় যে তুমি বড় ডিল করতে গেলে তোমাকে সেরকম সুটেড বুটেড থাকতে হবে, ফিটফাট থাকতে হবে, এবং তোমার পোশাকই বলে দিবে যে তুমি কত বড় ডিল করতে পারবা। ডেল কার্নেগির বইতেও এই একই কথা আছে যে বেশি বিক্রি করতে চাও, বড় লোকই ভাব দেখাও। হতে পারে আপনার অভাবের কারণে আপনি আজকে সকালে না খেয়ে বেরিয়েছেন, হতে পারে, সেটা তো আর কেউ বাইরে থেকে দেখতে পাচ্ছে না, কিন্তু আপনার পোশাকটা তো দেখতে পাচ্ছে। এই জন্য আমি বলি সেলসম্যানদের সবসময় অন্তত কয়েকটা ভালো পোশাক থাকা উচিত। ব্র্যান্ডেড টি শার্ট হতে হবে আমি এমন বলছি না, আপনি নর্মাল দোকান থেকেও কিনতে পারেন আপনার সাধ্যের মধ্যে, কিন্তু সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমি বলি অন্তত পোশাক কেনার ক্ষেত্রে সেলসম্যানদের 10% এক্সট্রা ইনভেস্টমেন্ট করা লাগবে। এই ইনভেস্টমেন্টটা কোথা থেকে করবে? এই ইনভেস্টমেন্টটা যদি তার করার মতো বাড়তি কোনো টাকা না থাকে, তাহলে আমি তাদেরকে বলি ভাই সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখো, 2 দিন রোজা রাখার কারণে তোমার যে খাদ্য খরচ বাবদ যে টাকাটা বেঁচে যাবে, ওই টাকাটা পোশাক আর জুতার মধ্যে ঢোকাও। সেলসম্যানের পায়ে যেন অবশ্যই চকচকে একটা জুতা থাকে, কারণ মানুষ যখন মানুষকে প্রথম দেখে, আমরা কথা বলি মুখের দিকে তাকিয়ে, মুখটাই তো ভিন্ন ভিন্ন, দেহ তো একই রকম সবার, তাই না? কিন্তু আমরা কিন্তু মানুষকে দেখা শুরু করি পা থেকে মাথার দিকে। সো পায়ে যদি একটা চকচকে জুতা থাকে, পরনে যদি সুন্দর একটা পোশাক থাকে, ওটা একটা আপনার একটা ইমেজ তৈরি করবে। হ্যাঁ, কিছু কিছু জিনিস বোঝার আছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ডক্টর ইউনূস তো গ্রামীণ চেক পরে উনি দেশের প্রধান উপদেষ্টা হয়ে গেছে। ভাই, এটা একটা লেভেলে পৌঁছে গেছে, ওটা ওনার ব্র্যান্ডিং। হ্যাঁ, ওই সময় উনি কি পড়েছে এইটার দিকে আর মানুষের নজর নাই। কিন্তু আমরা কিন্তু কথা বলছি এভারেজ সেলসম্যানদের জন্য। ঠিক আছে, এখন আমার এই কথার অনেকে ওই ব্যাখ্যা যদি করতে চায়, উমুকের তো পোশাক ঠিক নাই, ও কি করে এত বড় হলো, ভাই উনি একটা লেভেলে পৌঁছে গেছে। কিন্তু আমরা তো এভারেজ মানুষ, আমজনতা নিয়ে কথা বলছি। আমাদের জন্য ভাই কিছু প্রিপারেশন, প্ল্যানিং, চুলটা সুন্দর করে আঁচড়ানো, চুল ছোট রাখা, দাড়ি রাখলে দাড়িটাকে ক্লিন শেপ করা, দাড়িটাকে কেটে ছেটে রাখা, আর দাড়ি না রাখলে ক্লিন শেপ করা। তারপরে ধরেন এর সাথে মিলায়া, বিশেষ করে হাতের এই পোশাক পরলে হয়তো পোশাক পরিষ্কার আছে, হাতের এই কলারের এই জায়গাগুলো হয়ে যায়, ময়লা হয়ে যায়, কলার হয়ে যায়, এটা দূর থেকে বোঝা যায় না, কিন্তু যখন কাছে এসে বসা যায়, কাছ থেকে আমরা সব সেলসম্যানের কাছে গিয়ে কথা বলি, কাস্টমারের কাছে গিয়ে কথা বলি। সো সেলসম্যানের এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি বলি 10, 20, 30। আপনি যখন একটা কাস্টমারের কাছে ভিজিট করতে যাচ্ছেন, তার কাছে কাছে আসার জন্য যে 10 কদম হেঁটে আসছেন, হাঁটার গতি বলে দেবে আপনি আর কাছে বেচতে পারবেন কিনা। এটা হলো ফার্স্ট অ্যাপ্রোচ। দ্বিতীয়ত হচ্ছে 20 ইঞ্চি। আপনার সারা দেহটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, কিন্তু উপরের 20 ইঞ্চি বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, কারণ দিন শেষে মানুষের দৃষ্টিসীমা ওখানে গিয়ে আটকে যাচ্ছে। ঠিক আছে, এর মধ্যে কি আছে? মাথার চুল আছে, এর মধ্যে কি আছে? দাড়ি আছে, এর মধ্যে কি আছে? হাতের নখ আছে। এখন আপনার নখ লম্বা লম্বা, আপনি কথা বলছেন, নখের তলায় ময়লা, কাস্টমারের নজর কিন্তু নখের দিকে চলে গেছে। আমি বলি সেলসম্যানের সবসময় 2-4টা এলাচ, দারচিনি, লবঙ্গগুলো পকেটে রাখা উচিত, মুখের মধ্যে দিয়ে চিবাই থাকেন, যেন মুখটা ফ্রেশ থাকে। তবে আবার কাস্টমারের সামনে চিবাইতে চিবাইতে কথা বলা যাবে, এগুলো প্রিপারেশন পার্ট, আগে চিবিয়ে নেন, জি, কুলি করে মুখটাকে ফ্রেশ করে নেন। আপনার কাছে একটা ছোট ভ্যাসলিন থাকতে পারে, আপনি একটুখানি লাগিয়ে নেন, কারণ কাস্টমার আমরা আঙুল দিয়ে দেখায়, স্যার এই যে এই প্রজেক্টটা আপনার, স্যার এই প্লটটা আপনার, স্যার এই জিনিসটা আপনার। এখন আমি দেখাচ্ছি প্লট, আর আমার হাতটা ফেটে রয়েছে, চামড়া একে খসখসে হয়ে রয়েছে, ওর তো তখন মানে এই জিনিস কেনার রুচি হারিয়ে যাবে। এই জন্য আমাদের প্রিপারেশন পার্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাতের নখ ছোট রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ফিটফাট থাকা, এবং সাধ্যের মধ্যে সবসময় টিপটপ থাকা। আরেকটা কাজ করতে পারি আমরা, হচ্ছে পারফিউম ব্যবহার করতে পারি,
আতর ব্যবহার করতে পারি। কারণ বলা হচ্ছে যে মানুষ তার চোখ দিয়ে যে কোনো কিছুর 80 ভাগ গ্রহণ করে, এর বাইরে গ্রহণ করে কান দিয়ে শুনে, এর বাইরে গ্রহণ করে স্মেল নিয়ে। নিঃসন্দেহে। সো যদি ঘামের গন্ধ থাকে, আমি আপনার কাছে গিয়ে কথা বলছি, আপনার যত ভালো কথাই বলি আপনার ভালো লাগবে না, আপনি দূরে সরে যেতে চাইবেন। কাছে থাকতে গেলে আমার কাছে একটা ফ্লেভার থাকে, বরং এমন একটা সুন্দর একটা ফ্লেভার নিয়ে আমি কাছে গেছি যে আপনি আমার কথা না, আমার গন্ধে আপনি মাতোয়ারা হয়ে গেছেন। জি, আপনার বিক্রি কিন্তু বেড়ে যাবে। আপনার সিঙ্গাপুর এয়ারলাইন্স গত কয়েক বছরে খুব দ্রুত এগিয়ে এসছে, মানে অনেক এয়ারলাইন্সের চাইতে পরে তারা যাত্রা শুরু করেও তাদের কাস্টমার বেস বেড়ে গেছে বা ব্যবসা বড় হয়েছে। কেন? এটার একটা রিসার্চ করে দেখা গেছে যে তারা তাদের সকল প্রিমিসেসে, মানে ওদের নিজস্ব এয়ারপোর্টের লাউঞ্জগুলা, ওদের নিজস্ব এয়ারক্রাফটেগুলা সেম ফ্রেগনেন্ট ব্যবহার করে। ও আচ্ছা, একটা ব্র্যান্ডিংয়ের ওইটা একটা ব্র্যান্ডিংয়ের মতো, এবং সেটা খুব চমৎকার। ফলে মানুষ ওই পরিবেশে বেশিক্ষণ অবস্থান করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। দেখেন, একটা বাংলাদেশি বিমান ইংল্যান্ডে গিয়ে নেমেছে, লন্ডনে। ওখান থেকে ফেরার ফ্লাইটে খাবার তুলবে কোত্থেকে? ওখানকার লন্ডন থেকেই খাবারটা তুলবে। আবার সিঙ্গাপুরে একটা ফ্লাইটও গেছে লন্ডনে, সেও খাবারটা তুলবে, একই ফ্লাইট, একই খাবার 2 ফ্লাইটে উঠছে। কিন্তু ধরা যাক বাংলাদেশ বিমানের ভিতরে একটু দুর্গন্ধ বা একটু নোংরা, আর ওখানে পরিষ্কার, খাবার কিন্তু সেম, শুধুমাত্র এনভায়রনমেন্টের কারণে এমবারেসটা ডিফারেন্ট। আর এটা ওয়াও ইটস গুড, এই যে ফিলিংসটা, ফিলিংসটা, এটা আসার জন্য একটা স্মেল একটা কাজ করে। ঠিক আছে? সো আমাদের এই জায়গাগুলো বুঝতে হবে। আপনার ওয়ালমার্টে একটা গবেষণা হয়েছিল এরকম, যে ওই যে যখন আপনার শপিং করে মানুষ, তখন উপরে গান বাজে না, মিউজিক বাজে না? ওরা একটা গবেষণা করে বের করছে কোন ধরনের গান বাজলে কত টাকার বিক্রি হয়। যেই মিউজিক বাজলে বেশি বিক্রি হয়, সেইটা এখন বেশি বেশি বাজে। তার মানে মার্কেটিং এখন কতটা অ্যাডভান্স হয়ে গেছে, অ্যাডভান্স নিউরো পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, আমরা যে মানে মনে করছি যে সেলস এত সহজ না। তো আরেকটা ছোট্ট গল্প এই ফাঁকে বলে ফেলি। একটা স্কুলের সামনে 2টা চকলেটের দোকান। আজকালকার মায়েরা স্কুলে বাচ্চাদের নিয়ে যায়, ফেরার সময় বলে, বাবু তোমাকে আজকে চকলেট কিনে দেবো, স্কুল ঠিকমতো ক্লাস করো। বেরুলে বাচ্চা কিন্তু মনে করে দেয়, মা তুমি চকলেট দিবা বলেছিলা। তো এরকম বায়না চকলেট কিনে দেয়। এটা একটা ঢাকা শহরে একটা কমন সিনারিও। ঠিক আছে? তো একটা বাচ্চা তার মাকে প্রত্যেক দিন চকলেট কিনে দেয়, মা বলে, কিনেও দেয়। 2টা দোকান পাশাপাশি, একই দোকান, একই চকলেট, একই দাম। বাচ্চাটা একদিন বলতেছে, মা এই আঙ্কেলের কাছ থেকে চকলেট কিনে দাও, ওই আঙ্কেলের কাছে নিব না। মা বলছে, বাবু 2টা একই তো চকলেট এবং একই দাম, বরং এই দোকানে ভিড় বেশি আর ওই দোকান খালি আছে, আমি ওখান থেকে নিয়ে দ্রুত চলে যাই। বাচ্চা বলছে, না তুমি লাইন দিয়ে এখান থেকে কেন বলেন তো ভাই? কি ঘটতে, বাচ্চার চোখে কি ধরা পড়ছে? বাচ্চার চোখে হয়তো ধরা পড়েছে এখানে লাইন বেশি, তার মানে ওখানকার জিনিসটা ভালো, না, এর জন্য চাহিদা বেশি। ঘটনাটা সেটা না। এক দোকানদার চকলেট ওজন করে বিক্রি করে। এক দোকানদার 100 গ্রাম চকলেট কিনলে আগে সে ঠোঙার মধ্যে 80 গ্রাম তুলে বাকি 2টা এভাবে দেখিয়ে ছেড়ে 100 গ্রাম মিলায়। আচ্ছা। আর ওই দোকানদার আগে বেশি ভরে ফেলে, পরে 100 গ্রাম রেখে বাকিটা তুলে নিয়ে রাখে। বাচ্চার চোখে মনে হয়, ঘটনা কিন্তু সেম, কেউই ঠকাচ্ছে না। বাচ্চার মনে হয় এই আঙ্কেল আমাকে চকলেট দিতেছে, বেশি দিচ্ছে, আর এই আঙ্কেল আমার চকলেট তুলে নিতেছে, রেখে দিচ্ছে। হ্যাঁ। সো যে আঙ্কেল এইভাবে তুলে নিচ্ছে তার কাছে কিনতে চাচ্ছে না, আর যে আঙ্কেল দিচ্ছে কিন্তু কেউ কিন্তু বেশি দিচ্ছে না, একই চকলেট দিচ্ছে। আরেকটা গল্প এই ফাঁকে বলে ফেলি, মনে পড়ে গেল যেহেতু। লিপটন চা আমরা অনেকেই খাই। লিপটন কিন্তু একদম বড় মাপের ব্যবসায়ী ছিলেন, কিন্তু দরিদ্র পরিবারের সন্তান। তার বাবা মা একটা মুদি দোকান চালাইতো। হ্যাঁ, সে দেখেন তার ব্যবসায়িক বুদ্ধি কত তীক্ষ্ণ হলে মানুষ বড় ব্যবসায়ী হয়। সে তার মা বাবা মিলে দোকান চালাইতো, ঘরের সামনে দোকান, মুদিমালের দোকান, পিছনে তারা চলে। লিপটন যখন ছোট শিশু, তার বাবা মাকে একদিন যৌথভাবে দোকানে আসে, তার বাবা মাকে সে শিখাচ্ছে, মা বাবা যদি তোমরা 2জনই দোকানে উপস্থিত থাকো, এমন সময় যদি কেউ ডিম কিনতে আসে, ডিম চাই, তাহলে বাবা তুমি দিও না, এই অর্ডারটা মা ক্যারি করবা। কারণ উনি বাসার হোম মেকার হিসেবে সবকিছু ম্যানেজ করেন। সেই ক্ষেত্রে লিপটনের চিন্তাটা হচ্ছে ছেলেদের হাত হয় বড়, ডিমটা ছোট, এত বড় হাতের মধ্যে মনে হবে একটুখানি ডিম দিয়েছে, আর মায়ের হাতটাই ছোট। মা যখন ডিমটা দেবে মনে হবে এত বড় ডিম দিয়েছে। লিপটন বড় ব্যবসায়ী হবে নাকি আমি আপনি হব? কোন লেভেলে চিন্তা মানুষ চলে গেছে, এবং এগুলো রিয়েলিস্টিক। কাস্টমার সাইকোলজি এই লেভেলে আমরা অনেকে ভাবতেই পারি না, কিন্তু এগুলো ভাবার সময় এসেছে ভাই। না ভাবলে আমরা শুধুমাত্র টার্গেট বেশি করে তো লাভ নাই। কাস্টমার সাইকোলজি নিয়ে আমরা কতটুকু পড়াশোনা করছি? আমরা কি বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করি? কিন্তু কাস্টমারের সাইকোলজি বোঝার জন্য বডি ল্যাঙ্গুয়েজের উপরে প্রত্যেকটা সেলসম্যানের প্র্যাকটিক্যাল পিএইচডি থাকা উচিত। অবশ্যই প্র্যাকটিক্যাল পিএইচডি মানে
সার্টিফিকেট না, মানে Experience, এক্সপিরিয়েন্স, experience যে থাকা উচিত। কাস্টমার এইভাবে আসছে, এটার মানে কি, কাস্টমার এরকম করতেছে, কাস্টমার এরকম করতেছে, কাস্টমার এরকম করতেছে, মানেটা কি? প্রত্যেকটা আলাদা আলাদা মিনিং আছে। এই মিনিংগুলা একজন সেলসম্যানের বোঝা উচিত। এই মুহূর্তে আপনারা দুইজন দুই অ্যাঙ্গেলে বসে আছেন, একজন হাত এখানে, একজন হাত এখানে। এতে কি মিন করে জানেন? দুইজনের মনোযোগ এক লেভেলে নাই। আমি বলছি না কোনটা ঠিক কোনটা ভুল, আমি বলছি না আপনি ঠিক উনি ভুল বা উনি ঠিক আপনি ভুল। আমি বলতে চাচ্ছি যদি দুজনের মনোযোগ একদম সেম টু সেম থাকতো, তাহলে এই মুহূর্তে দুজনের বসার ভঙ্গিমা হয় এরকমই থাকতো অথবা এরকমই থাকতো। এটা আপনাদের না, উদাহরণস্বরূপ বললাম, এরকম অনেক জায়গায় আপনি দেখবেন, বা একটা ক্লাসে 40টা ছেলে আছে, 40টার মধ্যে 4টা ছেলে এইভাবে আছে, ওই বুঝবেন ওই 4টার মনোযোগ এক লেভেলে আছে। 4টা ছেলে এইভাবে আছে, ওই 4টার মনোযোগ ওই লেভেলে। কোনটা খারাপ কোনটা ভালো এটা আমি বলছি না, কিন্তু এটা ভালো না এটা ভালো আমি এটা বলি নাই। আমি বলছি লেভেল বোঝার জন্য বডি ল্যাঙ্গুয়েজ বোঝা একটা ফ্যাক্টর। কিন্তু আমরা কি এটা বুঝি বা বোঝার চেষ্টা করি? না, আরে স্টেজে মেরে দেবো না, অত সোজা না। সেলস হচ্ছে বিক্রি এবং বিজ্ঞান এবং শিল্পের সুন্দরতম সমন্বয়। এর কিছু অংশ বিজ্ঞান, সায়েন্স, যোগ বিয়োগ গুণভাগের খেলা, আর কিছু অংশ হচ্ছে শিল্পকলা, আর্টিস্টিক ব্যাপার। প্রত্যেকটা সেলস ইন্ডিভিজুয়াল, ইউনিক, একটার সাথে একটা কোনোভাবেই মিলবে না। যে কথা আমাকে বলে আপনি বিক্রি করতে পারবেন, সেই একই কথা ওনাকে বললে বিক্রিটারও মানে বিফলে যাবে। সেই জিনিসগুলো আমাদেরকে বোঝার বিষয় আছে। রাজীব ভাই, এখন একটা কথা আমরা শুনতে পাচ্ছি, যেটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাডভার্টাইজিং। আর আমরা প্রতিদিন আসলে যে সিদ্ধান্ত নেই, আপনি মনে করি যে আমার সিদ্ধান্ত আমি নিচ্ছি, আসলে এসব সিদ্ধান্ত কেউই আমরা নিচ্ছি না, আমাদের এগুলো নেওয়ানো হচ্ছে, আমাকে advertising নেওয়ানো এর হচ্ছে, এবং সেই অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে মার্কেটিংয়ের আন্ডারে সেটা আমাদের করানো হচ্ছে সেলসের জন্য। এই বিষয়ে আপনার মত কি? ভাই আমার মত একটাই, ব্যবসার জন্য কি অ্যাডভার্টাইজ করবা, কি পণ্য নিবা, কি প্রাইসিং করবে, এগুলো সব পরে। কেমন মানুষদেরকে নিয়ে ব্যবসা করছো, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একজন ভালো উদ্যোক্তা বা একজন শিল্পপতি যদি কেউ হতে চায়, তার কাজ ভালো প্রোডাক্ট খুঁজে বের করা না, ব্যবসায় কৌশল খুঁজে বের করা না, সবার আগে কাজ হচ্ছে কিছু ভালো মানুষকে তার সান্নিধ্যে নিয়ে আসা। তার আশেপাশে মানুষগুলো যত যোগ্য হবে, পিপল ম্যানেজমেন্টে যত দক্ষ হবে, তার ব্যবসা তত ভালো হবে। বিল গেটস এই কথাটা এইভাবে বলেছেন, কি পণ্য নিয়ে ব্যবসা করছো সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো কোন মানুষগুলোকে নিয়ে তুমি ব্যবসা করছো। ঠিক আছে? সো আপনি অ্যাডভার্টাইজ কী হবে, উমুক কী হবে, এত চিন্তা করে ভাই মাথায় নষ্ট হয়ে যাবে। জি। বেটার হচ্ছে অ্যাডভার্টাইজ কে সবচেয়ে ভালো বানাইতে পারবে, আমাকে সেই ছেলেটাকে আবার টিমে নিতে হবে। বা সে যদি একজন আউটসোর্স হয়, তাহলে তার কাছ থেকে আমাকে ওই সার্ভিসটা নিতে হবে। এই রকমভাবে আমরা যদি রাইট পিপুলের কাছে যেতে পারি, রাইট পার্সনকে আমার ব্যবসার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইনক্লুড করতে পারি, তাহলে ডেফিনেটলি আমরা সফল হতে পারবো। ভাই, দিন শেষে তো আপনার বিল গেটসও সেলসম্যান, জেফ বেজোসও সেলম্যান, তারপরে হচ্ছে আমাদের অ্যাপেলের যিনি হচ্ছে স্টিভ জব, সেও সেলসম্যান ছিলেন, তো ইলন মাস্কও সেলসম্যান, মার্ক অবশ্যই। জুকারবার্গও সেলসম্যান। কিন্তু আমরা সেই সেলসম্যানকে তো ছোট করে দেখি কেন? আমরা ওই যে বললাম, আমরা সেলসম্যানকে ছোট করে দেখি কারণ সেলসের সৌন্দর্যটা আমরা কেউ উপভোগ করি না। আপনি শুধু ব্যবসায়ীদের নাম বললেন কেন? কোন পলিটিশিয়ান সেলসম্যান নয় বলুন? সবাই। যেই দেশের যিনি এখন প্রধানমন্ত্রী, যেই দেশের পৃথিবীর, সেই দেশের তিনি হচ্ছে সবচেয়ে বড় সেলসম্যান। জি। কারণ তিনি সবচেয়ে বেশি মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেই, ভোটে হোক বা অন্য কোনোভাবে হোক, সিলেকশন বা ইলেকশনের মাধ্যমে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় অধীন হয়ে আছেন। ঠিক আছে? সো যে যত বড় রাষ্ট্রের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী, সে তত বড় সেলসম্যান। ঠিক আছে? যে যত বড় খেলোয়াড়, সে তত বড় সেলসম্যান। তার খেলাটা ভালো করে খেলছে বলেই তো সেলসম্যান। ঠিক আছে? আমরা সেলসকে একটা ইয়ের মধ্যে ফেলে দিচ্ছি, গণ্ডির মধ্যে ফেলে দিচ্ছি। আমরা মনে করি যারা দোকানে দোকানে ঘুরে পণ্য বিক্রি করে, যারা সেলসম্যান। এরাই শুধু সেলসম্যান না। প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে সেলসম্যান। এবং যেমনটি এই শুটিং শুরু হওয়ার আগে আমি আলাপ করছিলাম, আপনি বলছিলেন কথাটা খুবই চমৎকার, একটা মূল্যবান কথা, যে পৃথিবীতে যদি কারো একটা স্কিল নিয়ে সে অতিবাহিত করতে চায়, সেটাও যেন হয় সেলস স্কিল। এইটা ছাড়া আর কোনো দক্ষতা ছাড়াও সে চলতে পারবে। হ্যাঁ, দক্ষতা যত বাড়াবে তত ভালো, কিন্তু একটা যদি হয় সেটা হচ্ছে সেলস স্কিল। তো এইটাকে কেউ অস্বীকার করতে পারে না। এবং পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ আছে সেলস পেশায়, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। এমন কোনো মানুষ নাই যে সেলস করছে না। যে ছেলেটি এইচআরে জব করে সেও সেলসম্যান, যে ফাইন্যান্সে জব করে সেও সেলসম্যান। তো সেলস বাদ দিয়ে কিছু হবে না। ঠিক আছে? সেলসকে উপভোগ করুন, সেলসকে এনজয় করুন, সেলসকে ভালোবাসুন, সেলস নিয়ে জীবন কাটান, তাহলে সব মিলে সাফল্য দেখা পাওয়া যাবে ইনশাল্লাহ। রাজীব ভাই, আমরা এখন আপনার বেশ কিছু ভিডিও ট্রেনিং, আমরা জানি যে আপনি অবশ্যই বাংলাদেশে একজন পরিচিত ট্রেনার। আমরা সেলস ট্রেনার মানেই হয়তো বুঝি আমাদের রাজীব ভাই। তো রাজীব ভাই, আমরা ইদানিং দেখতে পাচ্ছি গত 2-3 বছর ধরে আপনি হেলথ নিয়েও কাজ করছেন, হেলথ ওরিয়েন্টেড অ্যাক্টিভিটিস। যেমন আমি বেশ কিছু আপনার ভিডিও দেখলাম, আপনি কক্সেস বাজারে বেশ কিছু প্রোগ্রাম করছেন সমুদ্রের পাশে, সেখানে আপনি লাইভ ফুডের ব্যবস্থা করছেন, সেখানে হেলথ ওরিয়েন্টেড ট্রেনিং করাচ্ছেন।
আবার আজকেও যখন আপনার সাথে কথা বলছিলাম আপনি বেশ কিছু বিষয় আমার সাথে আলোচনা করছিলেন। এই বিষয়ে যদি বলেন যে আপনি সেলস ট্রেনার থেকে কি আমরা এখন হেলথ ট্রেনার পাচ্ছি? না, আমি তো ডাক্তারও নই, কবিরাজও নই, আমি কিছুই নই। So, আমি হেলথ ট্রেনার নই। আমি কথাটা এটাই যে আমি তো সেলস ট্রেনার। আমার কাজ হচ্ছে এদেশে যারা বিক্রয় পেশায় সরাসরি ঘোষিত বিক্রয় শিল্পী তাদেরকে আস্তে আস্তে দক্ষ করে তোলা, যোগ্য করে তোলা। তাহলে আমাকে চিন্তা করতে হবে তাদের চাইতে অ্যাডভান্স লেভেলে যে কী দক্ষতা, কী যোগ্যতা দিলে তারা ভালো সেলসম্যান হতে পারবে। এটাই তো আমার পেশাগত দায়িত্ব, তাই না? তা আমি চিন্তা করলাম যে কী কী শিখলে একজন ভালো সেলসম্যান হতে পারবে, এটা শিখলে হতে পারবে। আচ্ছা, তার আগে কি, তার আগে কি, তার আগে কি, তার আগে কি, এইভাবে আগে 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 খুঁজতে খুঁজতে সবার আগে গিয়ে আমি যেটা খুঁজে পেলাম সেটা হচ্ছে সুস্থতা। ঠিক আছে, একের পাশে শূন্য বসলে 10, 10-এর পাশে শূন্য বসলে 100, 100-এর পাশে শূন্য বসলে 1000, 1000-এর পাশে শূন্য বসলে 10,000, 1 লাখ, 10 লাখ, 10 কোটি হতে পারবে। কিন্তু কোনো কারণে একটা যদি মুছে ফেলেন, সকল শূন্য, সব শূন্য। শূন্য। একইভাবে আপনাকে যদি পৃথিবীর সেরা ইউনিভার্সিটি থেকেও সেলস মার্কেটিংয়ে পিএইচডি করিয়ে আনা হয়, আমাকে করিয়ে আনা হয়, পৃথিবীর সকল ট্রেনারের ট্রেনিং করানো হয়, সকল সেলসের বই পড়িয়ে ফেলানো হয়, কিন্তু আমি অসুস্থ হয়ে গেলাম, আমার এত শিক্ষা দীক্ষার কোনো মূল্য নাই। কোনো মূল্য নেই। এই কারণে আমি এখন হেলথের উপর জোর দিই। কারণ আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের অবস্থা আসলে খুব খারাপ ভাইয়া। বাংলাদেশে এখন দেখা যাচ্ছে প্রতি 10 জনে একজনের ডায়াবেটিক, 10 জনে একজনের ডায়াবেটিক। আমার কথা না, পরিসংখ্যান থেকে আসছে। এই ডায়াবেটিকটা কিভাবে হচ্ছে, নির্ধারণ হচ্ছে যখন কেউ কোনো অসুস্থ হচ্ছে হয়ে হাসপাতাল বা ডাক্তারখানায় যাচ্ছে, ডাক্তার তখন তাকে টেস্ট দিচ্ছে, ওই টেস্টের ভিত্তিতে দেখা যাচ্ছে তার ব্লাড সুগার হাই, বলছে ভাই আপনি ডায়াবেটিকের রুগী। শুধুমাত্র অসুস্থ হওয়ার পর টেস্ট হচ্ছে, তাতেই 10 জনে একজন বেরিয়েছে। এটা যদি ভোটার আইডির মতো প্রত্যেকের রক্ত পরীক্ষা বাধ্যতামূলক করা হয়, তাহলে দেখা যাবে প্রতি 4 জন একজনের ডায়াবেটিক। তাহলে এটা তো ভালো কথা না রে ভাই। বাংলাদেশে প্রতি 3 জনে একজনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা। আচ্ছা, বাংলাদেশে 10 লাখ লোক ক্যান্সারের সাথে লড়াই করছে এবং প্রত্যেক বছর 2 লাখ লোক যুক্ত হচ্ছে। বাংলাদেশে এখন যত মহিলার আঙ্গুলে রিং পরানো, তার চাইতে বেশি পুরুষের হার্টের মধ্যে রিং পরানো। আচ্ছা। এগুলা কি কোনো ভালো তথ্য? না না। আপনি বলবেন চিকিৎসা ব্যবসার উন্নতি হচ্ছে, এগুলা চিকিৎসা ব্যবসার উন্নতি হচ্ছে না, এগুলা চিকিৎসা বেনিয়ারা লাভবান হচ্ছে, রুগীরা মরছে। ভাইয়া এগুলো বোঝার বিষয় আছে। আমরা গত বছর শুধু 2024 সালে বাংলার মাটিতে বাংলাদেশে ঔষধ কোম্পানি যেগুলোকে আমরা বলি, আসলে তো এগুলো ঔষধ না, এগুলো ড্রাগস, কেমিক্যালের তৈরি ড্রাগস। এই ঔষধ কোম্পানিগুলো আছে 246টা, এর মধ্যে রেজিস্টার্ড, এর মধ্যে কিছু আছে ইনঅ্যাক্টিভ, মানে বসে আছে, চলছে না। চলছে ধরেন মোটামুটি 220-30টা। এগুলা মিলে যে ঔষধ বিক্রি করেছে বাংলার মাটিতে গত শুধুমাত্র 2025 সালে, সেটার পরিমাণ হচ্ছে 30,000 কোটি টাকা। 30,000 কোটি টাকা। ইয়েস, আই রিপিট, 30,000 কোটি টাকার ঔষধ এরা উৎপাদন করে বাজারজাত করেছে বলে সরকারের কাছে ঘোষণা দিয়েছে। এই তথ্য আপনি পাবেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের যে ডাটা ওয়েবসাইট, সেখানে পরিষ্কার দেওয়া আছে। কিন্তু বাংলাদেশ কিভাবে চলে কম বেশি আপনিও জানেন, আমিও জানি। আমি 10 টাকার পণ্য বিক্রি করলে সরকারকে বলি 6 টাকার বিক্রি করছি। ভ্যাট ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা প্রবণতা আমাদের মধ্যে একটা জন্মগতভাবে হয়ে গেছে। আমার ধারণা ঔষধ কোম্পানিগুলো যা ডিক্লারেশন দিছে, এর চাইতে ওষুধ বেশি বিক্রি করছে, এবং সেটা 50,000 কোটি টাকার কম নয়। 18 কোটি মানুষের দেশে এক বছরে 50,000 কোটি টাকার ঔষধ বিক্রয় হয়। ক্যান ইউ ইমাজিন? ডাক্তারে ঔষধ লেখে, ফার্মেসিতে ঔষধ লেখে, গেলে ইচ্ছামতো ওষুধ কিনতে পাওয়া যায়। আমাদের প্রত্যেকের বাড়িতে ওষুধ ভরা। আগে প্রত্যেকের বাড়িতে ছিল পানের বাটা, দাদি নানি শখ করে পান খাইতো, এখন আছে ঔষধের বাটা, এর মধ্যে 4-5 রকম ওষুধ কিনে বসে রাখছি, ইচ্ছামতো খাচ্ছি। ঔষধ তো এভাবে খাওয়ার জিনিস না রে ভাই, এভাবে শরীরে ঢোকানোর জিনিস না, এটা তো কেমিক্যাল। এবং মহান সৃষ্টিকর্তা কোনো কেমিক্যালের ভরসায় দুনিয়া সৃষ্টি করেন নাই। এই যে এখন যে কেমিক্যাল নির্ভর আমরা যে চিকিৎসা ব্যবস্থা চলে গেছি, এটার বয়স কত? মাত্র 300 বছর। হোয়ারেস পৃথিবী চলছে হাজার হাজার বছর। তাহলে এর আগের এত হাজার বছর চললো কেমনে? বরং এই 300 বছর এই ড্রাগসের উপর নির্ভর হওয়ার পরে এখন প্রতিবন্ধী বাচ্চার সংখ্যা বেড়ে যাচ্ছে, এখন হিজড়ার সংখ্যা বেড়ে যাচ্ছে, ডিফেক্টিভ পিপলের সংখ্যা বেড়ে যাচ্ছে, নিঃসন্তান দম্পতির সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা মনে করছি ড্রাগস আমাদেরকে বাঁচাচ্ছে, না, ড্রাগস আমাদের বাঁচাচ্ছে না, তো ড্রাগস আমাদেরকে মেরে ফেলছে, তিলে তিলে মেরে ফেলছে। এবং এইভাবে চলতে থাকলে আগামী 50 বছরের মধ্যে ঢাকা শহর ফাঁকা হয়ে যাবে। আপনারা লিখে রাখেন, আমি 50 বছর পর বাঁচবো না হয়তো বা, কিন্তু লিখে রাখেন, এই ভিডিও থাকবে, কেউ না কেউ ভিডিও দেখবে। এটা 2025-2075 সালে যদি এখন যেভাবে চলছে, আমরা যদি ভুল না শুধরাই, 75 সালে ঢাকা শহর ফাঁকা হয়ে যাবে, হাজার হাজার ফ্ল্যাট পড়ে থাকবে, থাকার কোনো লোক নাই। বলবেন কেন? এটা কেন হবে? লোকসংখ্যা বাড়বে না? লোকসংখ্যা বাড়ছে না তো ভাই, লোকসংখ্যা কমছে। আর লোকসংখ্যা যেগুলো বাড়ছে সব প্রতিবন্ধী বাচ্চা হচ্ছে, ডিফেক্টিভ বাচ্চা হচ্ছে। আপনি একজন শিল্পপতি, 10,000 কোটি টাকা ব্যাংকে রেখে গেলেন, আপনি একটা প্রতিবন্ধী বাচ্চা জন্ম দিয়ে গেছেন। 10,000 কোটি টাকা ব্যাংক থেকে তুলতে হলে চেকে সই লাগবে না? এই তার একটা সন্তান নাই যে চেকটা সই করতে পারে, 10,000 কোটি টাকা কী হবে?
কে খাবে? বিষয়গুলো বোঝার বিষয় আছে তো ভাই। এখন প্রশ্ন হচ্ছে এত রোগবালাই কেন হচ্ছে? রোগবালাই হচ্ছে দুইটা ভুলে, লাইফস্টাইলের ভুল, আমাদের জীবনযাত্রার মান ঠিক নাই। দিন শেষে ভাইয়া আমি স্পিরিচুয়ালি বায়াসড, আমি বিশ্বাস করি আমি মুসলিম, আল্লাহ আছেন এবং আল্লাহ আমাকে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন দিয়েছেন। কোরআনের মধ্যে সব বলা আছে যেভাবে মানুষ চলতে হবে। পবিত্র কোরআনে পরিষ্কার লেখা আছে আমি দিনকে সৃষ্টি করেছি পরিশ্রমের জন্য, রাতকে সৃষ্টি করেছি বিশ্রামের জন্য। দিনে কাজ করো, রাতে ঘুমাও। আমরা কয়টা মাস রাতে ঘুমাচ্ছি? রাত জেগে আমাদের ক্ষতি করে ফেলছি। এক হচ্ছে কি বলবেন ধর্ম লঙ্ঘন করছি না, ধর্মীয় বিধান পরে আসেন, সাইন্টিফিক্যালি বুঝাই। আমাদের শরীরের মধ্যে কিছু হরমোন তৈরি হয়, এই হরমোনগুলো আমাদের মানে জীবনের উৎস বা জীবনকে চালিত করে। হ্যাঁ, এই হরমোনগুলো উৎপাদনের সাথে 4টা শর্ত যুক্ত। সময়টা হতে হবে মধ্যরাত। আপনার শরীরে হরমোন আপনার শরীরে আছে, কাজ করবে, শুধুমাত্র মধ্যরাতে সে আউট হবে, অন্য সময় ঘাপটি মেরে বসে থাকবে। এভাবে শরীরটাকে আল্লাহ পাক তৈরি করছেন, ঠিক আছে? আচ্ছা, শুধু মধ্যরাত হলে হবে না। মধ্যরাত মানে কয়টা? রাত 12টা। আরও 3টা শর্ত আছে। সময়টা হতে হবে মধ্যরাত। 2 নম্বর শর্ত হচ্ছে ওই সময় আপনাকে আমাকে গভীর ঘুমে আচ্ছন্ন থাকতে হবে। আচ্ছা, আপনি জেগে আছেন, আপনার শরীরে হরমোন আছে, কাজ করবে না। কাজ করবে যদি আপনি ঘুমায় থাকতেন মধ্যরাতে। এটা ন্যাচারালি সিস্টেম, এখানে আপনার আমার হাত চেঞ্জ করার কোনো সুযোগ নাই যে না আমি এটা গ্রোথ হরমোন দিয়ে চেঞ্জ পারবেন না ভাই। এটা ন্যাচারাল সিস্টেমের উপরে আমাদের কারো হাত নাই, এই জায়গায় আমাকে সারেন্ডার করতেই হবে। অবশ্যই। 3 নম্বর হচ্ছে যে জায়গায় আপনি ঘুমাবেন সেখানে আলো জ্বলতে পারবে না। এখন আপনি আমার এই ভিডিওটা দেখলেন, আপনি মোটিভেটেড, আপনি সুন্দর করে ঘুমাই গেলেন, কিন্তু আপনার অর্ধাঙ্গিনী রাত জেগে টিভিতে ভারতীয় সিরিয়াল দেখতেছে, উমুকে সংসার টিকলো কিনা, পরকিয়া হচ্ছে কিনা, ওই ঘরে আলো জ্বলতেছে। আপনি ঘুমায়ও ক্ষতিগ্রস্ত হলেন, সে তো না ঘুমায় ক্ষতিগ্রস্ত হলেই। 4র্থ শর্ত হচ্ছে সেখানে কোনো শব্দ থাকতে পারবে না। নিঃশব্দ কার ঘরে আছে? এসি চলছে, না চললে ফ্যান চলছে, না চলে রাস্তা দিয়ে করে ট্রাক চলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা এই 4টা শর্তকে পূরণ করতে পারছি? তাহলে আমাদের শরীরে হরমোন ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। এখন আপনি আপনার শরীরে ইমব্যালেন্স করলেন, আমি আমার শরীরে করলাম। এভাবে পৃথিবীর সব দম্পতির স্বামী স্ত্রী উভয় যদি হরমোন ইমব্যালেন্স হয়ে যায়, তার কাছ থেকে আপনি কীভাবে আশা করবেন যে সুস্থ বাচ্চা পয়দা হবে? এই কারণে আজকাল বাংলাদেশের অধিকাংশ নবদম্পতির এক চান্সে বাচ্চা হচ্ছে না, হচ্ছে না, অহরহ হচ্ছে না। আর যাদের বাচ্চা হচ্ছে 1123টা প্রতিবন্ধী বেরোচ্ছে। ফ্যাক্টরি নষ্টর ভাই। আরে ভাই, হলুদ মেশিনে দিলে হলুদের গুঁড়া বেরোয়, ঠিক আছে? এখন হলুদের গুঁড়া ভালো গুঁড়া পেতে হলে আপনাকে 2টা কাজ করতে হবে। একটা হচ্ছে ভালো মানের হলুদ দিতে হবে, আরেকটা হচ্ছে মেশিনটা ক্লিন থাকতে হবে, ঠিক থাকতে হবে। ভালো মানের হলুদ দিলেন, মেশিনটা জং ধরা, তাহলে কি আপনি পাউডার কি বেরোবে? জংসহ বেরোবে। তো একই কথা, আপনি ভুল বাপমা এই মেশিনের উপর তো কোনো টাকা দিয়ে সিঙ্গাপুর যান আর অস্ট্রেলিয়া যান, কোনো লাভ নাই। কিছু জিনিস আপনি প্রকৃতির কাছে ধরা। আমরা প্রকৃতির উপরে বেশি পণ্ডিতি করছি, বিজ্ঞানীদের অধিক বাড়াবাড়ি আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলতেছে। তো এই বিষয়গুলো ভাইয়া সমস্যা হচ্ছে লাইফস্টাইলে, যেটা বললাম। আরেকটা সমস্যা খাদ্যাভ্যাসে। মহান সৃষ্টিকর্তা পৃথিবীতে মানুষ পাঠানোর আগে মানুষের প্রয়োজনীয় সকল খাদ্য প্রকৃতিতে ছড়িয়ে রেখেছেন। আপনি শুধু 3টা ফর্মুলা ফলো করে খাবার খান, কোনো রোগবালাই থাকবে না। একটা হচ্ছে যে সিজনের যেই ফল পাওয়া যায় সেই সিজনে সেই ফল খান। আমের সময় আম খান, জামের সময় জাম খান, লিচুর সময় লিচু খান, কদবেল খান, লটকল খান, পানি ফল খান, মানে যখন যেটা পাওয়া যাবে, দেশি ফল, বিদেশি ফল না। কারণ আপনি যে ওয়েদারে বসবাস করেন, এই ওয়েদারে যে রোগবালাই হতে পারে ওইখানকার দেশীয় ফলের মধ্যে তার প্রতিষেধক ও প্রতিরোধক দেওয়া আছে। কিন্তু আমরা তো খাবো না, আমরা আঙ্গুর খাবো বিদেশ থেকে আমদানি, কিন্তু আমরা আপেল খাবো। আমি ওটা খেতে মানা করছি না, ফল সবই ভালো, আল্লাহর সৃষ্টি। আমি বলছি যে তুমি তোমার দেশি ফলটা ফেলে ওইটা খেতে গেলে তো হবে না। ওইটা কবেকার না কবেকার জিনিস, ওইটা ওই দেশের জন্য ঠিক আছে, তোমার দেশের জন্য ওইটা দরকার নাই। খাও, কম খাও, তুমি তোমার লটকল খাও, পানি ফল খাও। আমরা তো করছি না এটা। তাহলে এটা একটা আমাদের সমস্যা তৈরি করছে। 2 নম্বর সমস্যা হচ্ছে সিজন মিলায় খাবার খান। 2 নম্বর হচ্ছে আকৃতি মিলায় খাবার খান। পৃথিবীতে সব খাবারই প্রাকৃতিক খাবার, গাছের ফল মানবদেহের কোনো না কোনো অঙ্গের সাথে মিলে যায়। আচ্ছা, মিলবেই। যেমন আম কিডনির সাথে অনেকাংশে মিলে যায়। আপনার কি বা আমার কিডনি প্রবলেম, এক সিজন ধুমায় আম খান, আবার এই বিষাক্ত আম খেলে হবে না, বিষ ছিটের নাম না, একদম রিয়েল ন্যাচারালভাবে উৎপাদিত আম। পরের বছর কিডনি আবার চেক করান, কিডনির সমস্যা কমতে থাকবে। ভালো হয়ে গেছে নাও হতে পারে, কমতে থাকবে। প্রত্যেকটা খাবার, টমেটো হার্টের মতো, টমেটোর মধ্যে প্রকোষ্ঠ আছে, হার্টের মধ্যে প্রকোষ্ঠ আছে, হার্টের প্রবলেম, টমেটো খাওয়া বাড়ায় দিন। আচ্ছা, মাশরুম কানের মতো, আপনার কানের প্রবলেম, আপনি মাশরুম খাওয়া বাড়ায় দেন। চোখ, গাজর কাটলে দেখবেন স্লাইড হয়, তার মধ্যে একটা মাঝখানে একটা বৃত্ত থাকে চোখের মণির মতো, গাজর খাওয়া বাড়ায় দেন, চোখের জ্যোতি বেড়ে যাবে। পৃথিবীতে যে খাবারটা মানবদেহের যে অঙ্গের মতো
সেই খাবার সেই অঙ্গের হেফাজতকারী। নাইস টু নো। তৃতীয় ফর্মুলা হচ্ছে কালার মিলায় খাবার খান। আপনার হাড়ের প্রবলেম, হাড়ের রং সাদা, আপনি দুধ খান, ডিম খান, নারকেল খান, লাউ খান, মূলা খান, চাল কুমড়া খান। আপনার রক্তে প্রবলেম, রক্তের রং লাল, আপনি আনার খান, গাজর খান, টমেটো খান, বিটরুট খান। আপনার পিত্তথলিতে প্রবলেম, পিত্তথলির রং সবুজ, আপনি সবুজ গ্রিন জুস খান, বিভিন্ন সবুজ পাতা রস বানিয়ে খান। আপনার ফুসফুসের কালার কি, একটুখানি পিঙ্ক টাইপের, আপনি ওই পিঙ্ক টাইপের আঙুর পাওয়া যায়, ওইটা খান। কথা ক্লিয়ার? আমরা যদি এভাবে সিজন মিলে খাবার খাই, প্রকৃতি মানে মোট কথা দুইটা জিনিস, আপনি প্রকৃতিকে পর্যবেক্ষণ করুন, ধর্মীয় অনুশাসন মেনে চলুন, কোনো রোগবালাই হবে না ইনশাল্লাহ। আমাদের এখন হচ্ছে 9টা ভুল আমরা সবাই করছি কম বেশি, 9টা ভুল আমরা করছি খাদ্যাভ্যাস সংক্রান্ত। এর মধ্যে 4টা ভুল হচ্ছে ভারী খাবার খাওয়ার সংক্রান্ত, মানে যেগুলো আমরা চিবিয়ে চিবিয়ে খাই, এই খাবারের 4টা ভুল হচ্ছে। খাদ্য নির্বাচন ঠিক নাই, যে খাবারটা না খেলে শরীরের ভালো হতো সেই খাবারটা আমরা অহরহ খাচ্ছি, আর যেটা খাওয়া দরকার এমন অনেক খাবার আমরা খাচ্ছি না। স্বাদের বিচারে মহান সৃষ্টিকর্তা 6 রকমের খাবার তৈরি করেছেন, টক, ঝাল, মিষ্টি, নোনতা, তিতা, কষা। তার মানে আপনাকে 6 স্বাদের খাবার মিলিয়ে মিলিয়ে খেতে হবে, তাহলে শরীরটা সুস্থ থাকবে। সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছেন, তিনিই 6 স্বাদের খাবার দিয়েছেন, এবং তিনি পবিত্র কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন আমি কোনো কিছু অহেতুক সৃষ্টি করি নাই। এটা যদি ঠিক হয়ে থাকে, যদি এটাই অবশ্যই ঠিক, অতএব বুঝতে হবে 6 স্বাদের খাবার মানবদেহে প্রয়োজন। কিন্তু আমরা কি খাচ্ছি? আমরা টক খাচ্ছি কম, ঝাল খাচ্ছি মোটামুটি, মিষ্টি তো মাশাল্লাহ অনেক বেশি খাচ্ছি। টক, ঝাল, মিষ্টি, নোনতা, লবণ দিয়ে খাবার খাচ্ছি। তিতা খাবার অনেকেই খায় না, করলা খাই না। হ্যাঁ, আমরা কষা খাবার তো চিনি না। কষা মানে যেটা মুখে দিলে মুখ কেমন মরে মরে যায়, মুখ কষ্টা হয়ে যায়। যেমন ধরেন আপনার আমলকি, যেমন ধরেন হচ্ছে আপনার কি বলে কাঁচা কলা, আমরা তো খাই না। তাহলে এটা একটা ভুল হচ্ছে, খাদ্য নির্বাচন সংক্রান্ত ভুল। 2 নম্বর ভুল হচ্ছে খাদ্য পরিমাণগত ভুল। রাসূলুল্লাহ পরিষ্কার বলে দিচ্ছেন যে তোমরা যখনই খাবা পাকস্থলীকে 3 ভাগ করে খাও, 1 ভাগ পানি, 1 ভাগ খালি খাবার, 1 ভাগ খালি রাখো। আর আমরা মোটামুটি 4 ভাগ খাই, 3 ভাগ পাকস্থলী, 1 ভাগ গলার নলি। ফলে আমাদের খাবারটা ডাইজেস্ট হতে পারছে না, আমরা সমস্যায় পড়ে যাচ্ছি, অসুখ বিসুখ এখান থেকে হয়ে যাচ্ছে। 3 নম্বর ভুল হচ্ছে খাদ্যের টাইমিং ঠিক নাই। একটা বাংলা প্রবাদই আছে, সকালে খাও রাজার মতো, দুপুরে খাও প্রজার মতো, রাতে খাও ভিখারির মতো। আমরা উল্টা করি, সকালে খাই না, দুপুরে বাইরে ভাজা পোড়া খাই ফেলি, রাতের বেলা বাসায় গিয়ে ঠেসে খাই। হয়তো তখন আমি ঘুমাবো, তখন তো আমার খাবারের কোনো প্রয়োজন নেই, খাবারের প্রয়োজনটা ছিল সকালবেলা। এই জন্য খাবারের টাইমিং ঠিক করতে হবে। পৃথিবীতে যে প্রাণীরা দিনের বেলা খায় তারা রাতে খায় না, যারা রাতে খায় তারা দিনে খায় না, যারা সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে খায় তারা পরে খাবে না। এটাই প্রাকৃতিক নিয়ম। কিন্তু আমরা মানুষ এমন এক প্রাণী, দিনেও খাই রাতেও খাই, তা মানুষের অসুখ হবে না তো কার অসুখ হবে? আমাদের ভুল হচ্ছে তো। চতুর্থ ভুল হচ্ছে খাদ্য খাওয়ার ভঙ্গিমা ঠিক নাই। খাবার সামনে আসলে খাবারের দিকে তাকাতে হবে, শুকরিয়া আদায় করতে হবে সৃষ্টিকর্তার কাছে, তারপরে খাবারটাকে ধরে হাত দিয়ে টাচ করে মুখে অল্প অল্প করে তুলতে হবে, আয়েশ করে চিবাতে হবে। যে কোনো খাবার কমপক্ষে 16 বার চিবিয়ে খাওয়া উচিত। আমরা কি তা করি? আমরা আজকাল খাবার গিলে খাই, আবার খাবার খেতে গেলে এদিক তাকাই ওদিক তাকাই, এটা করি ওটা করি, এটা করা যাবে না। খাবার খাওয়াটা একটা ইবাদতের মতো, মনোযোগ দিয়ে কাজ করতে হবে। কারণ এটাই একমাত্র জিনিস যেটা আমি আমার ভেতরে ঢুকাচ্ছি ভাই। বাইরে পরার একটা পোশাক আমরা এত দাম দিয়ে কিনি, এত যত্ন করে এটাকে ব্যবহার করি, আর যেটা আপনি ভিতরে ঢুকাচ্ছেন সেটা আরও কত গুরুত্ব পাওয়ার কথা, কিন্তু আসলে আমরা সেখানে ভুলভাল করে ফেলছি, ভাজা পোড়া খেয়ে ফেলছি। ফাস্ট ফুড তো ফাস্টার গতিতে শরীরে ক্ষতি করছে। তাহলে খাদ্য সংক্রান্ত 4 ভুল, পানি সংক্রান্ত 3 ভুল। পানির পরিমাণ ঠিক নাই, টাইমিং ঠিক নাই, পানি খাওয়ার ভঙ্গিমা ঠিক নাই। একটা কথা আছে এরকম, খাবার খাও পান করে, পানি খাও চিবিয়ে। খাবার খাও পান করে, পানি খাও চিবিয়ে। পানি আবার চিবিয়ে খাবো কিভাবে? আচ্ছা, এখন আমরা মগ দিয়ে পানি খাচ্ছি, গ্লাস দিয়ে পানি খাচ্ছি। সৃষ্টির শুরুতে মানুষের হাতে কি মগ ছিল, গ্লাস ছিল? তাহলে পানি খেত কিভাবে? তারা পুকুর বা জলাশয় গিয়ে এই যে টান দিলে কি হচ্ছে, পানি ঢুকবে, আর এর সাথে লালা ঢুকছে, রাইট? এই লালাটা ঢুকাটা দরকার পানির সাথে। কিন্তু আজকাল তো আমরা পানি বোতল দিয়ে ঢেলে দিচ্ছি, ডাইরেক্ট ভিতরে ঢুকাই দিচ্ছি, পানির সাথে লালা মিশছে না। ওই পানিটা শরীরে খুব বেশি উপকারে লাগবে না। আল্লাহ পাক সিস্টেম করে রেখেছে, তুমি পানি খাবা, টান দিয়ে চুমুক দিয়ে তোমার পানির সাথে লালা মিশে যাবে, লালা মিশে ওই পানিটাকে হজমি শক্তি বাড়ায় দিবে। তাহলে এইগুলো পানি সংক্রান্ত 3 ভুল। এবার আসেন শ্বাসের 2 ভুল। শ্বাসের পরিমাণ ঠিক নাই, এর তো আবার টাইমিং নেই, সবসময় শ্বাস চলবে, ঠিক আছে? আর হচ্ছে শ্বাস নেওয়ার ভঙ্গিমা ঠিক নাই। আমরা মিনিমাম শ্বাস নিয়ে বেঁচে আছি, ফুসফুস যেটুকু টানতে পারছে সেটুকু আমরা বেঁচে আছি, কিন্তু আমাদের ফুসফুস যেটুকু টানছে এটুকু যথেষ্ট নয়, আমাদেরকে আরেকটু লাগবে। আমাদেরকে এই জন্য দিনে প্রত্যেকবার মেডিটেশন করা লাগবে।
আমরা এখন একটু আগে বলছিলাম, আবার বলছি ভাই, 3 জনে একজনের ক্যান্সার হচ্ছে। এই ক্যান্সার কেন হচ্ছে জানেন? কারণ আমাদের খাদ্য ঠিক নাই। তবে যদি কারো ক্যান্সার হয়ে যায়, তার জন্য একটা সহজ সমাধান বলছি। ক্যান্সার আক্রান্ত রুগীকে যদি 6 থেকে 9 মাস আগুনের স্পর্শবিহীন প্রাকৃতিক জীবন্ত খাবার খাইয়ে কোনোভাবে সার্ভাইভ করানো যায়, তাহলে তার শরীর থেকে ক্যান্সার উধাও হয়ে যাবে, নিশ্চিত থাকেন। এটার উপরে রিসার্চ আছে, কিন্তু এগুলো জানা যায় না। কারণ যারা ক্যান্সার নিয়ে ব্যবসা করে তারা এগুলো আপনাকে আমাকে জানতে দেবে না। তারা আপনাকে আমাকে এটাই বুঝাবে যে কেমোথেরাপি দাও, রেডিওথেরাপি দাও, সার্জারি করো, এগুলো কোনো সমাধান নয়। এবং এগুলো মৃত্যুটাকে আরও ত্বরান্বিত করে, মানুষের কষ্টটাকে বহুগুণ বাড়িয়ে দেয়, টাকা তো যাই। যদি কোনো মানুষ ক্যান্সার আক্রান্ত হয়, ইনিশিয়াল স্টেজে ধরা পড়ে বা যে অবস্থায় ধরা পড়ুক, প্রথম কাজ হচ্ছে তাকে 5 থেকে 7 দিনের জল চিকিৎসা, শুধুমাত্র লেবু পানি মধু তরল খাবার খাইয়ে রাখতে হবে। কারো ক্ষেত্রে 3 দিন, সিরিয়াস বুঝে 5 দিন বা 7 দিন পর্যন্ত হইতে পারে, এতে মরবে না, ভয় নাই। লেবু পানি মধু 1 ঘন্টা পর পর, এতে তার শরীরের যত কোষে যত ময়লা আবর্জনা আছে সব ক্লিন হয়ে বেরিয়ে যাবে। এবং ওই ক্যান্সার আক্রান্ত কোষগুলো অন্য খাবার না পেয়ে তারাও মরতে শুরু করে দেবে। এবং শরীরটা যে আমাদের হয়ে রয়েছে, কি বলে, অ্যাসিডিক হয়ে রয়েছে। সাধারণত মায়ের পেট থেকে যখন, সাধারণত না, মায়ের পেট থেকে যখন কোনো বাচ্চা বেরোয় পৃথিবীতে, তখন সে থাকে ক্ষারীয় মুডে, অ্যালকালাইন মুডে। কিন্তু পরবর্তীতে ভুল খাবার, অ্যাসিডিক খাবার খেতে 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 আমাদের দেহগুলো অ্যাসিডিক হয়ে যায়। আর অ্যাসিডিক কন্ডিশন যত হাই থাকবে, ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। আপনি যদি 5 থেকে 7 দিন যদি তাকে লেবু পানি মধু খাইয়ে থাকেন, তাহলে তার শরীরের ভিতর থেকে অ্যাসিডিক কন্ডিশন দূর হয়ে যাবে। শরীরের ক্যান্সার আক্রান্ত কোষগুলো আর পাত্তা পাবে না, তারাও আউট হয়ে তা শুরু করবে। এরপরে তাকে শুধুমাত্র প্রাকৃতিক জীবন্ত খাবার খাওয়াতে হবে, গাছ থেকে পাড়া ফল, ক্ষেত থেকে তোলা সবজি, তবে সেই ক্ষেতে কোনো কীটনাশক বা কোনো রাসায়নিক সার ব্যবহার করা যাবে না। এইভাবে যদি তাকে কাঁচা খাবার খাইয়ে, জীবন্ত খাবার খাইয়ে, বাদাম খাইয়ে 6 থেকে 9 মাস সার্ভাইভ করানো যায়, তারপরে আপনি পৃথিবীর যে ল্যাবে আছে সেই ল্যাবে টেস্ট করে দেখেন, যেই ডাক্তার বলছিল যে ক্যান্সার হয়েছে সেই ডাক্তারই বলবে ক্যান্সার নাই। এটা প্রমাণিত সত্য, কিন্তু এগুলো আমাদেরকে জানতে দেওয়া যায় না। মিডিয়া এগুলো থেকে আমাকে আড়াল করে রাখে, কারণ মিডিয়াও আজকাল কারো না কারো দ্বারা বায়াসড। সো আমাদের এই জিনিসগুলো বোঝা দরকার, প্রাকৃতিক নিয়মে চলা দরকার, প্রকৃতির কাছাকাছি যাওয়া দরকার, ব্যাক টু নেচার, ফিরতে হবে প্রকৃতির কাছে। মানুষ যতদিন শ্বাস আছে ততদিন সে মাটির উপরে, শ্বাস চলে গেলেই মাটি আমার উপরে। তাহলে আমার পৃথিবীতে থাকা অবস্থায় মাটির সাথে ভালোবাসা বাড়াতে হবে। কিন্তু আমরা আজকাল নগরায়নের নামে সব জায়গাগুলোকে ঢেকে ফেলতেছি, মাটির সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সভ্যতার সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কার হচ্ছে জুতা। যেদিন থেকে মানুষ জুতা পরতে শিখেছে, সেদিন থেকে তার শরীরে রোগবালায় বাসা বাঁধতে শুরু করেছে। পৃথিবীতে মানুষ ছাড়া কোনো পশু পাখি জুতা পরে না, এই জন্য তাদের অসুখ বিসুখ হয় না। আপনি যদি রেগুলার খালি পায়ে হাঁটতে পারেন, মাটিতে হাঁটতে পারেন, আপনার শরীরে যদি বিষ জমেও, টক্সিন জমেও, এগুলো মাটি টেনে নিয়ে আপনার শরীরটাকে বিষমুক্ত করে দিতে পারে। কিন্তু আপনাকে তো সুযোগ তৈরি করে দিতে হবে। আমরা বুকে হাত দিয়ে কয়জন বলবো যে আমরা মাটিতে হাঁটি? হাঁটি তো না, হ্যাঁ, নোংরা ময়লা হয়ে যাবো। নো, মাটিতে হাঁটতে হবে ভাই। মরার পর তো তোমার দেহটা মাটিতেই মিশবে, তাহলে মাটির সাথে সম্পর্ক তৈরি করো, অবশ্যই ভালো থাকবা। আমার বাসায় 2টা জিনিস আমি বের করছি 3 বছর আগে থেকে, যখন আমি বুঝতে শিখছি। এক হচ্ছে আমার বাসায় কোনো তেল নাই, আলগা তেল নাই, 2 সাদা চিনি নাই। আলহামদুলিল্লাহ আমার 2 মেয়ে 1 কন্যা। আমার মেয়েরা ছোট থেকে নানা অসুখে ভুগছিল। শুধুমাত্র যখন আমি এই তেল আর চিনি বাদ দিছি, আর কিচ্ছু করি নাই, তখন থেকে গত 3 বছর আমার কোনো মেয়েকে আজ পর্যন্ত ডাক্তারের কাছে নেওয়া লাগে নাই। অথচ তার আগে প্রতি মাসেই কোনো না কোনো মেয়ে অসুস্থ হচ্ছে, এই জ্বর, এই সর্দি, এই কাশি। আমি ট্রেনার মানুষ ভাই, ট্রেনিং করাবো না বাচ্চা কাচ্চা নিয়ে হাসপাতাল আর ক্লিনিক দৌড়াদৌড়ি করাবো? আচ্ছা, যখন আমি বুঝলাম যে সমস্যা আমার খাদ্যাভ্যাসে, আমি খাদ্যাভ্যাসে এখনও চেঞ্জ করতে পারি না, এখনও অনেক ভুল আছে, আমি অস্বীকার করছি না। আমি 100% শুদ্ধ হতে পারি নাই ভাইয়া, কিন্তু কিছু চেঞ্জ করেছি, সঙ্গে সঙ্গে আমার রেজাল্ট চলে এসছে। তেল দিয়ে রান্না করা লাগবে না তো। আগেকার আমলে আমাদের বাবারা না, আমাদের দাদির আমলে, দাদার আমলে বাড়ি সব ছিল গৃহস্থ বাড়ি। গৃহস্থ বাড়িতে 17-18 জন মানুষ, বাপ মা, যৌথ পরিবার, প্লাস 2-4টা রাখাল টাখাল, এইসব মানে কাজের লোকটোক মিলে 17-18 জন থাকতো না, বা গ্রাম থেকে লোকজন আসতো। হ্যাঁ, এত লোক খাইতো। তাদের রান্নার জন্য দাদা বা নানা একটা তেলের বোতল শিশি সাইকেলে ঝুলায় হাটে নিয়ে যেত, সপ্তাহে 1 দিন হাটে 1 শিশি তেল আনতো। এই তেল দিয়ে 17-18টা লোকের 7 দিনের রান্না হইতো ওইটুকু তেলে। কীভাবে রান্না হতো? মাখায় রান্না করতো নানি দাদিরা। সব সবজি টবজি কুটে হাঁড়ির মধ্যে বসায় দিয়ে মশলা দিয়ে মাখায় দিত, পানি দিত, লাস্ট একটু তেল 1 মুটকি দিয়ে ঢেলে দিত। আর এখন আমরা শুরুই করি, দর্শক মণ্ডলী আসেন আপনাদেরকে পেয়ারা ভাজা শেখাই। প্রথমে তেল ঢালুন। এই কাজগুলো কে করেছে? রান্নার অনুষ্ঠানগুলো সব তেল কোম্পানি স্পন্সর করে। তেল কোম্পানিগুলো, আমরা দেখি কি রান্নার অনুষ্ঠান, উমুক
উপস্থাপনা করছে, তুমুক উপস্থাপনা করছে। নো, কলকাঠি নাড়ছে ওই স্পন্সর কোম্পানি বলে দিচ্ছে এই রান্নাটা দেখানো যাবে, এই রান্নাটা দেখানো যাবে না। ওরা কোন রান্নাটা দেখতে উদ্বুদ্ধ করছে? যে রান্নায় তেল বেশি লাগে, যে রান্নায় তেলের ব্যবহার নাই, সেটা কখনোই কোনো রান্না অনুষ্ঠান আপনাকে শেখানোও হবে না, দেখানো হবে না। দেখালে ওর স্পন্সরশিপ বাতিল হয়ে যাবে। এবার প্রথমে আমরা তেল ঢালা অভ্যস্ত হয়ে গেছি, এখনকার মায়েরা বোনেরা তেলের উপরে চলে। নো, তেল লাগবে না। আপনি পানি দিয়ে রান্না করেন, তেলের যে পরিমাণ তেল অপব্যবহার হচ্ছে তেলের, আর তেলেরও আবার কাহিনী আছে ভাই। এগুলো তো তেল না, এগুলো হচ্ছে পোড়া মোবিল। যে অবস্থা আমদানি হয় সে অবস্থায় আপনাকে দেখালে আপনি খাইতে পারবেন না, কালা। এটার প্রসেস করে চকচকে বানানো হয়। এটা প্লাস্টিক, সোজা প্লাস্টিক। এগুলোকে মানে তেল বলা যাবে না, এগুলো ভোজ্য তেল বলি আমরা নামে, এটা সম্পূর্ণ প্লাস্টিক। এগুলা কোনোটাই ভালো না, কোনো তেলে আপনি যাবেন। আলগা তেল কেন? শোনেন, যদি তেল মানুষের জীবনে এইভাবে আলগা খাওয়ার প্রয়োজন হতো, তাহলে আল্লাহ তাআলা প্রাকৃতিকভাবে এমন সিস্টেম রাখতো যেখানে অটোমেটিক তেল পড়তো। আদম আলাইহিস সালাম কোন ব্র্যান্ডের তেল খাইছে? হ্যাঁ, উনি পৃথিবীতে 1000 বছর বেঁচে গেছে, আর আমরা তেল খেয়ে 40 বছর বাঁচতেছি না। হার্টের প্রবলেম, ব্লকেজ, স্টকেজ। তাহলে কোনটা ঠিক? উনি ঠিক না আমি ঠিক? হ্যাঁ, ঠিক ছিল। তেল মানবদেহে লাগবে। পুষ্টিবিদেরা বলবে হ্যাঁ তেল লাগবে, মানুষের খাবারের 15% তেল লাগে, 10% তেল লাগে, 12%। কথা সত্য, পুষ্টিবিদরা ভুল বলছে তা বলছি না। দেখেন, আল্লাহ তাআলাও জানেন মানুষের তেল লাগবে, এই জন্য সকল খাবারের মধ্যে তেল ঢুকিয়ে রেখেছেন। ভাতের মধ্যে তেল আছে, ভাতের কুড়ার মধ্যে তেল আছে, ফলের মধ্যে তেল আছে। ওই তেল দিয়ে আমার কারবার হবে, আলগা তেল খাওয়ার দরকার নাই। তাহলে রানবো কীভাবে? পানি দিয়ে। যেভাবে তেল ঢালতাম সেইভাবে পানি ঢালবেন। তেলের চাইতে পানির পরিমাণ দ্বিগুণ লাগবে। তবে তেল যেমন একবারে ঢেলে দেওয়া যায়, পানি একবারে ঢেলে দিলে শুকায় যাবে। প্রয়োজনে একটা বোতলের মধ্যে পানি ভরে মুখটা ছিদ্র করে নেবেন, রান্নার সময় আস্তে আস্তে চাপ দিবেন, একটু একটু পানি পড়বে। কিন্তু এই রান্নার একমাত্র সমস্যা হচ্ছে ক্রমাগত নাড়তে হবে। একটু ছেড়ে দিলেই রান্না লেগে যাবে। আমাদের মায়েরা তো আজকাল আরামপ্রিয় হয়ে গেছে, সরি টু সে। তারা একটা তরকারি চাপাই দিয়ে আধা ঘন্টা ভারতীয় সিরিয়াল দেখে আসে। এখন এইভাবে তখন তারা করে কি, তেলের উপর চাপাই দেয়, তেলে চাপাই দিয়ে এবার তেল যত ইচ্ছা মানে ফুটুক, ওটা কিছুই নষ্ট হবে না। এইভাবে তো রান্না করলে রান্না হবে না রে ভাই। রান্না করতে হবে আপনাকে পানি দিয়ে। আচ্ছা, পানি দিয়ে করছেন না, তেল দিয়ে করতে যাচ্ছেন, আপনার তেল খাওয়ার খুব শখ, তাহলে সরিষা বাটেন। ভালো সরিষা কিনে এনে আপনি ভিজায় রাখেন আগের রাতে পানিতে, পরের দিন সকালবেলা ওই ব্লেন্ড করে ফেলেন বা বেটে ফেলেন, ওই সরিষা বাটা দিয়ে রান্না করেন, তাহলে দুইটা লাভ হবে। একটা হচ্ছে সরিষা বাটার মধ্যে কি তেল আছে না ভাই, তাহলে সে তেল খাবো। পাশাপাশি ওই সরিষার যে খৈল, সেটা ফাইবার হিসেবে আমার পরিপাকতন্ত্রকে ক্লিয়ার করবে। মহান সৃষ্টিকর্তা পবিত্র কোরআনে পরিষ্কার বলছেন, আমি কোনো কিছু অহেতুক সৃষ্টি করি নাই। তার মানে তেল খেতে হলে তেলের সাথে যে ফাইবার, খৈল, ওইটাও দরকার, নাইলে ওইটা আলাদা করে দিতেন। খেজুর গাছে যেমন কাঠি দিলে রস পড়ে, তাহলে সরিষা গাছে আমার একটা সিস্টেম থাকতো, কাঠি দিতাম, ওখানে তেল টপ টপ করে পড়তো। সেটা যেহেতু আল্লাহ করেন নাই, তার মানে সরিষাটা খেতে হবে, সরিষার তেল নয়। তাহলে আমি সরিষাটা খাই, বেটে খাই, তেলও পাইলাম, তরকারিতে তেলও হইলো, আবার কি হইলো, আমার পরিপাকতন্ত্রের জন্য সুবিধা হলো খৈলের কারণে। হ্যাঁ, তৈলের কারণে আমার স্টুল আউটটা ভালো হয়ে গেল। আচ্ছা, তৃতীয় ফর্মুলা, আপনি নারকেল কুড়ে রাখেন, তেলের পরিবর্তে নারকেল দেন, নারকেল দিয়ে রান্না করেন, তেল পেলেন একদম। কিসের আপনার বাজার থেকে মানে তেল, অনেকে ওই তেল বিক্রি করে, তেল কি বলে, কোকোনাট অয়েল, ফুড গ্রেড, ওইসব কেনার দরকার নাই। আমি বলছি ওইটা ঠিক আছে, ওইটা খারাপ না, কিন্তু ওটা কোন দেশে তৈরি হয়েছে, কবে তৈরি হয়েছে আপনি কি জানেন নাকি রে ভাই? সবাই ব্যবসা করতেছে। আপনি ঘরে নারকেল আছে, আমাদের দেশের এত সমুদ্রের পাড়ে এত নারকেল গাছ, আপনি ওখান থেকে নারকেল পেরে আনেন, প্রত্যেকদিন নারকেল কুড়ান, নারকেল কুড়া দিয়ে রান্না করেন, খাবার টেস্ট হবে, আপনি তেল যেটা চাচ্ছেন তেলও পাবেন, এনার্জি পাবেন, পুষ্টি পাবেন, সব পাবেন। তো এক কথাতে আসলে আমরা অন্যদিকে চলে যাচ্ছি। মূল কথাটা হচ্ছে ভাই, সুস্থ থাকতে হবে। সেলস কৌশল যতই শেখায়, সুস্থ না থাকলে তার কৌশল কোনো কাজে আসবে না। এই জন্য আমি যখন আজকাল সেলস ট্রেনিং করাই, আমাকে কেউ সুযোগ দেখ আর না দেখ, আমি জোর করে হলেও ট্রেনে সুস্থতার কথা আনবই। এবং এনে আমি প্রথমে তাকে একটা রুটিন সাজিয়ে দেই। একটা সেলসম্যানের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কখন কি করবে, কখন খাবে, কখন ঘুমাবে, কখন সে কাজ করবে, কি কাজ করবে, কিভাবে কাজ করবে, রুটিন সাজিয়ে দেই। এই রুটিনটা সাজাইতে আমার লাগছে 13-14 বছর। কারণ আমি যখন আমার ক্যারিয়ার শুরু করছি তখন তো এত কিছু বুঝতাম না রে ভাই। আমার সময়ের সাথে আস্তে আস্তে বুঝছি, এবং আমি এগুলাকে যা আমি প্র্যাকটিক্যালি দেখেছি, তার সাথে আমি বই পড়া বিদ্যা, তার সাথে আমার কোরআন হাদিস পড়া, তার সাথে আমার মানে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, সব কিছু সমন্বয় করে এখন আমি মানুষকে আমার দীর্ঘ 23 বছর অভিজ্ঞতার আলোকে একটা সুন্দর রুটিন সাজিয়ে দিতে পারবো, যে আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ধাপে 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 চললে আপনার লাভ হবে। আর আপনি যে কক্সবাজার প্রসঙ্গটা তুললেন, এটা হচ্ছে আমি মানুষকে শুধু সচেতনই করে গেছি একটা পর্যায় পর্যন্ত সুস্থ থাকার ব্যাপারে। কারণ আমি ডাক্তারও না, কবিরাজও না, আমার ওই লাইনে তো কাজ করা কিছু নাই। কিন্তু দেখলাম যে মুখে যেগুলো বলছি, মানুষ এগুলো শুনছে, বুঝছে, লাইকও দিচ্ছে, কিন্তু মানছে না।
তখন আমার কাছে মনে হলো যে এই জিনিসগুলোকে হাতে কলমে প্রমাণ করে দেখার দরকার, কারণ আমি তো অলরেডি আমার বাসায় প্র্যাকটিস করে জানি যে এইভাবে 3 দিন পানি খেয়ে থাকলে শরীরের ভিতরের কোষগুলো পরিষ্কার হয়ে যায়। এটা আমি লিখতে পারছি ফেসবুকে, ভিডিও বানাতে পারছি, কিন্তু এটা তো আমি করে দেখাতে হবে। তখন আমি চিন্তা করলাম যে এই জিনিসগুলোকে প্র্যাকটিক্যালি করতে হবে। এখন আমরা যে কাজটা করি, প্রতি 2-3 মাস পর পরই প্রকৃতির কাছাকাছি যাই, হয় সাগরের কিনারে অথবা পাহাড়ের চূড়ায়। আমাদের কিছু ভেন্যু আছে সিলেক্ট করা, খাগড়াছড়িতে কিছু ভেন্যু আছে, কক্সবাজার আছে। আমরা কি যারা আগ্রহী তাদেরকে সাথে করে 2-4 দিনের জন্য নিয়ে যাই। আমাদের সাথে চলো, গিয়ে আমরা যেভাবে চলবো তোমরা সেভাবে চলো। আমরা যে খাবারগুলো, আমরা কিন্তু লোকাল কোনো খাবার খাওয়াই না, আমরা সারা দেশের, আমি আবার যেহেতু এই কাজগুলো অনেক দিন ধরে যুক্ত, এখনও কিছু কিছু কৃষক জেদ করে বিষমুক্ত খাবার উৎপাদনের লড়াই চালিয়ে যাচ্ছেন। মানে এমন কৃষক এখনও আছে বাংলার মাটিতে টিকে, যারা 1 ফুটা বিষ ব্যবহার করে না, কোনো কীটনাশক ব্যবহার করে না, কোনো সার ব্যবহার করে না, কিন্তু তাদের সংখ্যা একেবারে আঙুলে গোনা, হাতে গোনা বললে ভুল হবে, আঙুলে গোনা। আমি তাদেরকে চিনি। তাদের কাছ থেকে ওই সময় যখন আমি প্রোগ্রামগুলো করি, তখন তারা যেটা লেটেস্ট উৎপাদন করছে, ভাই এই মুহূর্তে তোমার কাছে কোন ফসলটা টাটকা আছে, এটা আছে, ওইটা আছে, ওইগুলো নিয়ে আমি ওই খাবার দাবার নিয়ে লোকজনকে নিয়ে কক্সবাজার চলে যাই। আচ্ছা, গিয়ে প্রথম দিন তাদেরকে আমি জিনিসটা ব্রিফ করি, করার পরে তাদেরকে আমি হেলথ অ্যাওয়ারনেসের ব্যাপারে মানে সচেতন করি। তারপরে তাদেরকে বলি যে ভাই আমরা আগে ভিতরটাকে পরিষ্কার করব। 1 থেকে 2 দিন তাদেরকে জল চিকিৎসা চলে, শুধুমাত্র তরল খাবার খাইয়ে রাখা হয় নির্ধারিত নিয়মে। লেবু পানি, মধু, বিটের রস, আদার্স কিছু জিনিস আছে, সবই ন্যাচারাল জিনিস, এখানে কোনো কৃত্রিমতার কিছু নেই, কোনো ড্রাগস নাই। এবং এগুলা খেয়ে আমি বলি আপনি ফিল করছেন কিনা, আপনার ভেতরটা ভালো লাগছে কিনা। হ্যাঁ ভাই ভালো লাগছে, ব্যথা কমে গেছে, ব্যথা কমে যায় ভাই, বিশ্বাস করেন এগুলা পরীক্ষিত। আপনার শরীরে ব্যথা, খাদ্য দিয়ে আপনার ব্যথা ভালো করা সম্ভব, কোনো ওষুধ লাগবে না, কোনো পেইন কিলার লাগবে না, সম্ভব ভাই। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আপনারা যে কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন আমার কাছ থেকে, আমি হাতে কলমে প্রমাণ করে দিব। তারপরে তাদেরকে 1-2 দিন জল চিকিৎসার মধ্যে রাখা হয়। এর সাথে লাইফস্টাইল, কখন খাবেন, কখন ঘুমাবেন, মানে ওইখানে গিয়ে আমরা রাত জাগবো না কোনোভাবেই। আমাদের যত জ্ঞানদানি হোক, যত ট্রেনিং হোক, রাত 8টার মধ্যে সব শেষ করে এবার রুমে চলে যাও, ঘুমাইতেই হবে। ভোরবেলা ফজর রক্ত উঠতে হবে, নামাজ পড়ো, বা অন্য ধর্ম হলে স্ব ধর্মকর্ম করো, করার পর সাগর পাড়ে আসো। এবার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শেখাবো আধা ঘন্টা, কীভাবে আপনি মানে কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়াই ব্যায়াম করতে পারেন, ঘরে বসে করতে পারেন, সেগুলো শেখাবো। তারপরে আপনাকে মেডিটেশন শেখাবো, মানে মোট কথা প্র্যাকটিক্যাল সেশন। এবং আমাদের এই সেশন করে আসার পর সংখ্যাটা খুব বেশি না, ধরেন এখন পর্যন্ত আমি 19টা বা 20টা এরকম প্রোগ্রাম করতে পেরেছি গত 4-5 বছরে। সব মিলে কত হয়তো 1000 খানেক মানুষ আমাদের এই প্রোগ্রামগুলোতে যুক্ত হয়েছেন, কেউ কেউ একাধিকবারও যুক্ত হয়েছেন। অন্তত 50টা পরিবার আছে যাদের কাছে কোনো এখন 1 টাকার ওষুধ লাগে না, 1 টাকার ওষুধ লাগে না, এবং তারা ওষুধমুক্ত জীবনযাপন করছেন। হার্টের রুগী, হার্টে রিং পরানো আছে, ডাক্তার বলেছে সারা জীবন ওষুধ খেতে হবে। আমরা বলছি আপনি দেখেন, ফিল করেন, যদি কষ্ট আপনি খেন, আর কষ্ট না হলে আমাদের কথা মানেন, তা আমাদের কথা মেনে সে আরামে আছে, সে এখন ছেড়ে দিছে, ড্রাগস মুক্ত জীবনযাপন করছে, ঠিক আছে। এবং এই কোর্সগুলোতে করে এটা কিন্তু কোনো কমার্শিয়াল উদ্যোগ না, এটা ওইখানে আমরা যে যাবো, আসবো, থাকবো, খাবো, যে খরচটা হবে এটা পিকনিকের মতো আর কি, চাঁদা নেওয়ার মতো করে আর কি, ঠিক আছে। ওইখানকার থাকা খাওয়ার তো খরচ আছে ভাই, কক্সবাজার তো পর্যটন নগরী, এখানে মানে খুব এক্সপেন্সিভ, ওই এক্সপেন্সিভ। আমরা হয়তো খুব হাইফাই কোথাও থাকবো না, কিন্তু তারপর একটা এক্সপেন্স আছে। আবার ওই যে অর্গানিক খাবারগুলো, মনে করেন আমি লেবু খাওয়াবো, লেবু আনছি যশোর থেকে, লেবু তো বাড়ির পাশের হাটেও পাওয়া যায়, বাজারেও পাওয়া যায়, ওই লেবু তো আমি খাওয়াচ্ছি না, আমি আনছি যশোর থেকে, যে সার দিয়ে উৎপাদন করেছে, জৈব সার দিয়ে। তাহলে আমার লেবুর 1 টাকা লেবু হয়ে যাচ্ছে আমার কাছে 5 টাকা। এই হিসাব করলে তখন দেখা যায় আমার এই কোর্স ফি একটা বড় ফিগার চলে আসে। তখন মানুষ মনে করে এটা খুব বড় ব্যবসা হয়ে গেলো। কিন্তু অনেস্টলি স্পিকিং, আমি বহু মানুষকে ওপেন চ্যালেঞ্জ না, আমি অনেকে বলে ভাই কিছু কমানো যায় না এই প্রোগ্রামে। আমি বলি ভাই এক কাজ করেন, এবারের প্রোগ্রামের আপনি ট্রেজারের দায়িত্ব নেন, ক্যাশিয়ারের দায়িত্ব নেন, যা খরচ খরচা হবে আপনি দিয়া যা টাকা থেকে নিয়ে যাবেন, অথবা শর্ট পড়লে পকেট থেকে দেবেন। তখন আর কেউ রাজি হয় না, কারণ যাওয়ার আগে মনে হয়, কিন্তু যাওয়ার পরে বুঝতে পারে যে এই খাবারগুলো জোগাড় করা একটু মানে এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, ক্রিটিক্যাল হচ্ছে। আর আমি তো একবার খাওয়াই দিচ্ছি, এরপর তো আমি আপনাকে আর আমি খাওয়াবো না, আমি সোর্সিং বলে দিব যে ভাই আপনি এই খাবারটা আপনি সাভারের অমুকের কাছে পাবেন, এই খাবারটা আপনি মানিকগঞ্জে পাবেন, এই খাবারটা আপনাকে শিবচর থেকে পাওয়া যাবে। আমি আপনাকে পথ চিনাই দিব, আমার সাথে 2 দিন 3 দিন থাকার পরে বাকি পথ আপনি চিনে গেলেন। এবার আপনি আপনার মতো যতটুকু ভালো থাকতে পারেন আর কি। আর আমরা মাঝে মধ্যে আবার রিইউনিয়ন করি, আমাদের কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আমরা কেউ ভালো খাবার পেলে শেয়ার করি, খাই, একজনকে উদ্বুদ্ধ করি।
এভাবে উদ্দেশ্য হচ্ছে আসুন ভালো থাকি, সুস্থ থাকি, এই ঠিক আছে। আর সেলসম্যানদের জন্য একটাই কথা, হেলথ ফিট তো সেলস হিট। আপনার ট্রেনিং প্রোগ্রামের কথা যদি একটু বিশদভাবে বলতেন যে কখন এটা হয়। আচ্ছা, আমার ট্রেনিং প্রোগ্রাম বললে তখন মনে হবে আমি বিজ্ঞাপন করতে চলে এসেছি। আমি আসলে এই বিজ্ঞাপন করতে মানে চাই না, একটু আনইজি ফিল করছি। তারপর আপনি যেহেতু প্রশ্ন করলেন বলি, আমি মূলত কর্পোরেট ট্রেনার। বিভিন্ন কর্পোরেট হাউস আমাকে তাদের সেলস টিমের ডেভেলপমেন্টের জন্য তারা আমার সাথে চুক্তিবদ্ধ হয়। জি, তাদেরই ভেন্যু, তাদেরই মেনু, তাদের আয়োজন, আমি শুধু সেখানে গিয়ে আমার মতো করে ট্রেনিং করাই। এটা আমার রেগুলার কাজ। এর বাইরে অনেক সময় অনেক মানুষ আমার কথা শুনে আগ্রহ প্রকাশ করে। ইদানিং এই সংখ্যাটা আরও বেড়ে গেছে এবং আমি শিওর এই পডকাস্টটা টেলিকাস্ট হওয়ার পরে বা প্রচারিত হওয়ার পরে আমার কাছে আগ্রহী মানুষের সংখ্যা আরেকটু বেড়ে যাবে ইনশাআল্লাহ। এই রকম যে মানুষজন যারা যুক্ত হয় তাদেরকে কি হবে, এই জন্য প্রত্যেক মাসের প্রথম শুক্রবারে, ইংরেজি মাসের প্রথম শুক্রবারে আমি নিজের উদ্যোগে একটা পাবলিক ট্রেনিংয়ের আয়োজন করি। সেখানে যে কেউ আসতে পারবে একটা নির্ধারিত ফির বিনিময়ে। উদ্দেশ্য হচ্ছে যে কেউ এককভাবে আমার ট্রেনিং করতে চায়, তার জন্য তো আমি আলাদা ব্যাচ করতে পারছি না। ওরা এরকম প্রত্যেক মাসে 30-40 জন নিয়ে জড়ো হয়। এইটা আলহামদুলিল্লাহ আমি 2016 সালে শুরু করি, এখন 2025 সাল আমার চলতেছে 61তম ব্যাচ। আচ্ছা, মানে কিছু গ্যাপ যায়, যেমন রোজার মাসে হবে না, বা অনেক সময় এমন সময় প্রথম শুক্রবার পরে যে ওই দিন করার কোনো উপায় নাই, ওগুলোকে বাদ দিয়ে দেখা গেছে আমি মানে প্রত্যেক 2-4 মাস গ্যাপ গেলেও বছর 8-10টা প্রোগ্রাম আমি করে যাচ্ছি। এভাবে আমি পাবলিক প্রোগ্রাম করি। আর এর বাইরে যেটা করি সেটা হচ্ছে, যেটা বললাম, সুস্থতার জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এটা অনেক সময় এটাও হয় যে লিডারশিপ, টিম বিল্ডিং ট্রেনিং, অনেকে চায় যে ভাই সাগর পাড়ে গিয়ে আমরা ট্রেনিংও করব প্লাস ফুড ম্যানেজমেন্টটা হবে ওই হেলথ অ্যাওয়ারনেস সিস্টেমে। তো দুইটার একটা কম্বিনেশন করে ফেলি, হেলথ ফিট আবার সেলস হিট। সেলসের ট্রেনিং চলে সারাদিন ব্যাপী, আর সকাল সন্ধ্যায় চলে হেলথ অ্যাওয়ারনেসের বিভিন্ন আলোচনা। এভাবে আমরা প্রোগ্রামগুলো করছি। মূল কথা হচ্ছে ভাই, মানুষকে সুস্থ রাখতে হবে, মানুষকে ভালো রাখতে হবে। কারণ যেভাবে মানুষ ভুলভাল খাবার খাচ্ছে আর যেভাবে ভুল লাইফস্টাইল করছে, তাতে আজ থেকে 5-7-10 বছর পরে আমি সেলস ট্রেনিং করার মতো সুস্থ মানুষ পাবো না। অবশ্যই। আপনি যদি বলেন যে ভাই আপনার স্বার্থটা কি মানুষকে সুস্থ রেখে, আমি যদি সেলস ট্রেনার হিসেবে আমার জীবিকা নির্বাহ করতে চাই, এটা আমার একমাত্র পেশা, একমাত্র ইনকাম সোর্স, যে আমি মানুষকে ট্রেনিং করায়, সেলস ট্রেনিং করে আমি ইনকাম করি, এইটা টিকে রাখতে হলে আমার কাছে তো ট্রেনিং করার মতো সুস্থ লোক লাগবে। কিন্তু যেভাবে ভুলভাল জীবনযাপন চলছে, অসুস্থ মানুষ এত ভরে যাচ্ছে যে আমি ভবিষ্যতে ট্রেনই পাবো না। তো আমার স্বার্থটা ওখানে যে আমি সুস্থতার চর্চা করাই, প্র্যাকটিস করাই, সচেতন তৈরি করছি যেন মানুষ সুস্থ থাকে, তাহলে হয়তো ভবিষ্যতে তার কেউ না কেউ আমার কাস্টমার হবে। আমার লাভ বা স্বার্থ এইটুকুই। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ রাজীব ভাই। আপনি অনেক কষ্ট করে আসছেন আমাদের অনুষ্ঠানে। তো আমরা প্রতি অনুষ্ঠানেই আমরা হচ্ছে যারা গেস্ট আসে তাদের কাছ থেকে একটা অটোগ্রাফ রাখি। আচ্ছা, তো এই আজকে হচ্ছে আমাদের 39 পডকাস্ট। আচ্ছা, এটা হচ্ছে মাগ। আপনাকে একটা মেসেজ লিখে একটা সিগনেচার করতে হবে, আচ্ছা, শিওর। এবং কোনো এক সময় হয়তো আমরা এটাকে অকশন উঠাবো। কোনো অসুবিধা নেই ভাই, আল্লাহ যেন অকশনে ওঠানোর মতো এত গুরুত্বপূর্ণ করে তোলে এই মগটাকে। ইনশাআল্লাহ। সুস্থ থাকলে বাকি সব ব্যস্ততা ঠিক থাকবে। আমার তো মেসেজ একটাই, সবার আগে সুস্থতা। ধন্যবাদ রাজীব ভাই, আমি এখানে রেখে দিচ্ছি। কোনো এক সময় হয়তো আমরা এটাকে করবো আর কি, অকশন করবো, মগে মগে ভরে যাক। হ্যাঁ, থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যে আজকে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, এবং আমরা অনেক কিছু শিখলাম। শুধু সেলস না, সাথে হচ্ছে সুস্থতা নিয়ে। আসলে আমি কোনো কিছু শেখাতে পারি না, আমি শুধু জানাতে পেরেছি। এখন জানা প্লাস মেনে চলা সমান সমান শেখা। মানে এই ভিডিও অনেকেই দেখবেন, কিন্তু তারা যদি শুধু জেনেই মানে শেষ করে দেন তাহলে কিন্তু কোনো লাভ নাই। যদি আমার এই সারাদিনের এই আলোচনা থেকে যদি কিছু কথা তারা তাদের জীবনে ইমপ্লিমেন্ট করেন, তাহলেই এই আয়োজনের এই কষ্টের সার্থকতা। আর যদি সেটা না করে শুধুমাত্র হ্যাঁ ভালোই তো বলেছে বলে উল্টে চলে যায়, কোনো লাভ হবে না। সো আমি রিকোয়েস্ট করব, যারা এই ভিডিওটি এতক্ষণ দেখছেন বা দেখবেন, তারা যেন প্লিজ এখান থেকে একটা কথা হলেও নিজের জীবনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন, তাহলেই সকল সার্থকতা। ধন্যবাদ রাজীব ভাই, অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদের এখানে মূল্যবান সময় দেওয়ার জন্য। তো আমরা আজকে অনেক কিছু শিখলাম, সেলস শিখলাম, এবং পাশাপাশি শিখলাম যে কীভাবে সুস্থ থাকতে হয় যে সেলসম্যান হিসেবে, এবং এই বিক্রয় বন্ধু আমাদেরকে আজকে যা শেখালেন আমরা আসলে অনেক কৃতজ্ঞ। আর এরই সাথে শেষ করছি আমাদের ঢাকা পডকাস্টের আজকের এপিসোড। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।